স্যার আপনি শুরু করেন, আমি স্লাইডটা আপনার এটা আমি আমারটা স্টপ করে দিবানি, আপনি শুরু করেন, কিছু কথা দিই। আচ্ছা, মানে আমি ইনিশিয়ালি শুরু করবো তাই তো? হুম তারপরে হুম আমার হুম। স্ক্রিন শেয়ার করে জি দেখবো তাই জি তো? জি জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় আচ্ছা, আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে নাকি দেখা স্যার যাচ্ছে না? এখন না, আগে স্ক্রিন শেয়ার হচ্ছে তাই তো? জি স্ক্রিন জি। শেয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আমি ডক্টর মোহাম্মদ হেদায়েত ইসলাম। বর্তমানে সিনাপসের ইএনটি কোঅর্ডিনেটর এবং মেন্টর হিসেবে আছি। আহ, আমি হচ্ছে আজকে যে সেশনটা আয়োজন করছি এটা হচ্ছে আমাদের ইএনটি স্পেশাল নোট, যেটা আমার পরীক্ষার সময় আমি করেছিলাম, যেটা আমার মনে হয় যে এফসিপিএস পার্ট ওয়ান সুইজন। ইএনটি তে ভালো করার জন্য একটা ট্রাম্প কার্ড। আমি যেগুলো মানে পড়াগুলো গুছাই গুছাই যেখানে রাখছিলাম, তো ম্যাক্সিমাম নোটগুলো আজকে আমি এক জায়গায় কনসাইজ করে আপনাদের সামনে এনে দেখানোর চেষ্টা করতেছি। যাদের প্রিপারেশন ইনকমপ্লিট বা পুরোপুরি কমপ্লিট, তারা আজকের ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে আসবেন। আজকের ক্লাসের এই পিডিএফটা কাউকে দেওয়া হবে না, এটা জাস্ট শুধু ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। আপনারা সবাই জাস্ট ওই আগেকার দিনে যেমন চক এন্ড ডাস্টার নিয়ে ক্লাস করতেন, আজকের ক্লাসটা কিন্তু সেভাবে করতে হবে। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন শুধু তাদের জন্য আজকের ক্লাস। আজকের ক্লাসে অনেকে থাকে যে ক্লাসে আসেন কিন্তু দেখা যাচ্ছে যে সেভাবে গুরুত্ব দেন না, ক্লাসটা পরে রেকর্ডেড থাকবে, করে নিব, এরকম চিন্তা ভাবনা করেন। তো তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা আজকের সেশনটা মানে আপনি এমন ভাবে ক্লাসে আজকে প্রিপারেশন নিয়ে আসবেন খাতা কলম নিয়ে, যে আজকের পড়াটা আজকে আমি পড়াই দিব, এইভাবে আপনার একটা মেন্টালিটি নিয়ে আজকের সেশনে আসবেন। এছাড়া আমাদের আজকের যে সেশনে যারা যারা উপস্থিত থাকবেন, আমাদের কিন্তু মক এক্সাম হচ্ছে আগামী 23 তারিখে। তো এই মক এক্সাম কিন্তু এবারই প্রথম সিনাপস কিন্তু উইথ এক্সপ্লানেশন, কোশ্চেনের এক্সপ্লানেশন, এবং এই আজকের এই মকে আপনারা যদি ভর্তি হন আপনারা কিন্তু একটা ফ্রি কোশ্চেন সলভিং সেশনও পাবেন, যেটা আমার মনে হয় সারা বাংলাদেশে ইউএনটির জন্য প্রথম। এর আগে কেউ মক কোশ্চেন সলভিং সেশন আর কোনো কোথাও হয়নি, আমরা সিনাপস থেকে এবারই প্রথম করতে যাচ্ছি। সো আপনি আমাদের মকে ভর্তি হলে একই সাথে মকের পরীক্ষাটা দিতে পারতেছেন একটা মিনিমাম অ্যামাউন্টে। আজকে দিনে যারা ভর্তি হবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এরপরে আপনারা যারা আমাদের সেশনে ভর্তি হবেন তারা কিন্তু ফ্রিলি কোশ্চেনের ডিসকাশন সহ কিন্তু আপনারা একটা কোশ্চেন সলভিং সেশনও পাবেন। সো আপনারা যারা আগ্রহী থাকবেন তারা অবশ্যই আজকে আমাদের এখানে কমেন্ট করে জানাবেন। যারা লাইভে দেখতেছেন তারা লাইভে কমেন্ট করবেন, যারা জুমে আছেন তারা জুমে কমেন্ট করবেন, মোবাইল নাম্বার সহ, নাম মোবাইল নাম্বার সহ কমেন্ট করবেন। বাকি আমরা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে রিচ করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং দিব। জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমারটা? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তাই তো। আচ্ছা, আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে নাকি ভিডিওতে দেখা যাচ্ছে? আমি ভিডিও অন রাখছি। স্যার ভিডিও অন রাখলে স্যার দেখা যাবে স্যার, সমস্যা নেই। অন রাখছি কিন্তু মাঝে মাঝে আইপ্যাড আবার ঝামেলা করে। হুম হুম। দেখা যাচ্ছে, হ্যাঁ, সমস্যা নেই। দেখা যাচ্ছে তাই তো। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় ম্যাক্সিমাম যারা থাকবে তারা মনে হয় উপস্থিত হয়ে গেছে। আর সবার তো কমেন্টে জানানো হয়ে গেছে না? তাহলে আমি সেশনটা শুরু করি নাকি? জি স্যার, শুরু করুন। ওকে। তাহলে সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, তাহলে আমরা যেটা আজকে শুরু করতে যাচ্ছি তার আগে আমি যেটা বলছিলাম যে আজকের সেশনে যারা থাকবেন, আচ্ছা আজকের সেশনে যারা থাকবেন তাদের জন্য আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমরা যেটা বলছিলাম যে আমাদের মক পরীক্ষা কিন্তু আগামী 23 তারিখে হবে, ঠিক আছে? মার্ক দা ডেট, 23 তারিখ। এবং আপনারা এই পরীক্ষাটা কিন্তু একদম মানে দেখা যাবে যে আপনাদের কিন্তু সেন্ট্রাল একটা মক মানে মেরিট লিস্ট হবে আর কি। তো ঠিক আছে, তো আপনারা কিন্তু চাইলে যারা 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 পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু কম্পেয়ারও করতে পারবেন না আপনারা কতদূর পিছিয়ে আছেন। যদি আপনারা জানেন যে এফসিপিএস পরীক্ষা কিন্তু নিজের সাথে নিজের পরীক্ষা, আপনারা 70% মার্ক পেলে অর্থাৎ 300-র মধ্যে 210 পেলেই কিন্তু আপনারা পাশ করে যাবেন। এবং এছাড়া আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবেন তারা কিন্তু আমাদের টিপস এন্ড ট্রিক্স ক্লাস, যেটা আমরা বলি এক্সাম নাইট টপিক, সেটা এই ক্লাসটাও কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে একই সাথে আপনারা আজকে যদি ভর্তি হন এই ক্লাসটাও পাচ্ছেন, মক টেস্ট পাচ্ছেন,
টিপস এন্ড ট্রিক্স ক্লাস পাচ্ছেন, সাথে আমাদের সলভ সেশনটাও পাচ্ছেন। বা স্ট্যাটিস্টিক্স ক্লাস মনে হয় এটা আলাদাভাবে নিতে হবে। এটা এই প্যাকেজ 2 এর জন্য এটা। আর যারা প্যাকেজ 1 এ ভর্তি হবেন তারা কিন্তু এর সাথে কিন্তু আপনারা হচ্ছে সলভ ক্লাস পাবেন। এখন হচ্ছে ইমামুল ভাই, আপনি একটু আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস কত এটা একটু আমাদের একটু জানাই দেন। হ্যাঁ, প্যাকেজ 1 এবং 2 ডিসকাউন্ট প্রাইসটা কত? স্যার প্যাকেজ অনে স্যার হলো 500 টাকা অনলি, হুম, হুম। আর প্যাকেজ আচ্ছা, টুতে 1200 ছিল, ওইটা হলো 1000 টাকা। আচ্ছা, তাহলে এটা 1200 ছিল, সেটা হচ্ছে 1000 টাকা, তাই তো? তার মানে এটা 1000। আর তাহলে আজকের সেশনে প্রথম যারা আছেন, হ্যাঁ বলেন। প্যাকেজ অন ছিল হলো 600 টাকা, আজকের জন্য 100 টাকা আরো আচ্ছা, লেস করা হয়েছে। লেস করা হয়েছে, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনি একটু চ্যাট লিস্টে বা কমেন্ট লিস্টে একটু দিয়ে রাখেন। ও মানে যেন সবাই বুঝতে পারে, হ্যাঁ, অ্যামাউন্ট কত আর কি, ঠিক আছে? তো ঠিক ঠিক আছে, আছে। আজকের দিনে যারা আছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশা করে আজকে শুরুতে করছি। আপনারা সবাই কিন্তু আমি যেটা বলেছিলাম খাতা কলম নিয়ে থাকবেন আর কি, ঠিক আছে? তো আমি আরেকবার আমার পরিচয় দিচ্ছি। আমি বর্তমানে ডিএলও কোর্সে আছি, গত 23 জুলাই সেশনে ডিএলও কোর্সে ঢুকেছি এবং 23 জুলাই সেশনে এফসিপিএস পার্ট 1 পাস করেছি। যেহেতু রিসেন্টলি পাস করেছি, তো এখন এফসিপিএস ডিসিপিএস এ কিভাবে প্রশ্ন করা হয় এটা নিয়ে আমার একটা ভালো আইডিয়া আছে। তো সেটা নিয়ে আমাদের আজকের সেশন শুরু করবো। সো আমাদের প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা প্রথম যেটা এপিডেমিওলজি, ইএনটির এপিডেমিওলজি, এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ওয়ান। এখন এপিডেমিওলজি কি এটা আপনারা বলতে পারেন। এপিডেমিওলজি হচ্ছে পরীক্ষার সময় আপনারা দেখবেন যে পরীক্ষায় মানে আপনাদের যখন একটা এমসিকিউ স্টেম তৈরি করে, তখন যে কোনো একটা ডিজিজ মানে পেপার 3 তে যখন একটা স্টেম তৈরি করে, সে মনে করেন যে একটা স্টেম দিল রিংগার্ডস প্যাটার্ন, ঠিক আছে? রিংগার্ডস প্যাটার্ন, এই একটা স্টেম যখন দিবে, দেখবেন যে এই এর মধ্যে একটা স্টেমে থাকবে যে এটা মেলদের বেশি হয়, এটা এই এজে বেশি হয়, মানে কোন সেক্সদের বেশি হয়, কোন এজে বেশি হয়, ঠিক আছে? এবং মানে এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু একটা না একটা স্টেমে আপনি পাবেন, ঠিক আছে? সো আপনার দেখা যাবে ইএনটি তে এই এপিডেমিওলজি মানে আমাদের ইএনটি তে ডিজিজ যদি আপনি চিন্তা করেন, ইয়ার নোজ এবং থ্রোট এই সব মিলাই ডিজিজ যদি সব আপনি এক জায়গায় লিখেন, তারপর দেখবেন যে আপনার 60টা 50 থেকে 60টার বেশি ডিজিজ হবে না। তো এই 60টা ডিজিজের মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল আর কোনটা হচ্ছে মেল এবং ফিমেল ইকুয়াল, এইটা কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু মানে এইটা আপনি এক জায়গায় নোট করবেন, তাই না? তো আপনাদেরকে আমরা এর আগে যখন পড়াইছি তখন বলেছিলাম যে আপনারা নিজেরাই নোটটা করবেন, কিন্তু যদি না করে থাকেন আনফরচুনেটলি তাদের জন্য আমি নোট দিচ্ছি, কারণ আমি নিজেই করে রাখছি এটা আপনাদের জন্য। সেটা হচ্ছে, তাহলে আমাদের যে কোনো ইএনটি ডিজিজ আপনি পড়তে গেলে সবার আগে দেখবেন যে সেই ডিজিজটা কোন এজে বেশি হয়, কাদের বেশি হয়, মেলদের বেশি হয় নাকি ফিমেলদের বেশি হয়, নাকি দুই সেক্সে সমান, নাকি এটা বাচ্চাদের বেশি হয় নাকি অ্যাডাল্টদের বেশি হয়, এরকম থাকবে। তাহলে আপনি কনফিউজড করে দেবেন। আপনি একটা কথা মনে রাখবেন, এটার সলিউশন একটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কেসে আপনি দেখবেন যত ডিজিজ আছে, যত ম্যালিগন্যান্সি বলেন যা বলেন, ম্যাক্সিমাম কেসে পুরুষ রোগীদের হচ্ছে ডিজিজ অ্যাফেকশনের সংখ্যা সবচেয়ে বেশি। দেখবেন যে ম্যাক্সিমাম ওরাল ক্যাভিটি ম্যালিগন্যান্সি বলেন যেখানে বলেন সব দেখবেন যে পুরুষের সবচেয়ে বেশি হয়, কিন্তু থাইরয়েড বললে কিন্তু আবার ফিমেলের বেশি হয়, তাই না? তো এরকম কিছু বিষয় আছে। তাহলে আপনার এখন আমাদের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে আপনি যদি, আমি তাহলে বলে দিলাম কি 60-70টা ডিজিজ আছে, ম্যাক্সিমাম মেলদের বেশি হয়, হাতে গোনা কয়েকটা ফিমেলদের বেশি হয়, আর হাতে গোনা কয়েকটা মেল এবং ফিমেলদের ইকুয়াল ভাবে হয়, ঠিক আছে? তাহলে আমাদের সেটা পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে সেটাই যাচ্ছি, ঠিক আছে? তো আমরা তাহলে সেটাই যাচ্ছি। তো সেটাই হচ্ছে কি, আমরা তাহলে দেখি আমাদের প্রথম কথা হচ্ছে ফিমেলদের কোনটা বেশি হয়, মেলদের কোনটা বেশি হয়, মানে কোনটা ফিমেলদের বেশি হয়, যেটা ফিমেল এক্সক্লুসিভ ডিজিজ। আমি বলি ফিমেল এক্সক্লুসিভ ডিজিজ, ঠিক আছে? এটা কিন্তু ফিমেলদের বেশি হয়। তো তাহলে আপনারা এটা নোট করা শুরু করেন, আপনাদের হাতে নিশ্চয়ই খাতা আছে, আপনারা এটা লিখেন, মানে আপনারা লেখার সময় শর্ট ফর্মে লিখবেন বা যেভাবে হয়। দেখেন ফিমেলদের বেশি হয়, প্রথম হচ্ছে অটোস্ক্লেরোসিস, গ্লোমাস টিউমার। আপনারা লেখা শুরু করেন, ঠিক আছে? 20 থেকে 40 মানে এই বয়সে বেশি হয়। গ্লোমাস টিউমার, এর বানানটা একটু ভুল আছে, GLOMUS হবে। 40 থেকে 50 বছরে এদের বেশি হয়। কার্সিনোমা ম্যাস্টয়েড আর মিডিলিয়ার, এটাও ফিমেলদের বেশি হয়। অ্যাট্রোফিক রাইনাইটিস, অ্যাট্রোফিক যাই বলেন সব ফিমেলদের বেশি হয়। অ্যাট্রোফিক রাইনাইটিস বলেন, ল্যারিঙ্গাইটিস বলেন, ফেরিঙ্গাইটিস বলেন, যাই বলেন সব কিন্তু ফিমেলদের বেশি হয়। ক্যাভার্নাস হিমানজিওমা অফ অরবিট, এটা ফিমেলদের বেশি হয়। লিম্ফোমা অফ দ্য অরবিট, এটা ফিমেলদের বেশি হয়। যদি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তারপর আপনারা এক জায়গা নোট করে ফেলেন। সিক্কা সিনড্রোম, অথবা এর আরেক নাম হচ্ছে সেকেন্ডারি জোগ্রেন সিনড্রোম, এটা কিন্তু আপনাদের ফিমেলদের বেশি হয়। তারপরে কি সলিটারি ফাইব্রোমাটাস টিউমার, ঠিক আছে, এটাও ফিমেলদের বেশি হয়। প্লিওমরফিক টিউমার অফ প্যারোটিড, ঠিক আছে, এটাও
মানে ফিমেল, মানে ফিমেল মেল ইকুয়াল সবারই হয় টিউমার অফ প্যারোটিড। একটা বইতে বলা আছে এটা ফিমেলদের বেশি হয়, কিন্তু এটা মেলদেরও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, মিউকোএপিডার্মাইড কার্সিনোমা এটাও ফিমেলদের বেশি হয়। হেমানজিওমা অফ প্যারোটিড, কার্সিনোমা পোস্টকিকয়েড রিজিয়ন। আপনারা জানেন যে অ্যাট্রোফিক রাইনাইটিস বা ল্যারিঙ্গাইটিস এখান থেকে আলটিমেটলি সিএফ পোস্টকিকয়েড অথবা পিভিপিকে সিনড্রোম, হ্যাঁ পিভিপিকে সিনড্রোম, এই ডিজিজ থেকে মানে পিটারসন কেলি সিনড্রোম যেটা, সেখান থেকে কিন্তু আপনার আলটিমেটলি সিএফ পোস্টকিকয়েড গ্রোথ হয়, এবং এটা আলটিমেটলি ফিমেলদের বেশি হয়। অল থাইরয়েড ডিজিজ, মানে থাইরয়েডের যত ডিজিজ আছে সবই ফিমেলদের বেশি হয়, এক্সেপ্ট মেডুলারি কার্সিনোমা যেটাতে মেল এবং ফিমেলদের ইকুয়াল ভাবে হয়। তাহলে আপনারা সবাই লিখতেছেন তো নাকি? তাহলে আমরা যেটা বললাম আপনারা লিখেন: অটোস্ক্লেরোসিস, গ্লোমাস টিউমার, কার্সিনোমা ম্যাস্টয়েড এন্ড মিডল এয়ার, অ্যাট্রোফিক রাইনাইটিস, ল্যারিঙ্গাইটিস, ক্যাভার্নাস হেমানজিওমা অফ দা অরবিট, লিম্ফোমা, সিক্কা সিনড্রোম, জোগ্রেন সিনড্রোম। এই ডিজিজ গুলো আপনাদের ফিমেলদের বেশি হয়। ঠিক আছে, আপনাদের লেখার জন্য আমি সময় দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, এটা আপনাদের ফিমেলদের বেশি। আপনাদের লেখা শেষ হয়ে গেলে কেউ একজন বলতে পারেন, আপনার লেখা শেষ হলে আমি সাথে সাথে পরের স্লাইডে যাবো। ঠিক আছে। নাম্বার পয়েন্ট একটু আবার এক্সপ্লেন করবেন, মানে শুধু অরবিটাল লিম্ফোমা নাকি হ্যাঁ, সব অরবিটাল লিম্ফোমা? লিম্ফোমা, না না না, অরবিটাল লিম্ফোমা। লিম্ফোমাটা যদি অরবিটে ইনভলভ হয়, অবশ্য লিম্ফোমা আপনার মনে করেন যে এটা তো সব জায়গায় মানে ইনভলভমেন্ট হতে পারে। অরবিটের যে চ্যাপ্টারটা প্রোটোপ্লাস্ট নামে একটা চ্যাপ্টার আছে, আগে লাস্টের চ্যাপ্টার, ওইখানে এক জায়গায় লেখা দেখলাম যে এই লিম্ফোমা অফ দা অরবিট এটা ফিমেলদের বেশি। ইউজুয়ালি লিম্ফোমা তো দেখা যাচ্ছে যে এটার উপরে কোনো এজ ডিস্ট্রিবিউশন বলা যায় না, বাচ্চাদের হতে পারে, স্যার, অ্যাডাল্টদের হতে পারে। স্যার এক মিনিট, ওই যে সাউন্ডটা একটু মানে ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসছে না? হ্যাঁ, এখন আচ্ছা ক্লিয়ার আচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা অবশ্যই আমাকে একটু বলবেন। হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড মনে ক্লিয়ার হচ্ছে হচ্ছে একটা কিনা। বাতাসের একটা সাউন্ড আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখনো কি তাই হচ্ছে? এখন কি সাউন্ড ঠিক না আছে না, নাকি এখন এখনো বেশি হচ্ছে? এখন কমছে অনেক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, okay, ঠিক আছে, thank you. আচ্ছা, তো সবাই তাহলে এই পেজ কি লেখা শেষ? আমি পরের পেজে যাব। জান লিম্ফোমা ভাই, এটাও, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে 12টা ডিজিজ কিন্তু আপনার পড়া হয়ে গেল, তাই না? তাহলে কি কি: অটোস্ক্লেরোসিস, গ্লোবাস টিউমার, কার্সিনোমা ম্যাস্টয়েড, অ্যাট্রোফিক ক্যাভার্নাস হেমানজিওমা, সিক্কা সিনড্রোম, সলিটারি ফাইব্রাস টিউমার, হেমানজিওমা প্যারোটিড। এটা তাহলে আর থাকে কয়টা? আর মাত্র, মানে টোটাল এই 25টা ডিজিজ আমি যতদূর পাইছি। হ্যাঁ, ক্রনিক হাইপোভ্যানিংয়াইটিস যেটা পিভিপিকে সিনড্রোম বলি আমরা, সেটাও ফিমেলদের বেশি হয়। কোয়ানাল অ্যাট্রেসিয়া, এটা ইউজুয়ালি রাইটটা মানে রাইট নেজাল ক্যাভিটিতে থেকে বেশি হয়, কোয়ানাল অ্যাট্রেসিয়া। নেজোলেবিয়াল সিস্ট বা টেস্টাট সিস্ট আমরা বলি। ভ্যাসোমোটর রাইনাইটিস, ফাঙ্গাল বল অফ নোজ অর নেজোফ্যারিংস, অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া ম্যাক্সিলা, সিঙ্গার্স নোডিউল। হ্যাঁ, এটাও মানে ফিমেলদের বেশি হয়। স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার, ঠিক আছে, ফিমেলদের বেশি হয়। অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। এখন এখানে বিষয় আছে কি, কিছু কিছু জিনিস দেখবেন যে আপনার ঠিকঠাকই ওরকম লেখা থাকে না। কিছু কিছু রেফারেন্স গুলো কিন্তু সিনপসিস বই থেকে নিয়েছি, কিছু কিছু গুলো দেখবেন যে সিনপসিস বইয়ে লেখা আছে সেখান থেকে নেওয়া। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে ঠিকরাতে দেখবেন যে এরকম কিছু লেখা নাও থাকতে পারে। তো সেগুলো আপনার মনে রাখতে হবে যে এটা আমি অন্য জায়গা থেকে পাইছি, মানে আমি যেখানে পাইছি সেটা শিওর হয়ে দিয়েছি। ঠিক আছে, না শিওর হয়ে দেই। এছাড়া বেজিলার মাইগ্রেন অ্যাডোলেসেন্ট গার্লদের বেশি হয়। ক্যারোটিড বডি টিউমার, পটেটো টিউমার বা কেমোডার্মা, যেটা ইউনিল্যাটারাল সাইডে হয়। আরেকটা জিনিস আপনারা এপিডেমিওলজি যখন পড়বেন দেখবেন যে সেটা ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল এরকম থাকে। এগুলো আপনারা পড়বেন। আপনাদের যখনই এমসিকিউ এর স্টেম দিবে তখন কিন্তু এইভাবে আপনাকে ওই মিলাই মিলাই দিবে যে কোনটা ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল, এভাবে কিছু কিছু দিবে। সো আপনাকে কিন্তু এটাও নোট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি যেটা বললাম, আপনার মাত্র এই 25টা ডিজিজ, যেটা শুধু ফিমেল এক্সক্লুসিভ, এটা শুধু ফিমেলদেরই হয়। সরি, আমাকে ভুল বলা হচ্ছে, ফিমেল এক্সক্লুসিভ না, মেলদেরও হতে পারে, বাট ফিমেলদের বেশি হয়। ঠিক আছে, ফিমেলদের এই ডিজিজ গুলো বেশি হয়। তাহলে এই 25টা ডিজিজ, তাই না? তাহলে পিভিপিকে সিনড্রোম, কোয়ানাল অ্যাট্রেসিয়া, নেজোলেবিয়াল সিস্ট, ভ্যাসোমোটর রাইনাইটিস, ফাঙ্গাল বল অফ নোজ, অলফ্যাক্টরি নিউরোপ্লাস্টোমা। আপনাদের লেখা মনে হয়ে গেছে, আমি কি নেক্সট স্লাইডে যাবো? তাহলে হয়ে গেলে আমাকে একটু জানাবেন। স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার, অ্যাডেনোয়েড সিস্টিক কার্সিনোমা, অ্যাসিডিক সেল কার্সিনোমা, ব্যাসিলার মাইগ্রেন, অ্যাডেনোয়েড সিস্টিক, ক্যারোটিড বডি টিউমার বা পটেটো টিউমার। এই টোটাল 25টা হচ্ছে ফিমেলদের বেশি হয় দেন মেল। ঠিক আছে, তাহলে আমরা এর পরের স্লাইডে যাচ্ছি, না হইলে আমাকে বলবেন, আমি আবার ব্যাকে আসবো। এই ডিজিজ গুলা হচ্ছে মাত্র এই 16টা ডিজিজ, যেটা হচ্ছে ফিমেল এবং মেল ইকুয়াল, ফিমেল এবং মেল যাদের ইকুয়াল ভাবে হতে পারে। ঠিক আছে, ফিমেল ইকুয়ালস টু মেল। তাহলে এটা কি কি আছে দেখেন:
প্রথম হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ, সেটা হচ্ছে অ্যাকুস্টিক নিউরোমা। এটা না পড়ে পরীক্ষা হলে কি ফেলে ফেল। এছাড়া বেসাল সেল কার্সিনোমা বা রোডেট আলসার অফ দ্য টিপ অফ দ্য নোজ, নোজ বানানটা বলেছেন, টিপ অফ নোজ হবে। আচ্ছা, স্কোয়ামাস সেল কার্সিনোমা আর এপিথেলিওমা বা কোলিস্টেটোমা, ঠিক আছে। রাইনোস্ক্লেরোমা বা মিকুলিস ডিজিজ, মিকুলিস সেল, সেল হবে হ্যাঁ, সিই ডবল। রাইনোস্পোরিডিওসিস, ম্যালিগন্যান্ট মেলানোমা অফ নোজ, কার্সিনোমা বাক্কাল মিউকোসা আর কার্সিনোমা হার্ট প্যালেট, ব্রাঙ্কিয়াল সিস্ট, ঠিক আছে। তারপরে অটো ইমিউন ইনার এয়ার ডিজিজ, এগুলো সেটা বাইল্যাটারালি হয়। রেনকেসিডিমা, হ্যাঁ, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। সিক্কা সিনড্রোম, জোগেন সিনড্রোম বা প্রাইমারি মিকুলিস ডিজিজ, এটা অনেক জায়গায় লিখছে। অ্যাকালেশিয়া কার্ডিয়া, বেলস পলসি, ফর্ডাইস স্পট আর হ্যাঁ, ওরাল সাবমিউকোসাস ফাইব্রোসিস, ওএসএফ। যদিও অনেক জায়গাতে এই ওএসএফ টা বলা হয়েছে ফিমেলদের বেশি, ঠিক আছে, ফিমেলদের মেল বলছে, বাট এটাই অনেক জায়গাতে আছে ইকুয়াল বলা আছে, ফিমেল আর মেলদের ইকুয়াল, ঠিক আছে। আমরা এটাই নিচ্ছি, ফিমেল মেল ইকুয়াল হতে পারে, যারা পান পান খায়, গুল খায়, এই ধরনের বিষয়টা বেশি। তাহলে আপনাদের ভাইয়া, আপনাদের শুধু দেখুন এর আগের পেজের 25টা আর এই 16টা, এই 41টা ব্রড হিটিং, এই 41টা ডিজিজ যদি আপনি মনে রাখতে পারেন, এই বাদে আল্লাহর রহমতে আমার যদি ভুল না হয়ে থাকে, এই বাদে বাকি যত ডিজিজ ইএনটি রিজিয়নে আছে, প্রত্যেকটা ডিজিজে মেলদের বেশি, তারপরে মেল গেটার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কথা কিন্তু। তাহলে আপনার কিন্তু এইভাবে কিন্তু মিলাই মিলাই পড়তে হবে, না পড়লে কিন্তু আপনার কিন্তু কনফিউশন থেকে যাবে, ঠিক আছে। আপনি যদি মিলাই মিলাই না পড়েন তাহলে কিন্তু এই কনফিউশন গুলো থেকে যাবে। তাহলে আরেকবার বলি, অ্যাকোস্টিক নিউরোমা, বেসাল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, এপিথেলিওমা, প্রোস্টেটোমা, রাইনোস্ক্লেরোমা, রাইনোস্পোরিডিওসিস, মাইগ্রেন মেলানোমা অফ নোজ, ঠিক আছে। সিএ বাক্কাল মিউকোসা হার্ট প্যালেট, ব্রাঙ্কিয়াল সিস্ট, অটোইমিউন ইনার ডিজিজ, রিঙ্কেসিডিমা, মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, সিক্কা সিনড্রোম বা জোগেন সিনড্রোম, অ্যাকালেশিয়া কার্ডিয়া, বেলস পালসি, ফর্ডাইস স্পট, ওএসএফ। এবং আমি ক্লাসের মধ্যে মধ্যে আরেকবার মাঝে মধ্যে বলবো, আজকের সেশনটা কিন্তু মূলত যারা মক টেস্টে ভর্তি হননি তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারেন, আমাদের মকে কিন্তু আপনারা সলভ সেশন পাবেন। আচ্ছা, এরপরে স্যার আমাদের এপিডেমিওলজি, হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে শব্দটা এখনো আসছে, একটু যদি কাইন্ডলি শব্দটা ইয়ে করা যায় আর কি, নয়েজ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আমার এখানে ফ্যান চলছে উপরে, হয়তো ফ্যানের কারণে হচ্ছে কিনা। হতে আচ্ছা, পারে এখনো স্যার। কি হচ্ছে শব্দ? না এখন শব্দ হচ্ছে হচ্ছে? না। না না এখন হচ্ছে আচ্ছা না। ঠিক কি আছে, ভাই, ঠিক ফ্যানটা আছে, অফ করে হ্যাঁ, দিলে মনে হবে না। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফ্যান অফ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম, আমাদের টোটাল এই 41টা ডিজিজ, কিন্তু 41টা ডিজিজ ডিজিজ যদি আপনি পড়েন, এপিডেমিওলজি কিন্তু আপনার শেষ, ঠিক আছে। বাকি দেখেন, বাকি আপনি চাইল্ড এক্সক্লুসিভ, অ্যাডাল্ট এক্সক্লুসিভ, এগুলা চাইল্ড এক্সক্লুসিভ ডিজিজ আছে বা অ্যাডাল্ট এক্সক্লুসিভ ডিজিজ আছে, কিন্তু হাতে গোনা কয়টা, তাই না? এই যে অ্যাডাল্ট মেল মেল বা টিনেজ মেলদের হচ্ছে জেএনএ বেশি হয়, এগুলো আপনার অল্প কয়েকটা ডিজিজ আছে। তাহলে আপনি যদি মেল গ্রেটার দেন ফিমেল গ্রেটার দেন মেল আর ফিমেল ইকুয়ালস মেল, এই দুইটা পড়ে ফেলেন, আপনার কিন্তু শেষ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের ইম্পর্টেন্ট সাইট। অর্থাৎ আপনারা সবাই জানেন যে টিম্প্যানিক মেমব্রেনের হ্যান্ডেল অফ ম্যালিয়াস যদি আহ, এই যদি আপনার হ্যান্ডেল অফ ম্যালিয়াস এখানে যদি ইনকাস থাকে, এভাবে যদি থাকে, তাহলে আপনারা জানেন এই সবকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, তাই না? অ্যান্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, এভাবে আমরা ভাগ করি। এখন এই প্রত্যেকটা কোয়াড্রেন্টে কিছু স্পেশাল কাজ আছে, যে যে কোয়াড্রেন্টে ওই ওই জিনিসগুলা একটু বেশি হয়, সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখেন, মাইরিঙ্গোটমি করার সময় আমরা এই টিম্প্যানিক মেমব্রেনের ইনসিশনটা আমরা কোথায় কোথায় দিতে পারি? অ্যান্টেরিয়র সুপিরিয়রলি ইনসিশনটা দিতে পারি, অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি ইনসিশনটা দিতে পারি। হ্যাঁ, যদি লং টার্ম রাখতে হয় তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়রলি দেওয়া ভালো। আপনি যদি গ্রোমেটটা অনেক দিন লং টাইম রাখতে চান তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র দেওয়া ভালো, না হলে অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি দিবেন, ঠিক আছে। তাহলে এইটা একটা গেল মাইরিঙ্গোটমির, ঠিক আছে। এরপরে আপনারা আসেন, এরপরে যদি মাইরিঙ্গোটমি যদি আপনার হয়, এরপরে আপনার গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি কি কি জিনিস হয়, এগুলো আপনারা অবশ্যই খাতায় এখনই কিন্তু লেখা শুরু করেন, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এই যে খাতায় লিখতেছেন, এটা মানে কিন্তু এটা না, আমি কিন্তু চাইলে আপনার পিডিএফ দিতে পারতাম, এটা আমার দেওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনি খাতায় লিখতেছেন মানে কিন্তু আপনার এটা কিন্তু সাথে সাথে মুখস্থ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমি চাইছি, যে আপনাকে যেন সাথে সাথে আপনি এই পড়াটা মুখস্থ করে ফেলতে পারেন, এটাই আমি চাইছি, এই কারণেই কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। তাহলে আপনারা নোট করেন, অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য টিএমএ কি কি হতে পারে। এএসওএম এর ক্ষেত্রে টিএম রাপচার যদি হয় বা টিএম পারফোরেশন যদি হয়, এটা ইউজুয়ালি 85% ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনে হয়।
কেন লেখা হয়েছে, এটা কোন অফ লাইট হবে, হ্যাঁ। কোন অফ লাইট বা আম্বো, এটা কিন্তু অ্যান্টেরো ইনফিরিয়রলি সব থেকে বেশি আসে, ঠিক আছে। ওএমই যদি হয়, সেখানে কিন্তু এই যে আমি লিখে দিচ্ছি অ্যান্টেরো ইনফিরিয়রলি, ওএমই হলে রেডিকাল ইনসিশন যদি আমরা দেই, সেক্ষেত্রে আমরা জানি দুইটা ইনসিশন আছে, হ্যাঁ। রেডিকাল ইনসিশন, সার্কামস্ক্রাইবড ইনসিশন। রেডিকাল ইনসিশন ওএমই এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টেরো ইনফিরিয়র কোয়াড্রেন্টে দিই। আই হোপ আপনারা সবাই লিখতেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে টিবো টিম্প্যানিক ভ্যারাইটি অফ সিএসওএম, এইখানেও কিন্তু দেখা যায় যে অটোরিয়াটা বা এই পারফোরেশনটা ইউজুয়ালি অ্যান্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে বেশি হয়। আচ্ছা, আইডিয়াল সাইট ফর গ্রোমেট, ঠিক আছে, এটা এটা ইউজুয়ালি আমরা দুইটা ইনসিশন দিতে পারি, কিন্তু আইডিয়াল সাইট হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র লিডিয়া। এছাড়া ইউস্টেশিয়ান টিউবের লোকেশন ইন মিডিল ইয়ার, ঠিক আছে, মিডিল ইয়ারে ইউস্টেশিয়ান টিউবের লোকেশন কিন্তু মানে এটা আসলে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য টিএম না, মানে এটা এই মিডিল ইয়ারে অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি থাকে আর কি, ঠিক আছে। কিন্তু যেহেতু একসাথে মিলায় পড়া যায় সেই জন্য আমি একটু এইভাবে লিখছি, ঠিক আছে। তাহলে আপনি দেখেন এই জিনিসগুলা কিন্তু আপনি পড়তেন, হ্যাঁ, কিন্তু এই জিনিস আপনি নোট করা থাকতো না বলে আপনি এক এক জায়গা এক এক রকম ভাবে পড়তেন, আর আপনি এগুলো মনে থাকতো না। তো এটাই কিন্তু আমাদের মেন্টরদের কাজ, আপনাদের কাছে পড়াটা গুছাই নিয়ে আসা। হ্যাঁ, আমি কিন্তু আপনার সেই জায়গাটা থেকে কাজ করতেছি। সো আই হোপ আপনারা উপকৃত হবেন আজকে সেশনটা থাকলে। আরো আছে, আরো অনেক কিছু আমরা দেখাবো। এরপর দেখেন পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য টিএম, যদি সিএসওএম এর পেশেন্টদের সার্কামস্ক্রাইব যে ইনসিশনটা আমরা দেই, সেটা কিন্তু আমরা এই হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়রলি দিই। আপনারা মনে করতে পারেন যে ভাই এখানে আপনার নাম এত বড় করে লিখছেন কেন, দেখতে খারাপ লাগতেছে। আসলে আপনি আফসোস হয় আর কি, হ্যাঁ। কষ্ট করে আমি অনেক কিছু রেডি করি আপনাদের জন্য, তখন এটা হয় কি, এটা বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়, তখন আমার জিনিস মানে আমার তৈরি জিনিস এইটা না তাদের নামে চালানোর চেষ্টা করে। স্বাভাবিক, আপনার জায়গায় আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনিও বলতেন যে একটা জিনিস আপনি কত ইফোর্ট দিয়ে আপনি তৈরি করতেছেন, কিন্তু অন্যান্য জায়গা আমার ম্যাটেরিয়ালস ব্যবহার করে তাদের নাম দিয়ে তারা ব্যবহার করতেছে। তো এই জায়গাগুলো আসলে খারাপ লাগে, আমাকে কোনো একবার ইনফর্মও করা হয় না, ঠিক আছে। তো এগুলা লিক করে কিন্তু দেখা যায় যে আজকে ক্লাসে যারা আছেন তাদেরই কেউ না কেউ হয়তো লিক করবে, ঠিক আছে। তো যাই হোক, তারা লিক করুক, তাদের দায়বদ্ধ জায়গা থেকে তারা তাদের জায়গা যদি লিক করে সেটা তাদের ইস্যু। হ্যাঁ, আপনারা লিক করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি এইটুকু বলতেন যে না আপনাদের ইএনটির জন্য হেদায়েত ভাই ট্রাই করতেছে, হ্যাঁ, এইটুকু যদি সিন্যাপসে বলতেন, এইটুকু যদি কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে বলতেন বা কোথাও বলতেন, তাও আমার ভালো লাগতো যে না কেউ না কেউ তো বলতেছে, তাহলে কাজ করার উদ্দেশ্য ইয়া হয়। কিন্তু আমার রিপোর্ট গুলা সবাই মনে করেন যে অন্য জায়গায় ব্যবহার করছে, এটা তখন খারাপ লাগে আর কি। যাই হোক, করুক, কোনো সমস্যা নাই, সবাই চান্স পাক, সবাই কিছু হোক, দিন শেষে যেন মনে রাখে যে না একটা ভাই তার ডিউটির ফাঁকে তার পরিবার পর্যন্ত সবকিছু বাদ দিয়ে কিন্তু একজন আপনাদের জন্য চেষ্টা করছিল, এইটুকু মনে রাখলেই হবে। দেখেন আপনি মেডিসিন বলেন, সার্জারি বলেন, গাইনি বলেন, এখানে এত এত মেন্টর, এত এত ম্যাটেরিয়াল, সবকিছু কিন্তু এখানে গোছানো। বাট এখানে প্রবলেম হচ্ছে কি, ইএনটি তে কিন্তু গোছানো না, একমাত্র আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের জন্য সর্বোচ্চ আমার জায়গা থেকে। সো এটা আপনার কাছে আমি আজকে আরেকবার বলছি যে আপনারা গত সেশনে অনেকে পার্ট ওয়ানে চান্স পাইছেন, কিন্তু চান্স পাওয়ার পর একটাবার ফোন তো দেয়নি মানে অনেকে কিন্তু চান্স পাওয়ার পরে গ্রুপে লেখে যে ভাই অনেক চেষ্টা করছে, ভাইয়ের জন্য চান্স পেয়েছে, এগুলো তো কেউ লেখেইনি, বলেও পর্যন্ত নাই, হ্যাঁ। তো এটাই কষ্ট। তো আপনাদের আমি আশা রাখি যে এবার হয়তো আপনাদের যদি কেউ বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন সিনাপস থেকে, তাহলে অবশ্যই আপনারা একটু বলবেন, আপনারা বললে হয় কি আমাদের কাজের আগ্রহটা আরো বাড়ে, ঠিক আছে। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা সার্কামস্ক্রাইব ইনসিশন ইন সিএসওএম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পোস্টেরিয়র ইনফিরিয়রলি হয়। এছাড়া এএসওএম এর আইডিয়াল সাইট ফর ইনসিশন, তাহলে দেখেন এএসওএম এর আইডিয়াল সাইট ইনসিশন আমি কি বললাম, পোস্টেরিয়র ইনফিরিয়রলি, বাট আইডিয়াল সাইট ফর মাইরিঙ্গোটমি আর গ্রুমেট সেটা কিন্তু আমি বলছি অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি, হ্যাঁ। টিএম রাপচার হচ্ছে এএসওএম এর ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি। দেখেন এই পড়াগুলো কিন্তু খুবই 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 জটিল, এইগুলা কিন্তু আপনি বারবার ভুলে যাবেন, ঠিক আছে, এইগুলা কিন্তু আপনার ভোলা যাবে না, ঠিক আছে, এইগুলা ভুললে কিন্তু আপনার মিস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। এরপরে দেখেন পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট অফ দ্য টিএম, দেখেন এখানে এএসওএম এর টিএম পারফোরেশন হয়, সিএসওএম এর অ্যাটিকোয়েন্ট্রাল ভ্যারাইটি হলে পোস্টেরিয়র সুপিরিয়রলি ইনভলভ হয়, সিএসওএম এর মার্জিনাল, একই কথাবার্তা সব। রিট্রাকশন পকেট, হ্যাঁ, অ্যাটিকো মানে এন্ট্রাল ভ্যারাইটি বা অ্যাটিক রিজিয়ন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনে, এইখানে কিন্তু আপনাদের এই মানে আপনার পোস্টেরিয়র সুপিরিয়রলি টিএম এর এই জায়গাটা কিন্তু আপনার ইনভলভ হয় আর কি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের টিএম এর ইম্পর্টেন্ট সাইট, ঠিক আছে। আই হোপ আপনারা সবাই লিখছেন, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কথা হচ্ছে, কিছু টপিক আমি স্কট থেকে নিছি, হ্যাঁ, এটা স্কট ব্রাউন থেকে নেয়া, সেটা হচ্ছে রিট্রাক্টেড টিএম। যদি এটা দেখবেন আপনাদের এফসিপিএস অনেকবার আসছে,
টিম্প্যানিক মেমব্রেন যদি রিট্রাক্টেড হয় অথবা ইউস্টেশিয়ান টিউব যদি ব্লকেজ হয়, তাহলে টিএম দেখতে কেমন লাগে, টিম্প্যানিক মেমব্রেন দেখতে কেমন। এটা একটা নিউমোনিক আপনার মনে রাখবেন, ডিসিএম ডিসিএমএসপি আপনারা এরকম মনে রাখতে পারেন, বা ডিসিএমএস এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে ডি তে অ্যাপিয়ার্স ডাল এন্ড লাস্টারলেস, সি তে কোন অফ লাইট অ্যাবসেন্ট, হ্যাঁ। এম তে ম্যালিয়াস হ্যান্ডেল হচ্ছে ফোরশর্টেন্ড, ল্যাটারাল প্রসেস মোর প্রমিনেন্ট। এস তে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে ম্যালিয়াল ফোল্ড, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ম্যালিয়াল ফোল্ড হবে সিকল শেপড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ডি, এই সি, এই এম, এই এস, ঠিক আছে। তাহলে ডিসিএমএস এটা হচ্ছে আমার রিট্রাক্টেড টিএম এর ক্রাইটেরিয়া, দেখতে এরকম লাগে, ঠিক আছে। রিট্রাক্টেড টিএম এর দেখতে কেমন লাগে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আপনারা এটা লিখে ফেলেন, ডিসিএমএস। তাহলে রিট্রাক্টেড টিএম, ডি তে ডাল এন্ড লাস্টারলেস, সি তে কোন অফ লাইট অ্যাবসেন্ট, এম তে ম্যালিয়াস হ্যান্ডেল ফোরশর্টেন্ড, আমার সাথে বলবেন, আমি যখন বলবো সেটা নিজে নিজে বলবেন। ল্যাটারাল প্রসেস হচ্ছে মোর প্রমিনেন্ট, আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ম্যালিয়াল ফোল্ড হবে সিকল শেপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন গত জানুয়ারি সেশনে মেবি আসছিল, সেটা হচ্ছে কনজেনিটাল কোলেস্টেটোমা, ঠিক আছে। কনজেনিটাল কোলেস্টেটোমা, ঠিক আছে, এটা কাদের হয়? এটা হচ্ছে আপনার মনে, এটা ম্যান লেখা হয়েছে, এটা ম্যান না, হ্যাঁ, এটা হবে ম্যাস, হোয়াইট ম্যাস, এটা ম্যান হবে না, ঠিক আছে। আপনারা একটু কারেকশন করে নেন, এটা হবে হোয়াইট ম্যাস, ঠিক আছে। আমার লেখা যে এত বাজে। এটা হোয়াইট ম্যাস, হ্যাঁ, হোয়াইট ম্যাস মিডিয়াল টু নর্মাল টিম্প্যানিক মেমব্রেন। অর্থাৎ আপনার যখন দেখবেন এই কোলেস্টেটোমার কিছু পেশেন্ট, আপনারা তো জানেন কোলেস্টেটোমা হচ্ছে একটা অ্যাকুয়ার্ড কন্ডিশন, তাই না? অর্থাৎ ডিজিজ হচ্ছে, হিলিং হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, অ্যাটিক ভ্যারাইটি ইনভলভ হচ্ছে, তারপরে কোলেস্টেটোমা তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, এখন কারো কারো কিছু কিছু মানুষদের ক্ষেত্রে দেখবেন যে টিএম তার ভালো আছে, এই ধরনের ক্ষেত্রে কি হয়, আপনি দেখবেন যে একটা পেশেন্টের টিম্প্যানিক মেমব্রেন ভালো আছে, টিএম ভালো আছে, ঠিক আছে, টিএম তার ভালো আছে। এরপরে আপনি যখন লাইট মারে ফোকাস মারে দেখতেছেন, মনে হচ্ছে টিএম এর পিছনে কি একটা সাদা সাদা যেন আপনি দেখতে পাচ্ছেন। আমাদের একটা স্টেম পরীক্ষা এরকম আসছিল, যে একটা পেশেন্টের কান দিয়ে কোনো অটো মানে এখন তার কান শুকনা আছে, পেশেন্টের কমপ্লেন হচ্ছে সে কানে কম শোনে, অটোস্কোপি করার সময় দেখলেন তার টিএম ভালো আছে, কিন্তু টিএম এর কোন অফ লাইট আম্বো ঠিক আছে, কিন্তু কোন অফ লাইট আম্বোর পাশে বা পিছনে সাদা সাদা একটা হোয়াইট ম্যাচ দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে। তাহলে তার ডায়াগনোসিস কি? সেখানে অপশনে ছিল সিএসওএম এর অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি, হ্যাঁ, সেফ ভ্যারাইটি, আনসেফ ভ্যারাইটি, কনজেনিটাল ডিজিজ অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন এরকম টাইপের, অথবা এরকম ভাবে ছিল। তো এই পেশেন্টটার কিন্তু উত্তর হবে কনজেনিটাল কোলেস্টেটোমা। অনেকে ওই প্রশ্নটা দেখে অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি অফ সিএসওএম দিয়ে চলে আসছে, ঠিক আছে। তারা কিন্তু ওই কোশ্চেনটা ভাবছে যে তাদের রাইট হয়েছে, তাদের কিন্তু রাইট হয় নাই, ঠিক আছে। তাহলে এই জন্য লেভেনসন ক্রাইটেরিয়াটা আপনারা পড়বেন। হোয়াইট ম্যাস মিডিয়াল টু টিম্প্যানিক মেমব্রেন নর্মাল পার্স, এখানেও ভুল লেখা আছে, বানানগুলো আজকে কারেকশন করা হয়নি। নর্মাল পার্স, হ্যাঁ, পার্স ফ্লাসিডা এন্ড পার্স টেনসা। নো হিস্ট্রি অফ অটোরিয়া অর পারফোরেশন, নো হিস্ট্রি অফ অপারেশন, প্রায়র বাউটস অফ পোয়েম, হ্যাঁ, মানে তার মানে অটিটিস মিডিয়ার হিস্ট্রি থাকতে পারে, মানে তার হয়তো থাকতে পারে যে সে এর আগে তার সর্দি কাশি বা এই যে অটিটিস মিডিয়ার হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার কিন্তু পড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে লেভেনসন ক্রাইটেরিয়া একবার যেহেতু আসছে, এটা কিন্তু স্কট থেকে নিয়ে আসা, ঠিক আছে। তাহলে আই হোপ আপনাদের এই পেজটা হয়ে গেছে, আমরা নেক্সট পেজে চলে যাবো। রিট্রাকশন হলো এর পরের পেজে। অটোটক্সিসিটি, এটা নিয়ে আমি প্রত্যেকদিন বলি, আজকে আবার বলছি এবং বলতেই থাকবো, কারণ প্রতিবার দেখবেন এখান থেকে আসবে। একটা হচ্ছে মোস্ট কক্লিওটক্সিক কি, লিস্ট কক্লিওটক্সিক কি, মোস্ট ভেস্টিবুলোটক্সিক কি, ঠিক আছে। তাহলে আপনার যদি বলে মোস্ট কক্লিওটক্সিক কি, আপনার উত্তর সবার আগে দেবেন নিওমাইসিন, এটা হচ্ছে আপনার মোস্ট কক্লিওটক্সিক। মোস্ট ভেস্টিবুলোটক্সিক কি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে মোস্ট ভেস্টিবুলোটক্সিক। এরপরে আসেন জেন্টা, ক্যানা, টবরা, তারপরে, ঠিক আছে। এবার লিস্ট কক্লিওটক্সিক সব থেকে কম, সেটা কিন্তু আপনার অ্যামিকাসিন, ঠিক আছে। আর লিস্ট এটা হচ্ছে নেটিলমাইসিন, লিস্ট কক্লিওটক্সিক সবচেয়ে কম হচ্ছে আপনার হচ্ছে নেটিলমাইসিন, এটা হচ্ছে সব থেকে লিস্ট কক্লিওটক্সিক। যদি পরীক্ষায় অ্যামিকাসিন নেটিলমাইসিন দুইটাই থাকে, আপনি নেটিলমাইসিন দেবেন, এটা সব থেকে লিস্ট,
সব থেকে মোস্ট এটা, এটা সব থেকে মোস্ট। ঠিক আছে, তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোনটা সব থেকে মোস্ট, কোনটা সব থেকে লিস্ট। ঠিক আছে, এরপরে আপনার আরেকটু জিনিস আছে, সেটা হচ্ছে রিভার্সিবল ইরিভার্সিবল অটোটক্সিসিটি। এটা এটা আপনাদের কাজ। ঠিক আছে, এটা আমি দিতে পারতাম, তা আজকে দেই নাই। হ্যাঁ, রিভার্সিবল ইরিভার্সিবল। ইরিভার্সিবল আপনার মনে রাখবেন সিসপ্লাটিন। সিসপ্লাটিন হচ্ছে ইরিভার্সিবল। কয়েকটি রিভার্সিবল আছে, যেমন কুইনাইন। হ্যাঁ, কুইনাইন হচ্ছে রিভার্সিবল। এরকম আর কয়েকটা আছে, আপনার ঢিঙ্গা থেকে পড়ে নিলে হবে। ঠিক আছে, এরপরে আমাদের খুবই আমার একটা পার্সোনালাইজ নোট, এইটা আপনি খুব পরীক্ষায় পাবেন। আপনারা দেখবেন পরীক্ষায় কিভাবে দিছে, বিভিন্ন ডিজিজ দিয়ে কিছু কিছু স্পেসিফিক টার্মিনোলজি ইউজ করছে। এই টার্মিনোলজি গুলো যদি থাকলে আপনি মনে করবেন আর যাই থাকুক কোনো কথা নেই, ওইটাই হবে উত্তর। যেমন যদি উত্তরে থাকে পালসেটাইল অটোরিয়া অথবা লাইট হাউস সাইন সিন ইন অটোস্কোপি, লাইট হাউস সাইন ইন অটোস্কোপি, এটা যদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে উত্তর দিয়ে দেবেন এএসওএম অথবা অ্যাকিউট ম্যাস্টয়েডাইটিস। ঠিক আছে, পালসেটাইল অটোরিয়া, লাইট হাউস সাইন ইন অটোস্কোপি, এরকম থাকতে পারে। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে কি, ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে আরেকটা থাকে, সেটা হচ্ছে রিজার্ভার সাইন। রিজার্ভার সাইন, ঠিক আছে, এটা যদি এখানে লেখা হয়নি, এটা লিখেন। অনেক সময় বলে ম্যাস্টয়েড রিজার্ভার সাইন, অনেকে বলে রিজার্ভার সাইন। ঠিক আছে, সো এই রিজার্ভার সাইনটা কিন্তু মনে রাখতে হবে। রিজার্ভার সাইন সেটাও কিন্তু অ্যাকিউট ম্যাস্টাইটিস হয়। এরপরে আসেন ফ্লাকচুয়েটিং কন্ডাক্টিভ ডিফনেস। ঠিক আছে, এটা কাদের বেশি হয়, ওএমই পেশেন্ট বা মানে ব্লু ইয়ারের পেশেন্টদের বেশি হয়। ঠিক আছে, সেরাস ওটিটিস মিডিয়া বা ওএমই। ঠিক আছে, সেখানে টিএম দেখতে ইয়েলো, ব্লু বা গ্রে কালারের হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপরে আসেন ফ্লাকচুয়েটিং, এর দেখেন এগুলো কথাগুলো খুব কি সুন্দর। ফ্লাকচুয়েটিং কন্ডাক্টিভ ডিফনেস, তাহলে ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং যদি হয় তাহলে কি হবে, সেটা উত্তর হবে মিনিয়াস ডিজিজ। কথাগুলো দেখছেন, এইভাবে আপনাকে পড়া মানে ভালোভাবে পড়তে হবে। এরপরে আসে কি কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। টিএম এ যদি কার্ট হুইল অ্যাপিয়ারেন্স থাকে অথবা লাইট হাউস সাইন থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটা এএসওএম বোঝাচ্ছে। এরপর টিএম এর আরেকটা সুন্দর একটা কালার, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো পিঙ্ক। টিএম এর কালার যদি ফ্লেমিঙ্গো পিঙ্ক হয় তার মানে সেটা অটোস্ক্লেরোসিস বোঝাচ্ছে। আর একটা হচ্ছে টিএম ব্লুইশ ডিসকালারেশন, অনেক সময় বলে পার্পল, অনেক সময় বলে পার্পল ব্লু, পার্পল ব্লু বা পার্পল, এটা বলতে পারে। যদি এটা বলে তার মানে সেটা কিন্তু আপনার বোঝাবে কি, সেটা বোঝাবে হিমোটিম্পেনাম। ওকে, তাহলে এই কথাগুলা সুন্দর করে লিখে ফেলেন। পালসেটাইল অটোরিয়া, লাইট হাউস সাইন, এএসওএম, এগুলা কিন্তু ভালো করে লিখেন। ঠিক আছে, টিএম ডিসকালারেশন, এগুলো ভালো করে লিখেন। লিখা হয়নি আচ্ছা, ভাইয়া, এরপরে আসেন। একবার দেন। হুম, পালসেটাইল অটোরিয়া, পালসেটাইল অটোরিয়া বা লাইট হাউস সাইন ইন অটোস্কোপি, সেটা হচ্ছে এএসওএম। ম্যাস্টয়েডাইটিস, ফ্লাকচুয়েটিং কন্ডাক্টিভ ডিফনেস, যেটা ওএমইতে হয়। ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এটা মিনিয়াস ডিজিজে হয়। কার্টউইল অ্যাপিয়ারেন্স, এএসওএম অটোস্কোপি। টিএম ফ্লেমিঙ্গো পিঙ্ক, সেটা হবে অটোস্ক্লেরোসিসে। টিএম ব্লুইশ ডিসকালারেশন, সেটা হবে হিমোটিম্পেনাম। এছাড়া এটা পার্পল বা ব্লু কালার হতে পারে। ঠিক আছে, হয়ে গেছে আপু, তাহলে পরের পেজে যাবো। হয়ে গেছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব আসে, খুবই খুবই আসে, মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, আপনারা লিখে ফেলেন। সেটা হচ্ছে সিএসএম এর কমপ্লিকেশন। আপনারা সবাই এটা হচ্ছে ঢিঙ্গা থেকে পড়েন, এক্সট্রাকেনিয়াল ইন্ট্রাকেনিয়াল এগুলো পড়েন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আপনি পড়েন। কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনাকে দিবে মোস্ট কমন এক্সট্রাকেনিয়াল কমপ্লিকেশন, মোস্ট কমন ইন্ট্রাটেম্পোরাল কমপ্লিকেশন। ঠিক আছে, মোস্ট কমন অ্যাবসেস উইথ ম্যাস্টাইটিস, মোস্ট কমন ইন্ট্রাকেনিয়াল, এভাবে মোস্ট কমন নার্ভ ইনভলভ, এরকম কিন্তু থাকবে। তাহলে আপনার এগুলো মোস্ট কমন গুলো আপনাকে এক জায়গায় করে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে মোস্ট কমন এক্সট্রাক্রেনিয়াল বা ইন্ট্রাটেম্পোরাল কমপ্লিকেশন বললে উত্তর হবে ম্যাস্টাইটিস। মোস্ট কমন অ্যাবসেস উইথ ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস আছে তার সাথে অ্যাবসেস হলে কোনটা হবে, সেটা হবে পোস্টোরাল অ্যাবসেস বা সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। ঠিক আছে, এরপরে হচ্ছে মোস্ট কমন ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন, এটা নিয়ে একটু কনফিউশন আছে। ঢিংরা বইয়ে মোস্ট কমন ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের 1 নম্বরের পয়েন্টে দিছে এক্সট্রাডুরাল অ্যাবসেস। ঠিক আছে, স্কট ব্রাউন বা আলাদা যে বইগুলো আছে সেখানে লিখছে মেনিনজাইটিস। পরীক্ষায় যদি আপনি দেখেন অপশনে মেনিনজাইটিস আছে, আপনি এইটাকেই ট্রু দিবেন।
ঠিক আছে, আমার আমার ধারণার মতে আর কি, যদি আমি ভুল না করে থাকি। আপনি মেনিনজাইটিস যদি থাকে এটাকে বেশি ট্রু দিবেন। আর যদি দেখেন যে মেনিনজাইটিস নাই, এক্সট্রাডুরাল অ্যাবসেস আছে, সাবডুরাল অ্যাবসেস আছে, হ্যাঁ, তারপর ডুরাল অ্যাবসেস আছে, এরকম যদি থাকে, হ্যাঁ, সাবঅ্যারাকনয়েড অ্যাবসেস আছে, এরকম যদি থাকে, তখন সেক্ষেত্রে আপনি এক্সট্রাডুরাল অ্যাবসেস দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এটা পরীক্ষা আসে। আমার যে কোশ্চেন ওয়ার্ল্ড বই আছে সেখানে আমি মেনিনজাইটিস রাখছি উত্তরে, উত্তর এক্সট্রাডুরাল অ্যাবসেস হতে পারে। ঠিক আছে, তো এটা আপনার নোট করেন। ঠিক আছে, তাহলে এক্সট্রাডুরাল অ্যাবসেস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস যদি থাকে তাহলে এটা হবে আপনার মোস্ট কমন উত্তর। ঠিক আছে, কোন নার্ভ ইনভলভ হয়? পেনিয়াল নার্ভ 7, কিন্তু নট পেনিয়াল নার্ভ 8। এটা অনেকেই মনে করে যে কানের একটা ডিজিজ, তাহলে যদি না পড়া থাকে দাগায় চলে আসবে পেনিয়াল নার্ভ 8, তাহলে কিন্তু হবে না, পেনিয়াল নার্ভ 8 হবে না, কিন্তু পেনিয়াল নার্ভ 7, অর্থাৎ মেইনলি কর্ডা টিম্পানি নার্ভ। ঠিক আছে, কর্ডা টিম্পানি নার্ভ ইনভলভ হয়, এছাড়া হরাইজন্টাল পার্ট ইনভলভ হতে পারে। ঠিক আছে, হরাইজন্টাল পার্ট অফ দা টিম্পানিক মেমব্রেন। ঠিক আছে, এটা হতে পারে। তাহলে এটা আপনাদের লেখা শেষ, পরে পেতে যাব। হয়েছে আপু, লেখা শেষ? হয়েছে ভাইয়া। হুম হুম, ঠিক আছে, ওকে, আমরা তাহলে পরে পেতে যাই। আচ্ছা, এরপরে আসেন আমাদের, এটা হচ্ছে আমার একটা সাজেশন। এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন, আপনারা লিখে ফেলেন। সেটা কি? সেটা হচ্ছে আর্লিয়েস্ট ফিচার। এইটা এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসে। হ্যাঁ, আমাদের ইএনটি রিজিয়নের কিছু কিছু, আপনারা সবাই জানেন আমাদের ইএনটি রিজিয়নে কিছু নামধারী রোগ আছে, যেমন মেনিয়াস ডিজিজ, গ্লোমাস টিউমার, অ্যাকোয়াস্টিক নিউরোমা, তারপরে রিঙ্গার্স প্যাপিলোমা। ঠিক আছে, তারপরে জেভুয়েনাইল ন্যাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা, কিছু নামধারী ডিজিজ আছে। এই নামধারী ডিজিজের সবকিছু কিন্তু আপনার পড়তে হবে, কোনটা আগে আসে কোনটা পরে আসে, এই সব কিন্তু আপনাকে ভালো মতো পড়তে হবে। তাহলে এটা কি দেখেন, আর্লিয়েস্ট ফিচার মিনিয়াস ডিজিজের তো আপনারা সবাই জানেন। মিনিয়াস ডিজিজে কি কি হয় বলেন তো, কি কি পাওয়া যায়? ভার্টিগো, টিনিটাস, আর হ্যাঁ হচ্ছে ভার্টিগোনিটাস, হিয়ারিং লস, কন্ডাক্টিভিটি হিয়ারিং লস। হ্যাঁ, বমিটিং, না, কন্ডাক্টিভ হিয়ারিং লস তো হবে না মিনিয়াস ডিজিজে। তাহলে আমি এটা সেন্সরি মনে রাখি নিউরাল কিভাবে? ডেফনেস। সেন্সোরিয়াল, এটা আমরা এভাবে মনে রাখি, ATEF, আতিফ। আতিফ আসলামের গান আপনারা সবাই শোনেন। তাহলে এটা কি অরাল ফুলনেস। তারপরে টিনিটাস, এপিসোডিক, শুধু ভার্টিগো বললে হবে না কিন্তু, আর এতে ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ঠিক আছে, তাহলে এতে অরাল ফুলনেস, টিনিটাস, এপিসোডিক ভার্টিগো, ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। দেখেন এখন এখান থেকে কি হবে, এই যে টিনিটাস আপনি পড়ছেন না, এই টিনিটাসের জায়গায় যদি লিখে দেয় যে পালসেটাইল টিনিটাস, পালসেটাইল টিনিটাস সাথে দিল, মানে আপনি কি পড়লেন মিনিয়াস ডিজিজে কি কি পড়ছেন? অরাল ফুলনেস, টিনিটাস, এপিসোডিক ভার্টিগো, ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। দেখেন আপনি যদি ভালো মতো বুঝে না পড়েন, তাহলে দেখেন একবার পরীক্ষায় আসছিল এটা, এই টিনিটাসের জায়গায় লিখে দেবে পালসেটাইল টিনিটাস, তাহলে আপনি কিন্তু পালসেটাইল টিনিটাস দেখলেন। এই এপিসোডিক ভার্টাইগোর জায়গায় লিখে দেবে পারসিস্টেন্ট ভার্টাইগো, অথবা শুধু ভার্টাইগো, এটাও দিতে পারে, শুধু ভার্টাইগো। তাহলে যদি এটা উত্তর দেয় পারসিস্টেন্ট ভার্টাইগো, তাহলে কিন্তু এটার উত্তর হয়ে আসবে কি, বিপিপিভি। ঠিক আছে, যদি দেয় পালসেটাইল টিনিটাস, তাহলে এটার উত্তর কি হবে? পালসেটাইল টিনিটাস যদি দেয়, এটার উত্তর কি হবে? তখন কিন্তু উত্তর হবে গ্লোমাস টিউমার। ঠিক আছে, যদি ভার্টাইগো, আবার এতে ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস, যদি দেয় শুধু সেন্সরি নিউরাল হিয়ারিং লস, শুধু সেন্সরি নিউরাল হিয়ারিং লস সাথে টিনিটাস, তাহলে কিন্তু হবে অ্যাকোস্টিক নিউরোমা। ঠিক আছে, মানে অ্যাজ এ হোল আপনারা বলতেছি। তাহলে আপনাকে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে সুন্দর করে ডিটেলস কিন্তু আপনাকে পড়তে হবে, না হলে কিন্তু আপনি বুঝবেন না, তারপর পরীক্ষার হলে যাবেন ভুল হয়ে আসবে। ঠিক আছে, তাহলে ভাইয়া এইগুলো আরেকবার আপনাকে, বলেন, হ্যাঁ ভাইয়া আরেকবার একটু বলছি, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি। তাহলে আপনারা মিনিয়াস ডিজিজে কি কি পড়ছেন? এই আতিফ দিয়ে মনে রাখি আমরা, মিনিয়াস ডিজিজ হচ্ছে আতিফ, এতে অরাল ফুলনেস, টিতে টিনিটাস, ইতে এপিসোডিক ভার্টিগো, এফতে ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তাহলে অরাল ফুলনেস তো থাকে, সমস্যা নেই। টিতে টিনিটাস, এই টিনিটাসের পরিবর্তে তাহলে মিনিয়াস ডিজিজে শুধু টিনিটাস, বাট গ্লোমাস টিউমারে হবে পালসেটাইল টিনিটাস। তাহলে পালসেটাইল দিয়ে দিলে গ্লোমাস টিউমার হয়ে গেল। অথবা শুধু গ্লোমাস টিউমার না, এনি ভাস্কুলার টিউমার, কানের মিডিল ইয়ারের কোনো ভাস্কুলার টিউমার হলে সেটার উত্তর হবে পালসেটাইল টিনিটাস। এরপরে আসছে কি, এপিসোডিক ভার্টাইগো, মানে মিনিয়াস ডিজিজ হয় এপিসোডিক ভার্টাইগো, আপনারা দিল উত্তরে পারসিস্টেন্ট ভার্টাইগো, অথবা দিল যে আপনার হচ্ছে শুধু ভার্টাইগো,
তাহলে সেক্ষেত্রে আপনাকে বিপিপিভি অপশনে রাখতে হবে। আপনার আছে ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস, আপনাকে দিল শুধু সেন্সরি নিউরাল হিয়ারিং লস প্লাস টিনিটাস, তাহলে উত্তর হবে অ্যাকোস্টিক নিউরোমা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনার উত্তরগুলো আসবে। তাহলে দেখেন সেইগুলো আমি লিখছি। আর্লিয়েস্ট ফিচার কি? মিনিয়াস ডিজিজের আর্লিয়েস্ট ফিচার, তাহলে আপনি মিনিয়াস ডিজিজের এই 4টা ফিচার থাকে, তার মধ্যে আর্লিয়েস্ট কোনটা হয়? অনেকে এটা অরাল ফুলনেস দিয়ে আসে, ঠিক আছে, কিন্তু না, এটা উত্তর হবে কিন্তু এপিসোডিক ভার্টাইগো। এটা দিয়ে কোশ্চেন প্রথম আসে, এপিসোডিক ভার্টাইগো। আর গ্লোমাস্টিমান হইলে হিয়ারিং লস হবে, সাথে টিনিটাস থাকবে। এই টিনিটাসটা কেমন? সেটা পালসেটাইল টিনিটাস। ঠিক আছে, অ্যাকোস্টিক নিউরোমাতে প্রোগ্রেসিভ ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল হিয়ারিং লস সাথে টিনিটাস, অর্থাৎ এখানে প্রোগ্রেসিভ সেন্সরি নিউরাল হিয়ারিং লস, বাট মিনিয়াস ডিজিজে কিন্তু ফ্লাকচুয়েটিং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ক্লিয়ার? তাহলে আপনাকে কিন্তু এভাবে পড়তে হবে, এটা ইউনিল্যাটারাল, মিনিয়াস ডিজিজে কিন্তু বাইল্যাটারাল হতে পারে। ওকে, এবার আপনারা তাহলে আমরা সব মুছে দেই, এবার আরেকটা জিনিসে আসি। মোটামুটি আপনারা সব বুঝছেন। এরপর হচ্ছে গ্লোমাস টিউমার। আমরা একটা নিউমোনিক দিয়ে গ্লোমাস টিউমারের যত ঘটনা আছে সেটা মনে রাখি। সেটা কি? সেটা আমরা বলি গ্লোয়িং ফেল্প, সমুদ্রের পানিতে রাইজিং সান ব্রাউন দেখে। জাস্ট একটা মনে রাখবেন যে ওই যে ফেল্প আছে না, ফেল্প অনেক ভালো সাঁতার ছিল, 7টা না 8টা অলিম্পিক মেডেল জিতছিল, মনে আছে? ফেল্প স্যার, ওনার ঘটনা মনে রাখবেন। ঠিক আছে, উনি মানে সবগুলো মেডেল পায়, উনি গ্লো করতেছিল, সেভাবে মনে রাখবেন। তাহলে গ্লোয়িং, গ্লোয়িং মানে হচ্ছে গ্লোমাস টিউমার। এই নিউমোনিক দিয়ে মনে রাখবেন, গ্লোমাস টিউমার, গ্লোয়িং মানে গ্লোমাস টিউমার। ফেল্প মানে সিটি স্ক্যানে আপনি পাবেন ফেল্প সাইন। সমুদ্রের পানি মানে অ্যাকিউনো সাইন, এই সাইনগুলো আপনি গ্লোমাস টিউমারে পাবেন, তাহলে সেগুলো আপনি নিউমোনিক দিয়ে মনে রাখেন। রাইজিং সান মানে রাইজিং সান সাইন, ঠিক আছে। তারপর ব্রাউন সাইন মানে ব্রাউন সাইন বা পালসেশন সাইন বা ব্লাঞ্চিং সাইন। এগুলো এখন আপনার বলতে পারেন ভাই এগুলা কি? সিটি স্ক্যান কি, অ্যাকুইনো কি, রেজিং সাইন কি, এগুলো কি? এগুলো আপনারা ডিংটা থেকে দেখে পড়ে নেবেন, আমি তো আজকে সব বলতে গেলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আপনারা নোট করেন, নোট করে ডিংরার বইতে এগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, আগে আজকে খাতায় নোট করেন। তাহলে কি কথা? গ্লোয়িং ফেল্প, সমুদ্রের পানিতে রাইজিং সান ব্রাউন দেখে। ঠিক আছে, এটা পড়লে কিন্তু আপনারা এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের গেল, তাহলে এটা গেল আমাদের আজকে। তাহলে এই পেজ হয়েছে, আমরা পরের পেজে চলে যাবো। তাহলে এই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, গ্লোমাস টিউমার কি, আর্লিয়েস্ট ফিচার কি, একদম এইগুলো আপনার একদম এসবি এর প্রশ্ন, এই পেজ থেকে এসবি হবে কিন্তু আপনার এইবারে পরীক্ষা আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে পরের পেজে আসি। এবার হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে আমি এই আমাদের কানের যে 4টা ডিজিজ, এই 4টা ডিজিজকে আপনি শুধু একটা বক্সের মধ্যে নিয়ে আসছি, একটা বক্সের মধ্যে নিয়ে আসছি যেন আপনি এইটা পরীক্ষার আগে এই পেজটা আপনার সুন্দর করে এখন নোট করেন। এই পেজটা আমি একটু বেশি সময় দেবো আপনাদের নোট করার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে ওমেন, ওমেন জান। হ্যাঁ, এটা এই নিমোনিক দিয়ে মনে রাখেন, ওমেন। হ্যাঁ, ওমেন, ওমেন মানে কি? মেয়ে। হ্যাঁ, তাহলে সকল হাজবেন্ডের কাছে তাদের ওয়াইফ হচ্ছে তাদের জানের সমান, তাই না? সকল হাজবেন্ডরা তাদের ওয়াইফকে অনেক ভালোবাসে, তাহলে সব হাজবেন্ডরা তাদের ওয়াইফদের ভালোবাসে, তাহলে ওমেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওমেন। ওমেন হচ্ছে হাজবেন্ডের জান, সেইভাবে আপনারা মনে রাখতে পারেন। তাহলে সেই নিউমোনিক দিয়ে অটোস্ক্লেরোসিস, মিনিয়াস ডিজিজ, গ্লোমাস টিউমার, অ্যাকোয়াস্টিক নিউরোমা, তাহলে এই এই সিরিয়াল আপনি সবগুলা তুললেন। ঠিক আছে, ওমেন জান। এবার হচ্ছে কি, এবার আমি আসেন সবগুলো আমি একটু সুন্দর করে সিরিয়ালে দেখেন সাজাই দিছি। দেখেন আপনি এজ ডিস্ট্রিবিউশন গুলা দেখেন, সব থেকে আগে হচ্ছে কোনটা? আপনি এই যে সিরিয়ালটা দিছে, এই সিরিয়ালটা দেওয়ার কিন্তু কারণ আছে। দেখেন সবার কম এজ ডিস্ট্রিবিউশন 20 থেকে 30 বছর বয়সে হবে অটোস্ক্লেরোসিস, 35 থেকে 60 বছর বয়সে হবে মিনিয়াস ডিজিজ, 40 থেকে 50 বছরে হবে গ্লোমাস টিউমার, অ্যাকোয়াস্টিক নিউরোমা হবে 40 থেকে 60 বছর বয়সে। তাহলে দেখছেন আপনি সিরিয়ালি এটা কিন্তু পড়ে ফেললেন, তাই না? তাই আমি এই যে সিরিয়ালটা দিছি, এই সিরিয়ালটা দেওয়ার কিন্তু কারণ আছে। আলহামদুলিল্লাহ, আপনি যদি এটা পড়েন আপনাদের খুব সুন্দরভাবে এই সবগুলা বৈশিষ্ট্য একসাথে পড়া হয়ে যাবে। এবার দেখেন অটোস্ক্লেরোসিস প্রথমে কি, আমি কি বলছি? ওমেন, ওমেন মানে কি? মেয়ে, মেয়েরা হচ্ছে পুরুষদের জান, তাহলে প্রথমে ওমেন, ও তো ওমেন, তাহলে কি কাদের বেশি হবে? অটোস্ক্লেরোসিস ফিমেলদের বেশি হবে, তাহলে একটা মেয়েদের বেশি হলো, তাহলে এবার একটা ছেলেদের একটা বেশি দেওয়ার দরকার, না হলে তো ছেলেরা মন খারাপ করবে। তাহলে মিনিয়াস ডিজিজ ছেলেদের একটু বেশি হয়, তাহলে একটা মেয়েদের দিছি, একটা ছেলেদের দিছি, তারপর একটা কাদের দেবো? তারপর একটা তাহলে এবার সিরিয়ালি মেয়েদের দেবো, তাহলে মেয়েরাও পাইলো। এবার তাহলে ছেলেদের দেওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে কি, লেডিস যারা আছে তাদেরকে আমরা একটু বেশি রেসপেক্ট করি, লেডিস ফার্স্ট, তাদেরকে আমার, যেহেতু এখন একটা ঝগড়াঝাটি বেঁধে গেছে, মেয়েদের বেশি দিছি, ছেলেদের একটা কম দিছি, এখন ছেলেরা বলতেছে অ্যাকোস্টিক নিউরোমাটাও তাদের দেওয়া হোক, কিন্তু মেয়েরা আবার মানতেছে না, বলতেছে না আমরা দুইটা নিছি, আমরা এখন জিতছি, আমরা
অ্যাকোস্টিক নিউরোমা আমরা আমাদের নেব। তখন আমি পড়ে গেছি বিপদে, কি করি? তাই ঠিক আছে, তোমারও দিলাম না, তোমারও দিলাম না, তোমার দুজনই সমান সমান। তাহলে অ্যাকোস্টিক নিউরোমা দেখেন মেল এবং ফিমেলদের সমান সমান। তাহলে এই ঘটনা দিয়ে আপনি মনে রাখবেন, তাহলে দেখবেন পরীক্ষার সময় এগুলো ভুল হয়, পরীক্ষার সময় যে কার বেশি হচ্ছে কার কম হচ্ছে এগুলো আপনার ভুল হয়। তাহলে আপনি একদম গল্পের চলে, আজকে যাটা পড়াবে একদম গল্পের চলে, এটা মনে রাখবেন। তাহলে কি আমি কি বলছি, ওম্যান জান, তাহলে ওম্যান হচ্ছে মেয়েদের জান, ছেলেদের জান, তাই না? তাহলে ওমেন প্রথমটা ফিমেলদের বেশি, তারপর একটা মেলদের বেশি, তারপরটা আবার ফিমেলদের বেশি, তারপর একটা সমানে সমান। ঠিক আছে, তারা আলটিমেটলি লেডিস ফার্স্ট, আলটিমেটলি মেয়েরা জিতে গেল। ঠিক আছে, এবার আসেন অটোস্ক্লেরোসিস কিন্তু একটা বায়োল্যাটারাল কন্ডিশন। আমি যেটা বলছিলাম এপিডেমিওলজি কিন্তু খুব ভালোভাবে করতে হয়। মিনিয়াস ডিজিজ ইউনিল্যাটারাল কন্ডিশন, হ্যাঁ। এবং গ্লোমাস টিউমার এটা হয় নন ক্যাপসুলেটেড, এর কোনো ক্যাপসুল থাকে না। আর অ্যাকোস্টিক নিউরোমা এর হচ্ছে ক্যাপসুল থাকে। ঠিক আছে, এবং এটা কিন্তু ইউনিল্যাটারাল। ঠিক আছে, অ্যাকোস্টিক নিউরোমা কিন্তু একটা ইউনিল্যাটারাল কন্ডিশন। তাহলে অ্যাকোস্টিক নিউরোমা, মিনিয়াস ডিজিজ ইউনিল্যাটারাল, অটোস্ক্লেরোসিস কিন্তু একটা বায়োল্যাটারাল কন্ডিশন। এবার হচ্ছে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া। ঠিক আছে, দেখেন অটোস্ক্লেরোসিসে ফ্লেমিঙ্গো পিঙ্ক সাইন থাকে, আমরা অলরেডি কিন্তু এটা আপনাদের পড়াই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে ব্লুইশ, মানে ফ্লেমিঙ্গো পিঙ্ক অর ব্লুইশ কালার হয় প্রমন্টরিতে। আমাদের মিডিল ইয়ারে প্রমন্টরি থাকে, আপনারা সবাই জানেন। সেই প্রমন্টরিটা হচ্ছে ফ্লেমিঙ্গো পিঙ্ক অর ব্লুইশ কালার থাকে। এটাকে আমরা ব্লু ম্যান্টালস বলি অনেক সময়, ব্লু ম্যান্টালস। এছাড়া অটোস্ক্লেরোসিসের একটা কারহার্টস নস থাকে, তাই না? আপনারা একটু পড়ছেন না কারহার্টস নস? কত কিলো হার্টজে কারহার্টস নস আসে বলেন আপনাদের? আপনারা তো ওদের পড়ার শেষের দিকে বলেন, কত কিলো হার্টজে কারহার্টস নস? 2000 না 4000? 2000 ঠিক আছে, কত? 2,000 2000। তাহলে 2000 হার্টজ, আর হার্ট হচ্ছে 2000। 4000 হার্টজে কি হয়? 4000 হার্টজে কি হয়? এটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং, মানে এটা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস সামথিং নয়েজ এরকম কিছু ইন্ডুস, একটা হবে। রাইট রাইট, নয়েজ ইন্ডুস। এই তো ভাইয়া অনেক ভালো পড়াশোনা করছেন। এটাই নয়েজ ইন্ডুস সেন্সরি নিউরাল হিয়ারিং লসে 4000 হার্টজে একটা নস হয়, তাই না? তাহলে এটা আপনারা সুন্দর করে লিখে ফেলেন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো লিখতেছেন সবাই নাকি? আমি কিন্তু আপনাদের উপর ভরসা করতেছি, আপনারা লিখতেছেন কিন্তু সবাই। ঠিক আছে, আজকের ক্লাসে পড়া আজকের মধ্যে হয়ে যাবে। এরপরে কি শোয়ার্টজ সাইন, শোয়ার্টজ সাইনও আসে। এরপরে প্যারাঅ্যাকুসিস উইলসি। প্যারাঅ্যাকুসিস উইলসি জিনিসটা কি? কেউ একজন বলেন আমাকে, আমি আমি পারি না মনে করেন, আমাকে বুঝাই দেন প্যারাঅ্যাকুসিস উইলসি কি। তিনটা কথা আছে, এটা আমি এর আগে পড়াইছিলাম। একটা হচ্ছে প্যারাঅ্যাকুসিস, হ্যাঁ, মানে আর হচ্ছে একটা হচ্ছে প্যারালাইসিস, মানে হচ্ছে সে মানে নর্মাল যে কন্ডিশনে হ্যাঁ মানে বাসায় সে শুনবে হ্যাঁ না, বাট যখন লাউড যখন হ্যাঁ সাউন্ড হবে তখন চিল্লানোর ভালো কারণে আর কি, শুনবেন। এটাই হচ্ছে প্যারালাইসিস হ্যাঁ, রাইট উইলসিস রাইট এরকম। রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। এরকম আপনাদের পড়াশোনা এরকম হোক, আমি এটাই চাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কথা, প্যারাঅ্যাকুসিস উইলসি। তাহলে আপনারা এখান থেকে কি পড়া, আপনাদের সাজেশন প্যারাঅ্যাকুসিস সাথে ডিপ্লাকুসিস, ডিপ্লাকুসিস এই সবগুলো একসাথে পড়ে ফেলবেন। হ্যাঁ, ডিপ্লাকুসিস অনেকটা ডিপ্লোপিয়ার মতো, তাই না? ডাবল সাউন্ড আর কি। যাই হোক, আপনারা এটা মিলামিলে পড়ে নেবেন। ইনভেস্টিগেশন অফ চয়েস, সেটা হচ্ছে এইচআর সিটি স্ক্যান। অটোস্ক্লেরোসিস ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এইচআর সিটি স্ক্যান অফ কি, ওই মিডিল ইয়ার বা ম্যাস্টয়েড বা পেট্রোম্যাস্টয়েড রিজিয়ন, যেটাই হোক। মেন কথা হচ্ছে এইচআর সিটি স্ক্যান হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে দেখেন অটোস্ক্লেরোসিসে কি পাইলাম আমি, প্যারাঅ্যাকুসিস উইলিসি। আর মিনিয়াস ডিজিজে কি পাইছি দেখেন, ডিপ্লাকুসিস। দেখছেন? তাই এই জন্য আমি সব পাশাপাশি রাখছি, আপনারা যেন মিলাই মিলাই পড়েন। ঠিক আছে, আর এটা 50% একটা ফ্যামিলিয়ার ডিজিজ। তাহলে আপনারা সুন্দর করে এটা একটা বক্স করে এটা একটা নোট করবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আসি মিনিয়াস ডিজিজ। তাহলে আমরা মিনিয়াস ডিজিজ যেহেতু সব জায়গায় কিছু স্পেশাল নাম আছে, তাহলে এর আমরা কি পাচ্ছি, হেনেবার্ট সাইন পাচ্ছি, টুলিও ফেনোমেনা পাচ্ছি, ড্রপ ক্রাইসিস পাচ্ছি। এই ড্রপ ক্রাইসিস আরেক নাম বলে টিউমার কিন্থ অটোলিথিক ক্রাইসিস বা ড্রপ ক্রাইসিস। ঠিক আছে, তাহলে এর ইনভেস্টিগেশন অফ চয়েস ছিল এইচআর সিটি স্ক্যান। এর ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইকোক্লিওগ্রাফি। হ্যাঁ, এটাই সেনসিটিভ এবং ডায়াগনস্টিক টেস্ট। আর ডিপ্লাকুসিস হয়। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা নোট করেন। ঠিক আছে, তাহলে মিনিয়াস ডিজিজ, এগুলা মিনিয়াস ডিজিজ, হেনেবার্ট সাইন, টুলিও ফেনোমেনা, ড্রপ ক্রাইসিস, ডিপ্লাকুসিস। ঠিক আছে, তাহলে এটা আপনার হলো। এরপরে আসেন গ্লোমাস টিউমার। গ্লোমাস টিউমার তাহলে আমরা এগুলো বলে দিচ্ছি নন ক্যাল, এবং এটা কি লোকালি ইনভেসিভ। লোকালি ইনভেসিভ টিউমার আপনারা পড়ছেন আপনার হচ্ছে নিওপ্লাজমে, সেখানে কিন্তু গ্লোমাস টিউমার ছিল না। তাহলে আপনারা লোকালি ইনভেসিভ টিউমারের মধ্যে এটা অ্যাড করবেন। এটা বিনাইন ডিজিজ, মেটাস্টাসিস রেয়ার, কিন্তু হতে পারে। আপনারা বলেন বিনাইন টিউমারে কি মেটাস্টাসিস হয়? হয় না। বিনাইন টিউমার কি ইনভেসিভ? ইনভেসিভ না।
কিন্তু এই বিনাইন টিউমার হওয়া সত্ত্বেও লোকালি ইনভেসিভ এবং কত 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 ক্ষেত্রে এটা মেটাস্টেসিস হতে পারে, কিন্তু এটা রেয়ার কন্ডিশন। তাহলে সবারই কিছু কিছু সাইন আছে। তাহলে এও যদি একটা ভিআইপি রোগ, তাহলে এরও কিছু সাইন দিতে হবে। সেই সাইনগুলোকে আমরা অলরেডি এটা নিউমোনিক দিয়ে পড়াই দিই, তাই না? যে গ্লোয়িং ফেল, সমুদ্রের পানিতে রাইজিং সান, ব্রাউন দেখে। তাহলে এই যে এইগুলা একটা নিউমোনিক দিয়ে আপনি পড়ে ফেললেন। ইনভেস্টিগেশন অফ চয়েস কি? সিটি স্ক্যান। কোন নার্ভ বেশি ইনভলভ হয়? ক্রেনিয়াল নার্ভ 7, এবং এটা কি ছিল 50% ফ্যামিলিয়াল, গ্লোমাস্টিমার 10% ফ্যামিলিয়াল। তাহলে দেখেন এফ ফর ফিমেল আর এফ ফর ফ্যামিলি, মানে মেয়েদের যেসব রোগগুলা বেশি দিছি, মেয়েরাই যেহেতু পরিবারের সব দায় দায়িত্ব দেখে, বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো, পড়াশোনা, মেয়েরা সবসময় একটু এক্সট্রা এক্সট্রা ছেলেদের থেকে একটু বেশি বেশি কাজ করে, এইসব ক্ষেত্রে বলা যায়। সো মেয়েদের কিন্তু ফ্যামিলি বেশি মেনটেন করে, এই জন্য মেয়েদের যেসব ডিজিজ বেশি হচ্ছে সেগুলো ফ্যামিলিয়াল ডিজিজ। তাহলে অটোস্ক্লেরোসিস 50% ফ্যামিলিয়াল, এটা 10% ফ্যামিলিয়াল। ওকে। অ্যাকোস্টিক নিউরোমা, তাহলে কি এটা মেল এবং ফিমেল কমন, তাই না? গল্পের মতো বলছিলাম, এটাও বিনাইন ডিজিজ, এটা রেডিও রেজিস্ট্যান্ট, এটা পরীক্ষা দিয়ে দেবে কেমো রেজিস্ট্যান্ট, কেমো সেনসিটিভ, এবং সবারই বিভিন্ন নাম দিয়ে সাইন দিচ্ছে। তাহলে এর একটা দেওয়ার দরকার, এটা হিস্টেলিবার্গার সাইন, এগুলো আপনারা সব পড়ে নেবেন। তাহলে সবার ইনভেস্টিগেশন অফ চয়েস আছে। তাহলে এর ইনভেস্টিগেশন অফ চয়েস কি? গ্যাডোলিনাম ইন এমআরআই, ঠিক আছে? গ্যাডোলিনাম এমআরআই। কোন নার্ভ সবার আগে ইনভলভ হয়? ক্রেনিয়াল নার্ভ 5, এটা অনেকে ক্রেনিয়াল নার্ভ 7 দিয়ে আসে অথবা 8 দিয়ে আসে না পড়া থাকলে। তাহলে আমাদের এই এই যে ঘটনাটা আজকে পড়ালাম একদম গল্পের মতো আপনাদের পড়াই দিলাম, তাই না? আপনাদের ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এই একটা পেজ দিয়ে কিন্তু আপনি যে কতগুলা পড়া আপনার হয়ে গেল, আই হ্যাভ নো আইডিয়া। সো এটা হচ্ছে আমাদের মেন্টরদের কাজ, আমি এটাই করি, আপনাদের পড়াগুলো গুছাই দেওয়ার চেষ্টা করি। যারা এখনো আমাদের সিনাপসের কোনো ব্যাচে ভর্তি হননি, ইনশাল্লাহ ভবিষ্যতে হবেন যদি কারো খারাপ হয়। সো আমি কিন্তু এভাবেই পড়াই আর কি, ঠিক আছে? সো আপনাদের পড়াটা একদম গুছাই একটা জায়গায় এনে দিলাম, আই হোপ আপনারা এটা উপকৃত হবেন। তো তাহলে আমরা এর পরের পেজে চলে যাই। সেটা হচ্ছে এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো অনেক অনেক আছে, সেটা হচ্ছে সার্জারি রিলেটেড ইনজুরি। অর্থাৎ আপনি সার্জারি করতেছেন, সেই সময় কোন জায়গায় ইনজুরি হচ্ছে, কোন জায়গায় ব্লিডিং হচ্ছে বেশি, কোন জায়গায় লাইগেশন করতে হবে, এই সব জায়গা থেকে কিন্তু খুব খুব প্রশ্ন আসে, স্যাররা অনেক দেয়। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট গুলো এখানে লিখে রাখছি। গতদিন আমি বলছিলাম যে এটা আপনারা করবেন, তা একজন আপু বলছিল যে ভাই এটাও আপনি করে দেন। হ্যাঁ, তো ঠিক আছে, আপুর কথা রাখছি আর কি। সেই নোটগুলো আমি দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি যদি হয়, কোন ভেসেল সবচেয়ে বেশি ইনজুরি হয়? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। তখন আপনার দেখবেন আরেকটা ক্লু আপনাকে দিবে ওখানে, যে গ্ল্যান্ড অপারেশনের সময় গ্ল্যান্ড এবং ম্যান্ডিবলের মোবিলাইজ ওইখানে কাজ করার সময় অনেক ব্লিডিং হচ্ছে। তাহলে কোন ভেসেল ইনভলভ হবে? তাহলে সেক্ষেত্রে ইনভলভ ভেসেল হচ্ছে ফেসিয়াল আর্টারি। আর যদি বলে হোয়াটন ডাক্ট যখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি, তা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি কখন করি আমরা? ক্রনিক সায়ালোআইডিনাইটিস, তাই না? আমরা তো জানেন আপনারা, ক্রনিক সায়ালোআইডিনাইটিস এর পেশেন্টদের অনেক সময় আমরা করি, যেটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ইনভলভ থাকে। অনেক সময় সায়ালোলিথিয়াসিস, সায়ালোলিথিয়াসিস বলেন, সায়ালোলিথিয়াসিস কোন গ্ল্যান্ডের বেশি হয়? সাবম্যান্ডিবুলার না প্যারোটিড না সাবলিঙ্গুয়াল? ভেরি গুড, সাবম্যান্ডিবুলার বেশি হয়। এটা কেন বেশি হয়? কেন বেশি হয় আমাকে বলেন। মিউকাস সিক্রেশন। না, সাবম্যান্ডিবুলার তো মিউকাস সিক্রেশন না, অ্যান্টি স্পেস কারণে। অ্যান্টি গ্র্যাভিটি ড্রেনেজ, এটা একটা পয়েন্ট। আর কি কি পয়েন্ট আছে? এটা মানলাম, অ্যান্টি গ্র্যাভিটি ড্রেনেজ আর মিউকাস, ঠিক আছে। এটা যদি একটা মিক্সড গ্ল্যান্ড, মিউকাস রিচ কন্টেন্ট বেশি থাকে, তাই না? অ্যান্টি গ্র্যাভিটি একটা উত্তর, মিউকাস রিচ কন্টেন্ট। এবং আরেকটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। বলেন, লিঙ্গুয়াল নার্ভের সাথে কি কি কাহিনী আছে বলেন, আমাকে বলেন কেউ একজন। জানেন আপনারা এটা? লিঙ্গুয়াল নার্ভ, হ্যাঁ, রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো লাগলো ভাইয়া, আপনারা সবাই পড়াশোনার মধ্যে আছেন। লিঙ্গুয়াল নার্ভ হোয়াটন ডাককে হুক করে রাখে, হুকিং করে রাখে, তাই না? এই হুকিং করার জন্য লিঙ্গুয়াল নার্ভ মুভমেন্টের সময় কিন্তু ও চাপ দিয়ে রাখে হোয়াটন ডাককে, পরে আলটিমেটলি ড্রেনেজ বাধাপ্রাপ্ত হয়। এবং এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। এই সায়ালোলিথিয়াসিস কাদের বিষয় কেন হয় আমি মোটামুটি একটু বলে দিলাম আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আপনারা তো সব তাহলে কারণ জানেন, এখন কোথায় ইনজুরি হতে পারে? হোয়াটন ডাক মোবিলাইজেশনের সময় লিঙ্গুয়াল আর্টারি একটু ইনজুরি আবার হবে। বলবেন যে এই এই লিঙ্গুয়াল হ্যাঁ, নার্ভের কথাটা? আচ্ছা, এটা হচ্ছে আপনারা এই জিনিসটা একে দত্তর বইয়ে আছে, ঠিক আছে? একে দত্তর বইয়ের স্যালাইভারি গ্ল্যান্ডের চ্যাপ্টারে আছে। তারপর আমি আবার বলছি, সায়ালোলিথিয়াসিস কাদের বেশি হয়?
প্রথম কথা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের বেশি হয়। এখন কেন বেশি হয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। আপনারা যদি ছবিটা দেখেন দেখবেন যে এই যদি টাং হয়, এই টাং হয় মনে করেন হোয়াটন ডাক, মনে করেন যে এই নিচ দিয়ে আসতেছে হোয়াটন ডাক, মনে করেন কিছু ভিন্ন কালার দিয়ে দেখাই, এটা দেখেন হোয়াটন ডাক মনে করেন যে এই আসতেছে, এটা আমার ধরেন হোয়াটন ডাক। আর এইখানে দেখবেন যে লিঙ্গুয়াল যে নার্ভটা সেটা ঠিক এই পাশে এইরকম করে হুকিং করে এরকম করে চলে গেছে। তাহলে এই লিঙ্গুয়াল নার্ভটা কিন্তু এই যে এরকম হুকিং করে চলে গেছে, তাহলে কি হচ্ছে এইখানে একটা কিন্তু লিঙ্গুয়াল নার্ভ যদি নিয়ে যদি বেশি টানা হেঁচড়া করেন বা লিঙ্গুয়াল নার্ভ যদি কোনো কারণে একটু ফুলে টুলে যায়, এখানে ইনফ্লামেশন হয়, তখন এই লিঙ্গুয়াল নার্ভের উপর চাপ পড়বে, সেই লিঙ্গুয়াল নার্ভ যায় এই হোয়াটন ডাক্টের উপর চাপ দেবে। তাহলে আমাদের যে আপনারা সবাই জানেন যে এই আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হচ্ছে অনেকটা এরকম উপরের দিকে অ্যান্টি গ্র্যাভিটি থাকে। তাহলে এইভাবে যদি আপনার যদি এইখানে যদি লিঙ্গুয়াল নার্ভ এরকম হুকিং করে থাকে, তাহলে গ্ল্যান্ডটা কিন্তু এই পাশে সিকুয়েশন আর এইখানে আসবে না, বাধাপ্রাপ্ত হবে না, তাহলে এখানে হ্যাম্পার হবে। হ্যাম্পার হলে এখানে স্টোন ফর্মেশন হবে আলটিমেটলি। ঠিক আছে, সো এই লিঙ্গুয়াল নার্ভ হুক হুকিং হচ্ছে আপনার এই হোয়াটন ডাক। ঠিক আছে, হুকিং ডাক হোয়াটন ডাককে হুকিং করে। ঠিক আছে, এগুলো আমি আপনাদের কিন্তু এই ক্লাসটা পড়াইছি। আই হোপ আমার ক্লাস যারা পড়ছেন তখন আপনাদের এটা ইজিলি জানার কথা। তো ঠিক আছে, তাহলে এরপরে কথা হচ্ছে কি, আপনি যদি হোয়াটন ডাক মোবিলাইজেশন করেন তাহলে লিঙ্গুয়াল আর্টারি বা লিঙ্গুয়াল নার্ভে আপনি ইনজুরি করতে পারেন। এরপরে কোন কোন নার্ভের ইনজুরি হয় এটা আপনাদের দেখবেন বেলিয়ান লার্ভে একটা বক্স দেওয়া আছে, সেখানে লেখা আছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। এখানে আমি একটা লিখে দিচ্ছি নট গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। বিলিভ মি, এটা বিসিবিএস এ এতবার আসছে, অপশনে আছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ, সেটার উত্তর হবে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, সেই জন্য আমি এটা নট গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে দিছি। আর পরীক্ষার হলে দেখবেন হুবহু এই প্রশ্ন আসছে, চোখ বন্ধ করে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ দাগায় চলে আসবেন, আর হাসতে হাসতে দাগাবে। আর একটা থাকে অপশনে কি ফেসিয়াল নার্ভ, 5 নম্বরে থাকে ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, ফেসিয়াল নার্ভ থাকে, কোয়াড্রা টিম্পানি নার্ভ থাকে, এরকম লেখা থাকে। ঠিক আছে, সো আপনার উত্তর হবে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। আপনার উত্তরও বলে দিলাম, কারণ এই প্রশ্নটা এতবার আসছে বিসিপিএস এ। তো সবাইকে আমি আরেকবার একটু রিমাইন্ডার দিই, আজকে যারা মকে ভাই আমাদের কি ভর্তি ফেশিয়াল হবেন, নার্ভ কি ফেশিয়াল নার্ভ প্রো হবে? ফেসিয়াল নার্ভের মানে আপনার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সার্জারিতে ফেসিয়াল নার্ভ ট্রু হবে না, ফলস হবে। মানে মানে ট্রু মানে কি, মানে ওইটা ট্রু স্টেম, হ্যাঁ ফেসিয়াল নার্ভ ট্রু স্টেম, কিন্তু মানে উত্তরটা হবে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, যদি ফেসিয়াল নার্ভের ইনজুরি হওয়ার সম্ভাবনা কম, ওই কোয়াড্রা টিম্পানি নার্ভ মাঝ দিয়ে নিচ দিয়ে যায়, তো যদি অপশনে যদি ফেসিয়াল নার্ভ থাকে সেটা উত্তর হবে না। ঠিক আছে, আর যদি দেখেন গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ নাই, এটা যদি নাই এরকম যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ফেসিয়াল নার্ভ উত্তর দিবেন। ঠিক আছে, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ না থাকলে। কিন্তু যতগুলো প্রশ্নে ডিসিবিএস দেখছি সবগুলোতে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ অপশনে ছিল। ঠিক আছে, তো উত্তর তাহলে এটা গ্লসোফেরেঞ্জিয়াল হবে নার্ভ। না। হ্যাঁ, এটাই হবে না, এটাই ফলস হবে, কারণ ওটা পরীক্ষা দেবে কি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারির সময় নিচের কোন নার্ভটাতে কোনো ইনজুরি হয় না, এরকম দেবে উত্তরে। ঠিক আছে, তাহলে সেটার উত্তর হবে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। আর যদি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ না থাকে, যদি সেক্ষেত্রে ফেসিয়াল নার্ভ থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে ফেসিয়াল নার্ভ দেবেন। এখন এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, এ তো ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, তাই না? তাহলে পার্শিয়ালি ফেসিয়াল নার্ভ কিন্তু একটা ট্রু স্টেম। যদি এমসিকিউ তে আসে তাহলে ফেসিয়াল নার্ভ থাকলে আপনি ট্রু দিতে পারেন। ঠিক আছে, বাট এসবি এর ক্ষেত্রে আসলে ফেসিয়াল নার্ভ ট্রু হবে না। ঠিক আছে, তাহলে এগুলো একটু কনফিউজিং কোশ্চেন, এগুলো আপনার খেয়াল রাখবেন। এরপরে আসেন আমাদের সাইলোলিথিয়াসিস পেশেন্টদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারির সময় মোস্ট কমন কোন নার্ভের ইনজুরি হয়। তাহলে আপনি সব পড়লেন, মোস্ট কমন কোনটা, সেটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। ঠিক আছে, সেটা লিঙ্গুয়াল নার্ভ। এখন এটাতে মনে হতে পারে যে মার্জিনাল ম্যান্ডিবুলার এরিয়াতে আমরা কাজ করতেছি, এটা অনেকেই দেখবেন যে সবাই বলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারির সময় বলে যে দাঁত দেখাতে বলে, যে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ইনজুরি হতে পারে, কারণ ওটাই তো সাইড। কিন্তু দেখেন আমরা কিন্তু সাইলোলিথিয়াস বা সাবম্যান্ডিবুলার সার্জারি যে ইনসিশনটা দেই, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল থেকে কিন্তু 4 সেন্টিমিটার নিচে আমরা ইনসিশন দিই, বা 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 একটু নিচের ইনসিশন দিই, যেখানে আসলে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ থাকারই কথা না। ঠিক আছে, এই জন্য মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ আপনার উত্তর হবে না। তাহলে এই কথাগুলো আমি আপনাদের একটু বুঝাই লিখে দিলাম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বারবার ভুল হয়। ঠিক আছে, এরপরে আসি প্যারোটিড গ্ল্যান্ড সার্জারি। ঠিক আছে, প্যারোটিড সার্জারি ক্ষেত্রে কিন্তু মোস্ট কমন নার্ভ কিন্তু কি হয়, এটা অনেকে ভুল করে, সবাই এটা দিয়ে আসে কিন্তু ফেসিয়াল নার্ভ দিয়ে আসে। মোস্ট কমন নার্ভ কিন্তু গ্রেট অরিকুলার নার্ভ, এটা সবচেয়ে বেশি ইনজুরি হয়। ঠিক আছে, ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, কিন্তু এখন আমাদের ইএনটি সার্জনরা অনেক দেখে কাজ করে, কোনো নার্ভ ইনজুরি হয় না। তবে যদি হয়, অনেক সময় ফ্লাপ তোলার সময়, কারণ গ্রেট অরিকুলার নার্ভ একদম স্কিনের নিচেই থাকে, এই জায়গাটা আপনার সবচেয়ে বেশি ইনজুরি হয়। ঠিক আছে, নট নট ফেসিয়াল নার্ভ, এটা আমি লিখে দিলাম।
ফেসিয়াল নার্ভ হবে না কিন্তু অনেকে এটা ফেসিয়াল নার্ভ দিয়ে আসে, কারণ আপনারা সবাই জানেন যে প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়াল এবং ডিপ পার্টকে আলাদা করতেছে ফেসিয়াল নার্ভ, তাই না? তো অনেকেই মনে করে তাহলে ফেসিয়াল নার্ভই তো ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কারণ আমরা সার্জনে অনেক কশাস থাকি, ফেসিয়াল নার্ভ হবে না উত্তর। তাহলে গ্রেট অরিকুলার নার্ভ সবচেয়ে বেশি। এবার আর একটা প্রশ্ন থাকে, প্যারোটিড সার্জারির সময় একটা পেশেন্টের একটা নার্ভের ইনজুরি হয়ে তার একটা ড্রেডফুল কন্ডিশন তৈরি হয়েছে, সেটা হলে কোন নার্ভ? সেটা হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, হ্যাঁ, সেটা হলে ওই যে আমাদের পেশেন্টদের হচ্ছে কি হয় বলেন তো, এই নার্ভ ইনজুরি হলে পেশেন্টের কি হয়? সে চোখ আইলিড ক্লোজ করতে পারে না, চোখ খোলা থাকে। হ্যাঁ, চোখ খোলা থাকে। চোখ যদি এক্সপোজার সবসময় খোলা ক্যারাটিনিস। থাকে, হ্যাঁ, তাহলে কি হয়, কি হয় এটা বলেন, ওই ডিজিজটাই বলতেছি ভাইয়া, ঠিক এক্সপোজার বলছেন, বলেন। ক্যারাটিনিস। ভেরি গুড, ভেরি গুড ভাইয়া, এক্সপোজার খুব সুন্দর পড়াশোনা করতেছেন। এক্সপোজার কেরাটাইটিস, ঠিক আছে, এক্সপোজার কেরাটাইটিস হয়, এটা খুবই ডেডফুল একটা কন্ডিশন, পেশেন্টের চোখে ড্রপ দিয়ে দিতে হয়। হ্যাঁ, এবং এটাতে খুব বাজে জিনিস, এখান থেকে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এক্সপোজার কেরাটাইটিস কিন্তু করা যাবে না। সো এই জন্য ড্রেডফুল একটা কন্ডিশন, হ্যাঁ, এই কন্ডিশনটা করা যাবে না। তাহলে এই জন্য আমরা কি বলি, যদি পরীক্ষা এভাবে প্রশ্ন দেয় যে প্যারোটিড গ্ল্যান্ড সার্জারির সময় কোন নার্ভটা আমি সবচেয়ে বেশি প্রিজার্ভ করার চেষ্টা করব, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে ড্রেডফুল কন্ডিশন কোনটা, পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে কোনটা, হ্যাঁ, মোস্ট মানে ইম্পর্টেন্ট নার্ভ প্রিজার্ভ কোনটা, এইভাবে ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার দেবে। তাহলে এটা মনে রাখতে হবে, জাইগোমেটিক ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, সেখানে গ্রেটার অরিকুলারও দেওয়া যাবে না, অনেক সময় অনেকে এটা মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে আসে। ঠিক আছে, না পড়া থাকলে মার্জিনাল ম্যান্ডিবুলার দিয়ে আসে। মার্জিনাল ম্যান্ডিবুলার কিন্তু ড্রেডফুল না। এখানে একটা বলতে পারে যে আর আমরা প্যারোটিড সার্জারি যে রিজনে কাজ করি ওখানে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ থাকেই। ঠিক আছে, প্যারোটিড মার্জিনাল ম্যান্ডিবুলার তো থাকে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবুলার ওইখানে। ঠিক আছে, তো ওইখানে থাকেই না, তো এই নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা আপনারা অলরেডি জানেন যে সুপারফিশিয়াল এবং ডিপ পার্টকে সেপারেট করতে স্পেশাল না। তাহলে এটা আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে এরপরে থাইরয়েড সার্জারি, এটা আমরা অলরেডি আপনাদের খুব পড়াইছি, বারবার পড়াইছি, এটা আর বেশি বলবো না। সেটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি আমরা কোথায় লাইগেশন করব, শুড বি অ্যাওয়ে ফ্রম দা গ্ল্যান্ড, আর সুপিরিয়র থাইরয়েড আর্টারি শুড বি ক্লোজ টু দা গ্ল্যান্ড। একে দত্ত 5 এডিশনের 161 পেজে আছে। দেখেন এখানে আমরা লিখছি, এই যে দেখেন, সুপিরিয়রলি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, ইনফিরিয়রলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা ইনজুরি করবো না। এবং কোথায় বাঁধবো, আমরা এটা বলছিলাম একটা গল্পের মতো, যে ইনফিরিয়র মানুষ মানে হচ্ছে গরিব মানুষ, আমরা গরিব মানুষ থেকে দূরে থাকতে চাই, গরিবরা আমার কাছ থেকে নিয়েই যাবে, দেবে না। তো গরিব থেকে দূরে থাকতে চাই, তাহলে গরিব আর্টারি হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, গরিব আর্টারি থেকে আমি দূরে থাকবো। ঠিক আছে, আর সুপিরিয়র মানে বড়লোক মানুষ আমি তাদের কাছে থাকতে চাই, তাহলে বড়লোক মানুষের ক্লোজ টু দা গ্ল্যান্ড আমি হচ্ছে গ্ল্যান্ডটা বাঁধবো। ঠিক আছে, এটা ক্লিয়ার? আই হোপ আপনারা সবাই বুঝতেছেন। আচ্ছা, এরপরে আমরা আসি এর পরের সেশনে, এর পরের টপিক, সেটা হচ্ছে এইটা আবার বিসিপিএস অনেক আসছে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, inferior thyroid artery should be ligated, হ্যাঁ, away from the gland, আর superior thyroid artery should be ligated close to the gland। আর কোন নার্ভের ইনজুরি, ইনজুরি অফ দ্য নার্ভ, কোন নার্ভ? সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারির কাছে থাকে, সুপিরিয়র থাইরয়েড আর্টারির কাছে থাকে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো আমরা এইভাবে অপারেশনের সময় এটা কষাস থাকবো। এটা কিন্তু এফসিপিএস এ বিগত 22, 23, 24, 20, 19, 17, 14 এতগুলো বার এই জায়গা থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, আমার একদম মুখস্থ হয়ে গেছে, আপনাদের কোশ্চেন ব্যাংক আমি লিখছি, তো সেখান থেকে কোশ্চেন সলভ করতে হবে, এতবার আসছে, সেজন্য আমি এই জিনিসটা এখানে অ্যাড করছি। ঠিক আছে, এরপর আসেন থাইরয়েড সার্জারিতে। এখানে বলতে পারে যে থাইরয়েড সার্জারিতে এক্সটেন্সিভ ব্লিডিং হচ্ছে, তাহলে আমি কোথায় কোন আর্টারিটাতে লাইগেশন করলে ব্লিডিং ঠেকাবো। ঠিক আছে, তাহলে সেটা মনে রাখতে হবে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, কারণ আপনারা জানেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে ব্রাঞ্চ, সবার উপরে ব্রাঞ্চ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আপনি যদি এখানে বেঁধে দেন তাহলে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে, আলটিমেটলি আপনি অ্যাভাসকুলার প্লেনে ক্লাস করতে পারবেন, অ্যাভাসকুলার সার্জারি করতে পারবেন, ব্লাড ভেসেল কম হবে। তাহলে পরীক্ষা যদি দেয় একটা থাইরয়েড সার্জারিতে অনেক ব্লিডিং হচ্ছে, কোন আর্টারি বাঁধতে হবে, তাহলে উত্তর হবে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, নট ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর কোনো ভেইন, মিডল থাইরয়েড ভেইনও হবে না। ঠিক আছে, আচ্ছা, অ্যানাস্টোমোসিস যদি করা হয়, ইউজুয়ালি আমরা আর্টারি অ্যানাস্টোমোসিস কিন্তু কখনোই করি না, কিন্তু আমাদের পিসিবিএস এর স্যাররা এইভাবে কোশ্চেন দেয়। অ্যানাস্টোমোসিস যদি দেয় তাহলে দেবেন ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। ঠিক আছে, আমরা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যানাস্টোমোসিস করি যদি আমরা কখনো করি। ভাস্কুলার স্যার এই জন্য লিখছি, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস ইজ নট রুটিনলি পারফর্মড ইন এ স্ট্যান্ডার্ড টোটাল থাইরয়েডেক্টমি, কিন্তু যদি করতেই হয় তাহলে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি করবে।
এরপরে কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে যদি দেয় মোস্ট কমনলি কোন নার্ভের ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি, রিস্ক কোন নার্ভের থাকে, সেটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা 0 থেকে 11%। এবার যদি বলে এটা হচ্ছে রিস্ক, যদি বলে রিস্ক কোন নার্ভের রিস্ক থাকে, সেটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর একটা যদি বলি আর কোন নার্ভের আমরা সবচেয়ে বেশি ইনজুরি করি, তাহলে সেটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। মোস্ট কমন সাইট কোনটা, লিগামেন্ট অফ বেরি। ইফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ট্রানজেকশন আইডেন্টিফাইড ইনঅপারেটিভলি, তাহলে আমরা অ্যান্সার দিয়ে এই নার্ভ গ্রাফ করতে পারি, কোনটা দিয়ে আমরা নার্ভ গ্রাফ করতে পারি, এটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনাদের জানতে হবে। আচ্ছা এরপরে আসেন আমরা, এরপরে আসি এর পরের টপিক, সেটা হচ্ছে এটা আপনারা সবাই আচ্ছা এটা লেখা হয়েছে, এই যে নিচের এই কথাগুলো লেখেন শুধু এইটুকু, যে টোটাল থাইরয়েডেক্টিভ সময় কোন নার্ভের রিস্ক থাকে, সেটা হচ্ছে রিস্ক যদি বলে তাহলে বলবেন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা উত্তর। যদি বলে মোস্ট কমন নার্ভ ইনজুরি হবে কোনটা, তাহলে বলবেন সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। মোস্ট কমন সাইট কোনটা, লিগামেন্ট অফ বেরি বা ট্রাকিওএসোফেজিয়াল গ্রুপ, এখানে বেশি আপনার ইনজুরি হতে পারে। এরপরে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ট্রানজেকশন হয়েই যায়, তাহলে অ্যানাস্টোমোসিস আমরা করবো কি দিয়ে, অ্যান্সার সার্ভাইকালিস দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমরা আসি এরপরেরটা, এরপরটা আসি, সেটা হচ্ছে কি দেখেন, এটা আপনারা সবাই নোট করেন, একদম এখন লিখে ফেলেন। কর্ডা টিম্পানি নার্ভ এই হচ্ছে কি ল্যাটারাল ওয়ালের মিডিয়ালি থাকে, পোস্টেরিয়র ওয়াল বা ফেসিয়াল রিসিসের ল্যাটারালি থাকে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস ল্যাটারাল ওয়ালে হ্যান্ডেল অফ ম্যালিয়াসের মিডিয়ালি থাকে, টিম্প্যানিক মেমব্রেনের মিডিল এবং ইনার লেয়ারের মিডিয়াল সারফেস বরাবর থাকে। এটা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা সবাই লেখেন। ল্যাটারাল ওয়ালের মিডিয়ালি, এরপর হচ্ছে পোস্টেরিয়র ওয়াল বা ফেসিয়াল রিসেসের ল্যাটারালি, হ্যান্ডেল অফ ম্যালিয়াস বা ল্যাটারাল ওয়ালের মিডিয়ালি, টিম্প্যানিক মেমব্রেনের মিডিল এবং ইনার লেয়ারের মিডিয়াল সারফেস। তাহলে এই কোয়াড্রা টিম্প্যানির এই পজিশন গুলো লাগবে, এগুলো একদম এসবিএ তে দিয়ে দেয়। ঠিক আছে, এসবিএ তে দিয়ে দেয় যে কোয়াড্রা টিম্প্যানি না কোন ভাইয়া দিক থেকে। হ্যান্ডেল অফ ম্যালিয়াসের কোন দিকে? হ্যাঁ, হ্যান্ডেল অফ ম্যালিয়াসের হ্যান্ডেল অফ ম্যালিয়াস লেখেন, হ্যান্ডেল অফ ম্যালিয়াস ব্র্যাকেটে লেখেন ল্যাটারাল ওয়াল, তার লেখেন মিডিয়ালি, তার মিডিয়ালি। ঠিক আছে, মিডিয়ালি। তার মানে দেখেন সবই মিডিয়ালি, শুধু পোস্টেরিয়র ওয়াল বা ফেসিয়াল রিসেসের ল্যাটারাল লাস্ট লেয়ার, ওয়ান, বাকি সব মিডিয়ালি। হ্যাঁ, লাস্ট ওয়ান লাস্ট হচ্ছে একটা মিডিয়াল বলে সারফেস। লাস্টেরটা টিম্প্যানিক মেমব্রেনের মিডিল এন্ড ইনার লেয়ারের মিডিয়াল সারফেস বরাবর থাকে, মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস। ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের মিডিল এবং ইনার লেয়ার, ঠিক আছে, এটার মিডিয়াল সারফেস বরাবর থাকে। মানে মেন কথা আপনি সহজভাবে মনে রাখেন, সবকিছুর মিডিয়ালি, এই মিডিয়াল সারফেস, শুধুমাত্র পোস্টেরিয়র ওয়াল বা ফেসিয়াল রিসেসের ল্যাটারাল। আর কোনটা থেকে এফসিপিএস এ সব থেকে বেশি আসে, একদম সব থেকে বেশি আসছে হচ্ছে এইটা, এই হ্যান্ডেল অফ ম্যালিয়াসের কোন পজিশনে আছে, এইটা সব থেকে বেশি আসছে, এটা হচ্ছে মিডিয়ালি, হ্যান্ডেল অফ ম্যালিয়াস ল্যাটারাল ওয়ালে হ্যান্ডেল অফ ম্যালিয়াসের মিডিয়ালি থাকে। ঠিক আছে, এটা লিখে ফেলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার বলতেছি, ল্যাটারাল ওয়ালের মিডিয়ালি, পোস্টেরিয়র ওয়াল বা ফেসিয়াল রিসেসের ল্যাটারালি, হ্যান্ডেল অফ ম্যালিয়াসের ল্যাটারাল ওয়ালের মিডিয়ালি, টিএম এর মিডিল লেয়ার এবং ইনার লেয়ারের মিডিয়ালি। ঠিক আছে, তাহলে হয়ে গেছে, পরে ফিরে গেলাম। আচ্ছা এবার হচ্ছে একটা ডিপ চাইল্ড বা সিনড্রোমিক বেবি, এটা থেকে ইদানিং স্যাররা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছে, প্রশ্ন দিচ্ছে আর কি। এটা একটা নিউমোনিক দিয়ে মনে রাখেন, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এটা আপনাকে লেখেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্কউড। হ্যাঁ, ওয়ার্কউড জাস্ট ভাই স্ক্রিনটা একটু ডানে সরাইতে হবে, বাম পাশের অংশটা কেটে যাচ্ছে আর কি। স্ক্রিনটা ডানে সরাতে হবে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জুম আউট করে ডানে সরাইলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আর একটু ডানে সরাইতে হবে, কমালে ঠিক আসতেছে, কেটে আচ্ছা আমি মানে কি ফাটে যাচ্ছে কেন, কেটে তো যাওয়ার কথা, পুরো স্ক্রিনটা। আচ্ছা আপনারা তাহলে, আমি লিখতেছি, আপনারা আমি যা লিখতেছি সেটা দেখে দেখে লেখেন। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এভাবে লেখেন, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, আপনি এই কথা, এই লাইনটা লেখেন, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার WAR ওয়ার্ক, ঠিক আছে, KUP,
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, এই আমার লেখাগুলো দেখা যাচ্ছে? লেখাগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, লেখেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্ক উইথ just loves to have pineapple and orange raita। তাহলে আমি আবার বলছি, দেখেন খেয়াল করেন, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্ক উইথ just loves to have pineapple and orange raita। রায়তা মানে এটা হিন্দি শব্দ আর কি, হ্যাঁ আমরা বুঝতে আর কি পারি নাই, এবার মিলানো যোগ দিছি। এটা হচ্ছে সিনড্রোমিক বেবিদের, মানে আমাদের যা ডিপ চাইল্ড যে একটা চ্যাপ্টার আছে আপনাদের, এই যে কিন্ডার একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে দেখবেন যে একটা বক্স আছে, বক্সে দেখবেন সেন্সরি নিউরাল না কন্টাক্টিভ একটা বক্স আছে, মনে রাখাই যায়, ঠিক আছে? আপনি নিউমোনিকতে মনে রাখবেন। তাহলে অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হবে কি? অ্যাপ্লাসিয়া, মিকেল অ্যাপ্লাসিয়া, যে অ্যাপ্লাসিয়া গুলো আছে সেগুলো। ব্রাঞ্চে হবে বার্টার সিনড্রোম, ম্যানেজার হবে মেলাস, হ্যাঁ এটা মাইটোকন্ড্রিয়া, মেলাস একটা ফুল ফর্ম আছে আমার পুরো মনে আসতেছে না, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া ইএলএস এর কি জানো, নেট থেকে দেখে একটু অ্যাড করে নিন, হ্যাঁ অথবা বই থেকে দেখে অ্যাড করে নিন মেলাস। ডাব্লিউ তে ওয়ার্ডেনবার্গ সিনড্রোম, ঠিক আছে? ওয়ার্ডেনবার্গ সিনড্রোম বা উইল্ডার ভ্যানক সিনড্রোম। এতে অ্যালপোর্ট সিনড্রোম, এতে ক্লিপেনফেইল সিনড্রোম, ইউতে উশার্স সিনড্রোম, টিতে ট্রাচারকোলিন সিনড্রোম, জাস্ট জারভেইল এন্ড লেন্স নিসল সিনড্রোম। যদি এগুলা পরীক্ষায় মানে কখনো ইএনটি তে খুব কম আসছে বুঝছেন, কিন্তু আসতে পারে, এই জন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি। লাস্টে লিওপার্ড সিনড্রোম, টুতে ট্রাইসোমি বা ডাউন সিনড্রোম, হ্যাভতে হাইপার পিগমেন্টেশন, পাইনঅ্যাপলে প্যান্ডেড সিনড্রোম, অ্যান্টি অ্যালবিনিজম, অরেঞ্জ তো অনকোডিস্ট্রফি, আর রাইতাতে আরটিএ ডিস্টাল টাইপ 1, ঠিক আছে? এইগুলাতে আপনার হবে, ঠিক আছে? তাহলে আবার বলছি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, এটা হচ্ছে কি বললাম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্ক উইথ just loves to have pineapple and orange raita, ঠিক আছে? তাহলে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যাপ্লাসিয়া, মানে সেটা মিকেল অ্যাপ্লাসিয়া, হ্যাঁ তারপরে ল্যাবিরিনথাইন মানে কি এরকম বিভিন্ন অ্যাপ্লাসিয়া থাকতে পারে, বার্টার সিনড্রোম, মেলাস, ওয়ার্ডেনবার্গ সিনড্রোম, অ্যালপোর্ট সিনড্রোম, ক্লিপেনফেইল সিনড্রোম, উশার্স সিনড্রোম, ট্রাচারকোলিন, জারভেল লেন্স, লিওপার্ড, ট্রাইসোমি ডাউন সিনড্রোম, হাইপারপিগমেন্টেশন, প্যান্ডেড সিনড্রোম, অ্যালবিনিজম, অনিকোডিস্ট্রফি আর কি, ঠিক আছে? এগুলো হলো সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আপনাদের লেখা হয়ে গেলে আমি পরে পেয়ে দিলাম, লেখা হয়ে গেলে জানানো হবে। Assistant branch manager Warkut just loves to have pineapple and orange raita. Assistant branch manager Warkut just loves to have pineapple and orange raita. Clear? পরে পেজে যাবো, পরে পেজ। এটা হচ্ছে মিক্সড, যেটাতে মানে কন্ডাক্টিভ এবং সেন্সরি নিউরাল হিয়ারিং লস দুটাই হতে পারে। এটা লিখবেন এসটিবি পায়ারসেস, এসটিটি স্টিকার সিনড্রোম, স্ট্রাইকার সিনড্রোম, এই মিক্স আবার টিচার কোন কিন্তু মিক্সড হয়, হ্যাঁ ভিতে ভ্যান্ডার হোপ সিনড্রোম, পায়ারসে পিয়ারে রবিন সিনড্রোম, ঠিক আছে? আর কন্ডাক্টিভ হচ্ছে ক্রুজন আর অ্যালপোর্ট। তার মানে আপনি যদি মিক্সড আর কন্ডাক্টিভ মনে রাখেন তাহলে সেন্সরি নিউরাল না পড়লেও হবে, কিন্তু আসলে পরীক্ষার সময় আর আমি যেটা লিখছি এখানে একটু প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ বিভিন্ন বই ভ্যারি করতে পারে, যদি ভুল থাকে আপনি একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? আমি যে বই থেকে যখন লিখছিলাম, ওই পড়াশোনা যখন করতাম ওই সময় লিখছিলাম, এখন তো রিসেন্টলি আর এগুলো নিয়ে অত বেশি বসা হয় না, ভুল থাকলে একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? কন্ডাক্টিভ হচ্ছে ক্রুজন আর অ্যালপোর্ট, মিক্সড হচ্ছে এসটিবি পায়ারসেস, আর বাকি সব হচ্ছে আপনার সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ঠিক আছে? লেখা হয়েছে সবার? মিক্সড হচ্ছে এসটিবি পায়ারসেস, একটু ভাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এসতে স্ট্রাইকার সিনড্রোম, টিতে ট্রাচারকোলিন, ভিতে ভ্যান্ডার হোপ, পায়ারসে পিয়ার রবিন, ক্রুজন সিনড্রোম, অ্যালপোর্ট সিনড্রোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিক্সড এসটিবি পায়ারসেস, স্টিকার, ট্রাচারকোলিন, ভ্যান্ডার হোপ, পিয়ার রবিন, ক্রুজন সিনড্রোম, অ্যালপোর্ট সিনড্রোম, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পরের স্লাইড। এবার হচ্ছে অস্টিওমিয়াটাল কমপ্লেক্স বা পিকার্ডলিস সার্কেল, ঠিক আছে? পিকার্ডলিস সার্কেল, এইটার আরেকটা নাম পিকার্ডলিস সার্কেল, এটা অনেকেই হয়তো জানেন না, হ্যাঁ
এটা একটু পিকাডিলি সার্কেল, এটা হচ্ছে আমরা কি কি স্ট্রাকচার দিয়ে ফরমেশন হয় মনে রাখবেন, ভূত এফএম বা ভুইয়া এফএম। ভূত এফএম এর সাথে মনে রাখবেন, ঠিক আছে? ভুইয়া এফএম, BHUIA, ভুইয়া এফএম। বি তে বুলা ইথময়ডালিস, এইচ তে হায়াটাস সিমিলারিস, ইউ তে আনসিনেট প্রসেস, আই এতে ইনফান্ডিবুলাম, এফ তে ফ্রন্টাল রিসেস, এম তে ম্যাক্সিলারি অস্টিয়া। অস্টিওমেটাল কমপ্লেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইএনটি, মানে সবাই জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে অনেক। হ্যাঁ, সাইনোসাইটিসের মানে সাইট ফর প্যাথোজেনেসিস ফর সাইনোসাইটিস। মিডল মেটাসেট অস্টিয়া অফ অ্যান্টেরিয়র গ্রুপ অফ সাইনাস, যেটা ফ্রন্টাল, অ্যান্টেরিয়র ইথময়েডাল এবং ম্যাক্সিলারি সাইনাসের ওপেনিং, এগুলো মিডল মেটাসেট অ্যান্টেরিয়র গ্রুপে হয়। এবং কি কি ফর্ম স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, তাহলে যেটা বললাম ভুইয়া এফএম, তাই না? ভুইয়া এফএম পড়বেন আপনারা, ভুইয়া এফএম। তাহলে ভুইয়া এফএম, বুলা ইথময়েডালিস, হায়াটাস সিমিলারিস, আনসিনেট, এগুলো আপনারা এমনি হয়তো মনে রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি একটু মনে রাখতে আমার কষ্ট হতে বলে নিউমোনিক দিয়ে করতে হবে। ইনফান্ডিবুলাম, ফ্রন্টাল রিসেস এন্ড ম্যাক্সিলারি অস্টিয়া, ঠিক আছে? এটা দিয়ে করে ফেলবেন ভুইয়া এফএম। তাহলে এটা হচ্ছে মিডল মেটাস বা অ্যান্টেরিয়র গ্রুপ অফ সাইনাস দিয়ে হয়। ইট ইজ দ্য সাইট অফ প্যাথোজেনেসিস ফর সাইনোসাইটিস, যেটা পিকার্ডিলস সাইকেল এভাবে আসতে পারে। এই কোশ্চেনটা ইউজুয়ালি এমসিকিউ তে আসে, হ্যাঁ, যে রিগার্ডিং অস্টিওমেটাল কমপ্লেক্স, কোন বোন অস্টিওমেটাল কমপ্লেক্স ফর্মেশন করে না, এইভাবে প্রশ্ন আসে। জাস্ট এই ভুইয়া এফএম এর কথা মনে রাখবেন, তাহলে আপনি কখনো ভুলবেন না, ঠিক আছে? পিকার্ডিলিস সার্কেল বা ভুইয়া ভুইয়া এফএম। হয়েছে এটা লেখা? অস্টিওমেটাল কমপ্লেক্স স্ট্রাকচার ফর্মিং, হ্যাঁ, হ্যাঁ লেখাগুলো সমস্যা নেই মুছে আপনার। দিন তো। আচ্ছা, ওকে, এবার লিখেন অস্টিওমেটাল কমপ্লেক্স, বুলা ইথময়েডালিস, ইনফান্ডিবুলাম, ফ্রন্টাল রিসেস, এভাবে লেখেন। ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে। সবার হয়েছে, সবার লেখা? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে এটা, এই নেজাল, ডারময়েড, গ্লায়োমা আর এনকেফালোসিল, এই তিনটাকে আপনি আলাদা করবেন কিভাবে, ঠিক আছে? আগেরটা একটু দেখাইলে ভালো হতো এই- একটু। আগেরটা এটা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, সমস্যা নেই, আপনি লিখেন। লেখা হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি পরের হ্যাঁ, জি জি, হয়ে গেছে ভাই, হয়ে গেছে। স্লাইডে যাব। লেখা হয়েছে না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এবার একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনার একটু মানে আপনার এই মনে হয় 23 জুলাই, মানে যেবার আমি পরীক্ষা দিলাম সেবার এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা আসছিল যে নেজাল, মানে সেটার উত্তর হবে নেজাল এনকেফালোসিল। সেটা পরীক্ষায় কি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে একটা পেশেন্টের বাইল্যাটারাল নেজাল সোয়েলিং, মানে সরি বাইল্যাটারাল নেজাল পলিপোসিস, যেটা পলিপোসিস আছে এবং যেটা হচ্ছে আপনার গ্রেইশ, গ্রেইশ না, সরি ভুল বললাম, সেটা হচ্ছে ব্লুইশ কালার। আপনারা সবাই আমার সাথে এই প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? দেখি কারটা রাইট হয়। ব্লুইশ কালারেশন হয়, ওই পলিপটার কালার হচ্ছে ব্লুইশ কালার, বাইল্যাটারাল, এবং সেটা হচ্ছে 8 বছরের বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা। মডেল এখন পলি। উত্তর, এটার উত্তর কি হবে? এক হচ্ছে ইথময়েডাল পলিপ, রাইট, আপু একটা উত্তর দিয়েছেন। আর একটা হচ্ছে অ্যান্ট্রোপোয়ানাল পলিপ, অ্যান্ট্রোপোয়ানাল পলিপ, ঠিক আছে? আর একটা ছিল হচ্ছে এনকেফালোসিল, এই এনকেফালোসিল, আর একটা ছিল ডারময়েড, আর একটা ছিল গ্লায়োমা। আর এখানে আর একটা কথা ছিল হুইচ ইজ কম্প্রেসিবল, অপশন ছিল হুইচ ইজ কম্প্রেসিবল।
যদি এখন এই অপশন দেখলে আপনার এই স্লাইড দেখলে বুঝতে পারবেন। যাই হোক, মানে স্লাইড দেখলে বুঝতে পারবেন। তাহলে বলেন এটা উত্তর কি হবে? স্লাইড না দেখে আপনাদের নিজেদের মন থেকে যেটা আসে সেটা বলেন। আর আপনারা ভুল করলে আমি আর একটু বেশি কথা বলতে পারবো, আর আপনারা যদি ঠিক বলেন তাহলে আমি কম আমার বলে মনে চলাবো। হচ্ছে মডেল ঠিক পলি। আছে, আপনার উত্তর বলার চেষ্টা করেন। রাইট। আচ্ছা, আর আর কারোর কোনো কথা আছে? আপু এন্টারপ্রেনার পলি কেন বললেন না? এন্টারপ্রেনার পলি এন্টারপ্রেনার ইউনিল্যাটারাল পলি কেন বললেন না? বাইল্যাটারাল। রাইট, ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল না। আচ্ছা, ঠিক আছে। মানে আপুর উত্তরটা কিন্তু আমার আমার সেশনে যারা ছিল, হ্যাঁ আমার সেশনে যারা ছিল ম্যাক্সিমামই এটার উত্তর দিয়েছিল। কেউ কি কিছু বলছে? আমি তো বুঝতে পারছি না। ভাই আপনার কথাটা ইকো হইতেছে মনে হয়, কথা শোনা যাচ্ছে না। না, আমার কথা না, কেউ একজন মনে কমেন্টে কথা বলছে। কথা শোনা যাচ্ছে? এখন ঠিক আছে ভাইয়া। কোথাও কথা না, ঠিক আছে। আচ্ছা যাক, আমার সেশন এই সবগুলো আমি একটু গল্প বলে পড়াচ্ছি এই কারণে যেন আপনাদের ভুল না হয়। আমার সেশনে ম্যাক্সিমামই এটার উত্তর দিছিল ইথময়েডাল পলিপ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটার উত্তর, আপুর উত্তরটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কেন? কারণ হচ্ছে বাইল্যাটারাল বললে সেটা ইথময়েডাল পলিপ, এটা একটা ভেরি গুড, বাট এটা কিন্তু কম্প্রেসিবল ছিল, তাই না? এইটা হয়তো অনেকে খেয়াল করেনি। ঠিক আছে, পলিপ কিন্তু কম্প্রেসিবল না। ঠিক আছে, এনকেফালোসিল হচ্ছে এক্সপানসাইল কম্প্রেসিবল। তো সেই কোশ্চেনের উত্তরটা আমি পারছিলাম মনে হয়, যতদূর আমার মনে পড়ে। এই কোশ্চেনটা নিয়ে এফসিপিএস এর যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে অনেক আলোচনা হয়েছিল। যাক, আমার ধারণা আমার উত্তরটা সঠিক ছিল। সেটার উত্তর হবে নেজাল এনকেফালোসিল। ঠিক আছে, এবং এটা কালার বলছে ব্লুইশ। দেখেন আপনার পলিপের কালার কিন্তু ব্লুইশ হয় না, তাই না? ব্লুইশ কি হয়? গ্রেইশ হতে পারে, বা হোয়াইটিশ হতে পারে, ইয়েলোইশ হতে পারে। হ্যাঁ, ইয়েলোইশ না, মানে হোয়াইটিশ হয়। যাও, এনকেফালোসিল হবে সেটার উত্তর। তো এটা হচ্ছে একটু গল্পটা বললাম যেন আপনাদের মনে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে কিভাবে এই তিনটা জায়গা থেকে স্যাররা কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল এটা মনে রাখছেন, এটা ভেরি গুড। এর সাথে আপনারা একটু মনে রাখবেন এই কম্প্রেসিবল আমি কিভাবে করি। বাইল্যাটারাল, যদি ইন্টারনাল জুগুলার ভেইনকে বাইল্যাটারালি আমি চেপে ধরি, দুই হাত দিয়ে চেপে ধরি, তাহলে আমাদের যদি ম্যাসটা বেড়ে যায়, মানে ম্যাসটার সাইজ যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলি ফুস্টেনবার্গ টেস্ট। এই টেস্টের কথা মনে রাখবেন। মানে আমি হাত দিয়ে তার দুইটা জুগুলার ভেইন চেপে ধরবো, দুই হাত দিয়ে চাপ দিয়ে ফোর্সফুলি। তখন দেখবো তার ধরেন এনকেফালোসিল আছে, ডারময়েড আছে, গ্লায়োমা আছে তার নাকের এখানে। ঠিক আছে, নাকে আমি ছবিতে দেখাচ্ছি, আমার দিকে তাকান। ডারময়েডটা এই এরিয়াতে হয়, এই এরিয়াতে হয়, নাকের ভিতরেও হতে পারে। ঠিক আছে, তো এনকেফালোসিল না গ্লায়োমা না ডারময়েড, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি চাপ দিলেন, চাপ দিয়ে দেখলেন যে ম্যাসটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজড ম্যাস হচ্ছে, তাহলে ফুস্টেনবার্গ টেস্ট হচ্ছে পজিটিভ। তার মানে সেটা বোঝাবে সেটা এনকেফালোসিল। আর আপনি চাপ দিলেন, তারপরও ম্যাসটার কোনো পরিবর্তন নাই, নেগেটিভ, তার মানে সেটা হবে গ্লায়োমা বা ডারময়েড। ঠিক আছে, এটা গেল ফুস্টেনবার্গ টেস্ট। তাহলে এটা দিয়ে আপনি দুটো আলাদা করতে পারবেন। আর একটা হচ্ছে কম্প্রেসিবল নন কম্প্রেসিবল। আপনার যে ম্যাসটা আপনি দেখতেছেন ওইটাকে আপনি কম্প্রেস করবেন। যদি দেখেন ওটা চাপ দিলে বসে যাচ্ছে, তারপর আবার এক্সপানসাইল হচ্ছে, তো সেটা এনকেফালোসিল। আর ডারময়েড হলে নন এক্সপানসাইল, ওটাও চাপ দিলে বসবে কিন্তু সে এক্সপানসাইল হবে না। তাহলে কম্প্রেসিবল এনকেফালোসিল এবং ডারময়েড দুইটাই চাপ দিলে বসে যাবে, বাট একটা এক্সপেন্স করবে, একটা নন এক্সপেন্স। আর নন কম্প্রেসিবল বললে সেটা হচ্ছে গ্লায়োম। তাহলে এইটা এত ছোট্ট একটা কথা, কিন্তু পরীক্ষায় এক একটা কথা দিয়ে আপনার কিন্তু এক একটা রোগ আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আপনার পরীক্ষায় দিবে, আপনারা সবাই লিখে ফেলেন এটা। ঠিক আছে, ফুস্টেনবার্গ টেস্ট কোনটা? বায়োলেটারাল কম্প্রেশন অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। এটা হলে ম্যাস বেড়ে যায় এবং এর ফলে কি হয়? আচ্ছা, আমার কথা ইকো হচ্ছে না তো? কথা ক্লিয়ার তো? ভাইয়া জি ভাই, এক্সপেন্সাল আর কথা ক্লিয়ার। কম্প্রেসিবল এর পার্থক্য কি? হ্যাঁ, এক্সপেন্সাইল আর নন এক্সপেন্সাইল, এটা হ্যাঁ হ্যাঁ, আপনাকে মানে একটু মানে ইউটিউবে ছবি দেখতে হবে। ইউটিউবে ছবি দেখবেন আপনি, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। আপনি চাপ দিয়ে ধরলে ওই ম্যাচটা আস্তে আস্তে চারপাশে ছড়াই যাবে, উঠায়, মানে আপনি চাপ দিয়ে ধরলেন, এই ধরেন আমি, আমার দিকে তাকান, এই যে একটা ছবির উপর আমি এখানে চাপ দিলাম, চাপ দিয়ে তুলে নিলাম, তাহলে ও যদি বসে যায়, চাপ দিয়ে শুধু বসে গেল, তারপরে আস্তে আস্তে উঠে গেল এইটা। আর আপনি চাপ দিলেন, চাপ দেওয়ার পর ও আবার চারপাশে একটু ছড়াই গেল। আর চাপ দিলেন, তুলে ফেলেন, ও আবার চারপাশে ছড়াই গেল, তারপর আস্তে আস্তে আবার নর্মাল হয়ে গেল। সেটা হচ্ছে এক্সপেন্সাইল। আর যখন আপনি চাপ দিবেন, ওর জায়গায় ও চারপাশে ছড়াবে না, জাস্ট বসে যাবে, বসে আবার উপরে উঠে আসবে, সেটা হচ্ছে নন এক্সপেন্সাইল। আপনি একটু নেট থেকে ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, এনকেফালোসিল নেজাল ডারময়েড এর কম্প্রেসিবল টেস্টটা কি, ঠিক আছে? ইউটিউবে ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন।
আর নন কম্প্রেসিবল মানে যেটা আপনি চাপ দিলে আপনি কম্প্রেস করবে না, ঠিক আছে? ওকে, তাহলে লেখা হয়েছে, আমরা পরের পেজে যাব। জি ভাই। ওকে, তাহলে এবার হচ্ছে আপনাদের একটু গরমকাল, ফলমূলের সময় একটু ফলমূল খাবো এখন, ঠিক আছে? তাহলে নেজাল প্যাথোলজি যেটা ফলের সাথে একটু জড়িত, ঠিক আছে, সেটা আমি একটু এক জায়গা করছি। দেখেন, মালবেরি নেজাল ক্যাভিটি, তারপরে ব্রাউন জিলেটিনাস বা অ্যাপেল জেলি, মানে তাহলে আপেল, ফ্রায়াবল চেরি রেড, স্ট্রবেরি। দেখছেন কতগুলো ফল আপনাদের একসাথে করে দিয়েছি, এগুলো কিন্তু আপনাদের বইয়ে আছে, ঠিক আছে? তো আপনার তাহলে আমরা এখন ফলমূল পড়বো, ঠিক আছে? নাকের প্যাথোলজি ফলমূল দিয়ে পড়বো। সেটা কি দেখেন, যদি আমি বলি মালবেরি বা মুলবেরি, এটা উচ্চারণে মালবেরি হবে, মালবেরি নেজাল ক্যাভিটি, তাহলে সেটা ক্রনিক হাইপারট্রফিক রাইনাইটিস বোঝাবে। যদি বলি রুমি নেজাল ক্যাভিটি, তাহলে আপনারা সবাই জানেন অ্যাট্রোফিক রাইনাইটিস বোঝাবে। যদি বলি উডি নেজাল ক্যাভিটি, তাহলে সেটা বলবে রাইনোস্ক্লেরোমা, হলো উডি নেজাল ক্যাভিটি। যদি বলি ব্রাউন জিলেটিনাস নোডিউল বা অ্যাপল জেলি নোডিউল, এগুলাই ভুল করে মানুষ। অ্যাপল জেলি নোডিউল দেখে জেএনএ অথবা মনে করেন রাইনোস্পোরিডিয়াসিস দাগায় আসে, ঠিক আছে? তাই এটা হবে লুপাস ভালগারিস। ফ্রায়াবল চেরি রেড পলিপয়েডাল ম্যাস, এটা হলো স্পেশিও ব্লাস্টোমা বা অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা, ঠিক আছে? ন্যারো, তাহলে একটা রুমি নেজাল ক্যাভিটি মানে বড় হয়ে গেছে, বা রুমি বলতে পারে, বা ওয়াইডেন্ড নেজাল ক্যাভিটি এটাও বলতে পারে। একটা হচ্ছে ন্যারো নেজাল ক্যাভিটি, তার মানে এটা ডিএনএস বা হাইপারট্রফিক টার্মিনেট, এটা হলো ন্যারো নেজাল ক্যাভিটি, ঠিক আছে? এরপরে হচ্ছে স্ট্রবেরি স্কিন অ্যাপিয়ারেন্স অফ দ্য নেজাল মিউকোসা, এটা মানে সারকয়েডোসিস। দেখেন এই রোগের নাম আমরা একটু পড়িনি, ঠিক আছে, আছে কিন্তু বইয়ে। আর একটা হচ্ছে স্ট্রবেরি উইথ হোয়াইট ডট, যদি হোয়াইট ডট থাকে তার মানে সেইটা তো হচ্ছে স্পোর, তাহলে স্পোরানজিয়া, তাহলে সেটা হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। তাহলে আমরা নাকের ফলমূলগুলো একসাথে পড়ে ফেললাম, নাকও পড়লাম, ফলও পড়লাম, ঠিক আছে? শুধু ফল আপনাদের খাওয়াইতে পারলাম না, খালি পড়াই গেলাম আর কি, এটাই মনে করেন যে শেষ, ঠিক আছে? তাহলে সবাই লিখেন, মালবেরি নেজাল ক্যাভিটি, রুমি নেজাল ক্যাভিটি, উডি নেজাল ক্যাভিটি, ব্রাউন জিলেটিনাস নোডিউল, অ্যাপল জেলি নোডিউল, ফ্রায়াবল চেরি রেড পলিপয়েডাল ম্যাস, ন্যারো নেজাল ক্যাভিটি, স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স অফ দ্য নেজাল মিউকোসা, স্ট্রবেরি উইথ হোয়াইট ডটস। সবাই এটা লিখেন। আজকের সেশনে যারা আছেন তারা সবাই কিন্তু আমাদের মক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তারা যদি মকে না থাকেন অবশ্যই মক পরীক্ষায় থাকবেন। আমি দেখতে চাই যে আপনাদের মধ্যে কে ভালো করতেছে, কে খারাপ করতেছে, ঠিক আছে? যেন আমি সবাইকে ফোন দিতে পারি যে ভাই আপনি ভালো করছেন বা আপনি খারাপ করছেন, আমি যেন কথা বলতে পারি আপনাদের সাথে, ঠিক আছে? সবাই মকে ভর্তি থাকবেন। তাহলে সবাই লিখতেছেন তো? মালবেরি নেজাল ক্যাভিটি ক্রনিক হাইপারট্রফিক রাইনাইটিস, রুমি নেজাল ক্যাভিটি অ্যাট্রোফিক রাইনাইটিস, উডি নেজাল ক্যাভিটি রাইনোস্ক্লেরোমা, ব্রাউন জিলেটিনাস নোডিউল বা অ্যাপল জেলি নোডিউল, লুপাস ভালগারিস, ফ্রায়াবল চেরি রেড দেখবেন এইগুলাই আপনার পরীক্ষায় দিবে। আর এরকম গল্পের মতো একটা কথা বলে দিবে যে এই অবস্থা, এই অবস্থা। তখন কি হবে? হ্যাঁ, তখন আপনার যদি পড়া থাকে আপনি অ্যান্সার করতে পারবেন, নাহলে পারবেন না, ঠিক আছে? হয়েছে এই পেজ, তাহলে পরের পেজে যাবো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা নাকের আরেকটা জিনিস, নোজ রিলেটেড প্যাথোলজি, এগুলো আপনারা সবাই একটু আগে পারেন, আপনারা সবাই। যদি বাইল্যাটারাল হয় তাহলে সেটা ইথময়েডাল পলিপ। অ্যাকুইট ইথময়েডাল সাইনোসাইটিস, এটা ইউজুয়ালি বাচ্চাদের বেশি হয়। ইউনিল্যাটারাল অ্যান্ট্রোকোনাল পলিপ বাচ্চাদের বেশি হয়। ফ্রগ ফেস ডিফর্মিটি, এই কথাটা পাবেন, ইথময়েডাল পলিপও পাবেন, জুভেনাইল নেজোফেরিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা, এখানেও ফ্রগ ফেস ডিফর্মিটি হয়, ঠিক আছে? পটস পাফি টিউমার, ফ্রন্টাল সাইনাসের কোনো ম্যালিগন্যান্সি বা ফ্রন্টাল সাইনাসের কোনো ইনফেকশন বা মানে সাইনোসাইটিস হলে পটস পাফি টিউমার বা এরকম দেখতে লাগে। পটাটো টিউমার, ঠিক আছে? তাহলে এর আগে মানে আপনার ফল পড়াইলাম, এবার ফল পড়াইলাম, এখানে আরেকটা ফল আছে যেটা পটেটো, ঠিক আছে? তাহলে পটেটো টিউমার মানে হচ্ছে রাইনোফাইমা, পটস পাফি টিউমার মানে ফ্রন্টাল সাইনাস, ফ্রগ ফেস ডিফর্মিটি কোথায়? এই কথাগুলো না খুব গুরুত্বপূর্ণ, কারণ সাদা এই এরকম একটা টার্ম দিয়ে দেবে, ওই টার্মিনোলজি মানে সেই ডিজিজটা স্পেসিফিক ওই ডিজিজটাকে মিন করে, সো আপনাকে কিন্তু সেইভাবেই পড়তে হবে। তাহলে কি, বাইল্যাটারাল ইথময়েডাল পলিপ যেটা অ্যাডাল্টের হয়, অ্যাকুট ইথময়েড সাইনোসাইটিস চিলড্রেনদের হয়, ঠিক আছে? ইউনিল্যাটারাল অ্যান্ট্রোকোনাল পলিপ চাইল্ডদের হয়, ফ্রগ ফেস ডিফর্মিটি ইথময়েডাল পলিপ জেএনদের বেশি হয়, পটস পাফি টিউমার ফ্রন্টাল সাইনাসে বেশি হয়, পটেটো টিউমার রাইনোফাইমা এদের বেশি হয়, ঠিক আছে? এরপর আসেন আমাদের পারফোরেশন। পারফোরেশন কাদের বেশি হয়, মানে সরি কাদের বেশি হয় না, কোন সাইটে বেশি হয়?
মনে রাখবেন এটা সবাই লিখেন। বনি সেপ্টামে হয় সিফিলিস হলে বনি সেপ্টাম ইনভলভ করে, কার্টিলেজিনাস সেপ্টাম ইনভলভ করে টিবি, লুপাস আর লেপ্রোসি। এগুলো হলে কার্টিলেজ। তাহলে টিবি আমাদের খুবই ভাইটাল একটা অর্গান। দেখবেন আপনার এই টিবি, দেখবেন যে টিবি টিএমএ ইনভলভ করলে কি হচ্ছে, নোজে ইনভলভ করলে কোথায় হচ্ছে, ল্যারিংসে ইনভলভ করলে কি হচ্ছে, ল্যারিংস বা ভোকাল কর্ড। এই টিবির এই তিনটা কিছু প্রত্যেকটা কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এবং টিবি হচ্ছে এক্সটার্নাল ইয়ার, ঠিক আছে, এক্সটার্নাল ইয়ার বা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এখানে ইনভলভ করলে কি হচ্ছে। এই চারটা জায়গা আপনাকে মিলাই মিলাই একসাথে করে পড়ে ফেলুন। দেখবেন যে এই যে ল্যারিংসে হলে আমরা এটা বলি মথ ইটেন, হ্যাঁ, মথ ইটেন ভোকাল কর্ড, মথ ইটেন ভোকাল কর্ড হয় ল্যারিংসে। আপনি এটা নোট করার দরকার, আপনার বই আছে, ঠিক আছে। মথ ইটেন ভোকাল কর্ড বা ম্যামিলেটেড, হ্যাঁ, ম্যামিলেটেড, এরকম অনেকগুলো পয়েন্ট আছে আমার সব এখন খেয়াল নেই। ম্যামিলেটেড অ্যাপিয়ারেন্স অফ দ্য ভোকাল কর্ড এরকম থাকে। তো আপনারা এরকম ওইটা দেখে দেখে পড়ে ফেলবেন, ঠিক আছে। আর এখনকার জন্য যেগুলো লিখছি এগুলো একটু অ্যাড করেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পারফোরেশন কোথায় হয়, পারফোরেশন বনি সেপ্টাম, সিফিলিস অনলি বনি সেপ্টাম ইনভলভ করে, বা টিবি সেটা কার্টিলেজিনাস সেপ্টাম ইনভলভ করে, লুপাস, লেপ্রোসি কার্টিলেজিনাস সেপ্টাম, আর হোল সেপ্টাম পুরা সেপ্টাম ইনভলভ করে ওয়েজনার্স গ্রানুলোমা। এই ওয়েজনার্স গ্রানুলোমা এটা আপনার যদি সম্ভব হয় এসেনশিয়াল অফ স্কট ব্রাউন নামে একটা বই আছে, ওখান থেকে একটু এটা পড়তে পারেন, কারণ এটা ঢিঙ্গাতে খুব অল্প বলা আছে। এটা মানে পোস্ট গ্রাজুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে যাদের এক্সিপিএস বলেন, ডিএলও বলেন, এমএস বলেন, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দেখা যায় ওই পোস্ট গ্রাজুয়েশনে যেটা গুরুত্বপূর্ণ ওগুলো এখন এই এফসিপিএস পরীক্ষাতেও অনেকবার দিয়ে দেয়, ঠিক আছে। তো ওয়েজনার গ্রানুলোমা এটা খুব ভালোভাবে পড়বেন আপনারা, জিপিএ বা এটা জিপিএর প্রথম কি গ্রানুলোমেটাস পলিঅ্যানজাইটিস, পলিঅ্যানজাইটিস, ঠিক আছে। আর জিপি আর পলিঅ্যানজাইটিস পি, আর এতে অ্যানজাইটিস, হ্যাঁ, জিপিএ এইভাবে নাম দিয়ে আছে, গ্রানুলোমেটাস পলিঅ্যানজাইটিস। আমরা এটা গ্রানুলোমেটাস ডিজিজ, তাই না, অথবা গ্রানুলোমেটাস বলা যায় না, এটা আসলে অটোইমিউন। অটোইমিউন কোথাও কোথাও অটোইমিউন বলছে, কোথাও কোথাও গ্রানুলোমেটাস বলছে, আপনারা একটু দেখে পড়েন। এরপরে দেখেন ক্লেপসিয়েলার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা ক্লেপসিয়েলা ওজানি, ক্লেপসিয়েলা রাইনোস্ক্লেরোম্যাটিস। ক্লেপসিয়েলা ওজানি এটা আপনারা সবাই জানেন অ্যারথ্রোপিডাইটিস করে, এটা না আমরা আরেক নাম বলি পেরেস ব্যাসিলাস। আর রাইনোস্ক্লেরোমা এটাকে আমরা বলি ফ্রিশ ব্যাসিলাস। তাহলে এটা আপনাদের যেটা বললাম নোট, এটা পাশাপাশি দুইটা একসাথে লিখে রাখেন, ঠিক আছে। ক্লেপসিয়েলা ওজানি একটা হচ্ছে পেরেস ব্যাসিলাস, একটা হচ্ছে ফ্রিশ ব্যাসিলাস, ঠিক আছে। সবার লেখা শেষ হচ্ছে, লেখা হলে আমাকে বলেন। শেষ হয়েছিল। ওকে, আমরা পরে পেজে আসি। এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ এপিস্টাক্সিস। আপনারা সবাই সুন্দর করে এটা, আর কিছু যদি নাও লিখে, যদি অনেকে থাকে না লিখতেছেন না, অন্তত এই পেজটা অন্তত আপনি লিখেন, ঠিক আছে। তাহলে জীবনে কোনো ভুল হবে না, কারণ এপিস্টাক্সিস থেকে একটা, দুইটা, তিনটা কোশ্চেনও আসে। এপিস্টাক্সিস এমন একটা জিনিস, কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। এবং কিভাবে আসে সেটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, যদি বলে মোস্ট কমন কজ অফ এপিস্টাক্সিস ফর এল্ডারলি মেন, তাহলে সেটা হবে হাইপারটেনশন। যদি বলে মোস্ট কমন কজ অফ এপিস্টাক্সিস, সেখানে মেল, ফিমেল, এল্ডারলি, অ্যাডাল্ট কোনো কিছু উল্লেখ করেনি, তাহলে তার অ্যান্সার হবে ইডিওপ্যাথিক। যদি বলে সেকেন্ড মোস্ট কমন কজ অফ এপিস্টাক্সিস, তাহলে হবে ডিজিটাল ট্রমা। ডিজিটাল মানে হাতের নখ দিয়ে নাক খোঁচানোর পরে যে ট্রমা, সেটা আমরা একটা বলি ডিজিটাল ট্রমা। আর যদি বলে বাচ্চাদের জন্য মোস্ট কমন কোনটা, তাহলে বলবেন ট্রমাটিক, ঠিক আছে। আফটার নোজ স্পাইকিং, নাক খোঁচানোর পরে ট্রমাটিক যেটা, এটার কারণে বাচ্চাদের বেশি হয়। এখন আরো কিছু কথা আছে, যদি থাকে চাইল্ড উইথ ইউনিল্যাটারাল এপিস্টাক্সিস, একটা বাচ্চা তার এক দিক দিয়ে রক্ত আসতেছে, সাথে ফাউল স্মেলিং, তার মানে সেটা ফরেন বডি। তাহলে আপনার পরীক্ষা এইভাবে প্রশ্ন দেবে, ইয়াং মেল পেশেন্ট ইউনিল্যাটারাল প্রফিউজ আনপ্রোভোকড এপিস্টাক্সিস। এই কোশ্চেন যদি না আসে তাহলে টাকা ফেরত, ঠিক আছে। বিগত 18 সাল থেকে 24 সাল প্রতি বছর এই জুভেনাইল ন্যাজোফ্যারিঞ্জিয়াল এন্ডোসাইক্লোন থেকে কোশ্চেন আসতেছে, একটা বা দুটা, ঠিক আছে। তাহলে যদি এইভাবে আসে তাহলে জুভেনাইল ন্যাজোফ্যারিঞ্জিয়াল এন্ডোসাইক্লোন এটা হবে। তাহলে এবার হচ্ছে এটা আমাদের পরীক্ষা এভাবে আসে। তাহলে আপনি যদি মোটের উপর চিন্তা করেন, অ্যাডাল্টদের ক্ষেত্রে মোস্ট কমন হলো ইডিওপ্যাথিক, তারপর হাইপারটেনশন। অ্যাডাল্ট ফিমেল যদি বলে, তাহলে সেক্ষেত্রে আপনার উত্তর হবে
হেমাটোলজিক্যাল কজ, আমাদের সময় একবার পরীক্ষা আসছিল 22, এটা মেবি 23 জানুয়ারি সেশনে একটা কোশ্চেন আসছিল যে 18 বছরের ফিমেল পেশেন্ট তার প্রফিউজ এপিস্ট্যাক্সিস হচ্ছে, প্রফিউজ এপিস্ট্যাক্সিস হচ্ছে, তাহলে তার মোস্ট কমন কজ কি? উত্তরে জেএনএস ছিল, আরটা ছিল হেমাটোলজিক্যাল কজ, আর আর ছিল হচ্ছে ইডিওপ্যাথিক ছিল, ট্রমা ছিল, ঠিক আছে, হাইপার টেনশন, এই তিনটা ছিল। তাহলে অনেকেই সেটার উত্তর দিছে ইডিওপ্যাথিক, অনেকেই দিছে ভুল করে খেয়াল করেনি যে ওটা ফিমেল লেখা ছিল, ঠিক আছে। তাহলে ফিমেল থাকলে তো জেএনএ হওয়ার পসিবিলিটি কম, তো হয় না, তাই না, পসিবিলিটি কম। তো সেটার উত্তর হবে হেমাটোলজিক্যাল, অর্থাৎ এই যে আইটিপি বা ব্লিডিং যে ডিসঅর্ডার গুলো আছে সেই ধরনের পেশেন্টদের, ফিমেল পেশেন্টদের যদি ফিমেল বলা থাকে তাহলে আপনি উত্তর দেবেন হেমাটোলজিক্যাল কজ। এলডারলি মেল যদি হয় তাহলে তার উত্তর হবে সাইনোনেজাল ম্যালিগন্যান্সি। যদি দেখেন যে 55-60 এরকম বয়সের একটা পুরুষ, তার অনেক রক্ত হচ্ছে, মাঝে মাঝে ব্লিডিং হয়, সেক্ষেত্রে আপনি ম্যালিগন্যান্সি চিন্তা করবেন, সেক্ষেত্রে উত্তর কিন্তু আবার হাইপার টেনশন দিয়ে আসেন না, ঠিক আছে। মানে হাইপার টেনশন হতে পারে, ভুল বললাম, সেখানে হাইপার টেনশন হতে পারে, আপনার খেয়াল রাখতে হবে, আরো অনেক ফিচার দেবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যদি এবার ওভারঅল হিসাব করেন, এলডারলি মেলদের ক্ষেত্রে সাইনোনেজাল ম্যালিগন্যান্সি, দেন ডিজিটাল ট্রমা বা হাইপারটেনশন, এটা হতে পারে। চাইল্ডের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইডিওপ্যাথিক, তারপরে হবে ট্রমা, তারপরে হবে ইনফেকশন, লাস্টে হবে ফরেন বডি। তাহলে এইগুলো কেন লিখতেছি এবার বলেন তো? কারণ পরীক্ষায় আপনি দেখবেন যেমন একটা সিনারিও দিছে, মনে হবে কি সবই উত্তর। কারণ আপনি অ্যাডাল্ট পারেন, আপনি এলডারলি পারেন, আপনি মেল পারেন, আপনি ফিমেল পারেন, আপনি চাইল্ড পারেন, পরীক্ষার সময় এমন দিচ্ছে কি সবগুলা ভেজাল মিলাই ভেজাল ভুজাল করে দিচ্ছে, ঠিক আছে। So, আপনি যদি এইভাবে নোটটা করে ফেলেন তাহলে দেখবেন আপনার এই ধরনের প্রশ্নগুলা ভুল হচ্ছে না, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এইভাবে দেয়। আপনি এরকম যে আমি যেভাবে লিখছি পেয়ার পেয়ার করে লিখছি, ঠিক আছে, এইভাবে পেয়ার পেয়ার 3টা পেয়ারে লেখেন, প্রথম পেয়ারে এই 4টা রাখেন, দ্বিতীয় পেয়ারে এই 2টা, থার্ড পেয়ারে এই 2, এভাবে রাখেন, লিখে রিভাইজ করবেন, দেখবেন আপনার তখন সহজ লাগবে, কঠিন লাগবে না, ঠিক আছে। এরপরে ব্রাউনস এরিয়া নামে একটা এরিয়া আছে, আপনারা সবাই জানেন লিটিলস এরিয়া, তাই না? লিটিলস এরিয়া সবাই চেনে, ব্রাউন এরিয়া অনেকে নাও খেয়াল করতে পারে, সেটা পোস্টেরিয়র পার্ট অফ দ্য সেপ্টামে হয়। হাইপারটেনশন হলে হাইপারটেনসিভ পেশেন্টদের এই এরিয়া থেকে ব্লিডিং হয় বা পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস ব্রাউনস এরিয়া থেকে হয়। তাহলে যদি আপনার বলে যে একটা 55 বছরের পুরুষ হাইপারটেনশনের জন্য ব্লিডিং হচ্ছে, তাহলে কোন নাকের কোন পার্ট সবচেয়ে বেশি ইনভলভ, সেখানে লিটিলস এরিয়া যদি থাকে বা কেসেল ব্লাড প্রেশার যদি থাকে, দৌড়াই দৌড়ে ওইটা দাগানো যাবে না, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু ব্রাউনস এরিয়া বা পোস্টেরিয়র পার্ট অফ দ্য সেপ্টাম। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি এখন পর্যন্ত এটা এফসিপিএস এ আসেনি, বাট আমার বিশ্বাস আজকাল হোক এটা দিতে পারে কোনো না কোনো বার পরীক্ষায়, ঠিক আছে। তাহলে ব্রাউনস এরিয়া বা পোস্টেরিয়র পার্ট অফ দা নেজাল সেপ্টাম, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, সাইট ফর হাইপারটেনশন বা পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস। আচ্ছা, এরপরে ফেসিয়াল এন্ড নেজাল স্কেলেটাল ফ্র্যাকচার, ঠিক আছে। লিটিলস এরিয়ার কথা কি বললেন বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, লিটিলস এরিয়ার কথা কি বললেন বুঝিনি। লিটিলস লিটিল লিটিলস এরিয়া বা কেসেলবার্গ প্লেক্সাস, তাই না? এই এরিয়াটা কাদের জন্য? অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস এর যেসব পেশেন্টের হয়, মানে বাচ্চা বা অ্যাডাল্ট পেশেন্ট, এদের যদি নাক থেকে ব্লিডিং হয় তাহলে মোস্ট কমন সাইট কোনটা? লিটলস এরিয়া বা কেসেলবার্গ প্লেক্সাস। কিন্তু যদি একটা বয়স্ক রোগী 55-56 বছরের রোগী তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, এবার দিলে মোস্ট কমন সাইট কোনটা, মানে এপিস্ট্যাক্সিস এর মোস্ট কমন সাইট, তখন সবাই এটা মুখস্থ, এপিস্ট্যাক্সিস এর মোস্ট কমন সাইট হচ্ছে লিটলস এরিয়া, ঠিক আছে। এটা আপনার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জিজ্ঞেস করলেও ওরা পারবে, বলবে কেসেলবার্গ প্লেক্সাস বা লিটলস এরিয়া। কিন্তু এইটা খেয়াল করতে হবে আপনার, যেটা আপনি পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার খেয়াল করতে হবে যে সেটা অ্যাডাল্ট মেলের কথা বলতেছে নাকি এলডারলি মেলের কথা বলতেছে। যদি এলডারলি মেল হয় তাহলে তার উত্তর হবে ব্রাউনস এরিয়া বা পোস্টেরিয়র পার্ট অফ দ্য সেপ্টাম বা পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস, এটাই বলতে চাইছি, বুঝতেছেন আপু? সেক্ষেত্রে লিটলস এরিয়া কিন্তু উত্তরটা হবে না। হ্যাঁ, এবার বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এবার ফেসিয়াল এন্ড নেজাল স্কেলেটাল ফ্র্যাকচার, কিছু ফ্র্যাকচার আছে, এগুলো আপনাদের ওই ঢিঙ্গাতেই আছে, আমি একটু এক জায়গা করে দিছি। ওপেন বুক ফ্র্যাকচার, সেটা হচ্ছে ডিপ্রেস নেজাল ফ্র্যাকচারকে বলে ওপেন বুক ফ্র্যাকচার। ট্রাইপড ফ্র্যাকচার, এটা হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য জাইগোমা, এটাকে বলে ট্রাইপড ফ্র্যাকচার। লিফোর্ড ফ্র্যাকচার, এটা আপনারা সবাই জানেন, ফ্র্যাকচার অফ দ্য ম্যাক্সিলা। ব্লো আউট ফ্র্যাকচার যদি হয় তাহলে জাইগোম্যাটিক প্লাস লিফোর্ড টাইপ 2 প্লাস অরবিটাল ফ্লোরের ফ্র্যাকচার, এটাকে বলি আমরা ব্লো আউট ফ্র্যাকচার। শেভালেট ফ্র্যাকচার,
ব্লো আউট মানে নাকে ব্লো আউট অফ নোজ হলে সেই ফ্র্যাকচারটা হবে। আর যার যা ওয়ে ফ্র্যাকচার অ্যান্টেরিয়র টু দ্য নোজ ফ্র্যাকচার। এখন আপনারা বলতে পারেন ভাই এগুলো তো কিছুই বুঝলাম না, বোঝার দরকার নেই, লিখে রাখেন, লিখে করে নেবেন। যদি এটা কিন্তু এফসিপিএস এ সেরকম একটা আসেনি, হ্যাঁ, তো আমি লিখে রাখলাম। তো নোট গুলো আমি তো যেহেতু নোট দেওয়ার চেষ্টা করতেছি, সবগুলা ফ্র্যাকচার গুলো আমাদের বেশি ফ্র্যাকচার করতে হয় না, এই কটা ফ্র্যাকচারই হয় আমাদের মেইনলি। সো এই কটা ফ্র্যাকচার আপনি একটা একসাথে লিখে রাখেন, তাহলে আপনার সুবিধা হবে মনে রাখতে, ঠিক আছে? তাহলে ওপেন বুক ফ্র্যাকচার, ট্রাইপড ফ্র্যাকচার, ঠিক আছে? ওপেন বুক ফ্র্যাকচার বা ডিপ্রেসড নাসাল ফ্র্যাকচার, ট্রাইপড ফ্র্যাকচার যেটা ফ্র্যাকচার অফ দ্য জাইগোমা, লিফোর্ড ফ্র্যাকচার বা ফ্র্যাকচার অফ দ্য ম্যাক্সিলা, ব্লো আউট ফ্র্যাকচার, জাইগোম্যাটিক প্লাস লিফোর্ড টাইপ 2 অরবিটাল ফ্লোর ফ্র্যাকচার, শিভেলের ব্লো আউট নোজ ফ্র্যাকচার, আর যার যাবে অ্যান্টেরিয়র টু নোজ ফ্র্যাকচার। এগুলো হচ্ছে কি নাকের মানে সামনে দিয়ে ঘুষি মারতেছে, পাশ দিয়ে ঘুষি মারতেছে, চোখের উপর ঘুষি মারতেছে, ঠিক আছে? ফেসের মুখে মারতেছে, জাইগোম্যাটিক বরাবর মারতেছে, এরকম কে কোন দিক দিয়ে ঘুষি মারতেছে সেই ঘুষি মারার দিক অনুসারে আমরা নাম গুলা দিয়েছি, ঠিক আছে? ফেসিয়াল এন্ড নেজাল স্কেলেটাল ফ্র্যাকচার গুলা এইভাবেই নাম করা হয়েছে, এই জন্য এগুলো আমি একসাথে এক জায়গায় লিখে রাখছি। সবাই লেখা শেষ করেন, তাহলে আমরা পরের স্লাইডে যাবো। লেখা শেষ হলে আমাকে একটু জানান, ঠিক আছে? কমেন্টে লিখছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছেন না, সাউন্ড ঝাপসা, ক্লিয়ার হলে ভালো হয়। সাউন্ড কি ঝাপসা আছে নাকি? অন্য ভাই ছবিগুলো একটু যাচ্ছে ছিল স্লাইডে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কমেন্ট দিচ্ছে, ঠিক আছে। এক কি ছবি ঝাপসা আছে? এখনো ঝাপসা? ছবি তো ক্লিয়ার হওয়ার কথা। ছবি ঝাপসা হলে আপনার নেটের যদি কানেকশনে প্রবলেম থাকে সেক্ষেত্রে ঝাপসা এখন হবে, ঠিক এছাড়া তো আছে। ঝাপসার কথা না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ছবি সব ঠিক আছে। জি ঠিক জি আছে ঠিক ভাই, আছে। আমি তো এখন ঠিক আছে। হ্যাঁ আমি তো একদম মানে ফুল একদম 4G হাইয়েস্ট স্পিড দিয়ে কাজ করতেছি, মানে আপনার ইয়ে হওয়ার কথা না। সরি, আপনারা অবশ্যই সমস্যা ফেস করলে আমাকে জানাবেন যে সাউন্ড কম শোনা যাচ্ছে, ছবি দেখতে খারাপ লাগছে, সেটা বলবেন অবশ্যই। লেখা শেষ হয়েছে? পরের পেজে কি যাবো? হয়ে গেছে। হয়েছে? ওকে, তাহলে এবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ পড়া। এই পড়াটা যে আমি গুছাইতে কত সময় লাগছে, অবশ্য আমি না গুছানোর আগ পর্যন্ত এই পড়াগুলো আমি কখনোই পারতাম না, খালি ভুলে যেতাম, ঠিক আছে? এখানে আমি কিছু শর্ট লিখছি, ঠিক আছে? এখানে সব সাইনাসের ডিজিজ গুলো লিখছি, ঠিক আছে? এম, ই, এফ, এস। এম মানে ম্যাক্সিলারি সাইনাস, এফ মানে ফ্রন্টাল সাইনাস, ই মানে ইথময়েডাল সাইনাস, এস মানে স্পিনোইডাল সাইনাস। আমাদের তো এই চারটা সাইনাস আছে, তাই না? এই চারটা সাইনাসের মধ্যে কোনটাতে কোনটা কার বেশি হচ্ছে কার কম হচ্ছে সেইভাবে লিখছি। যেমন সাইনোসাইটিস কোনটা বেশি হয়? ম্যাক্সিলারি, তারপরে কি ফ্রন্টাল, তারপর ইথময়েডাল, তারপর স্পিনোইডাল। কোন সাইনোসাইটিসটা সবচেয়ে বেশি হয়, মানে শুরু যেটা সবচেয়ে বেশি হয় সেটা আগে, যেটা সবচেয়ে কম হয় সেটা পরে, এইভাবে সিরিয়ালি লিখছি। তাহলে আপনি গল্পের মতো পড়ে ফেলবেন, বলবেন সাইনোসাইটিস এমপেস, মিউকোসিল, ফেমস, ফাঙ্গাল বল, এমসেফ, এভাবে এরকম, মানে একদম আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে পড়ে ফেলবেন। তাহলে সাইনোসাইটিস এমপেস, হ্যাঁ, তাহলে সাইনোসাইটিস এমপেস, তাহলে সাইনোসাইটিস ম্যাক্সিলারি বেশি হয়, তারপর ফ্রন্টাল, তারপর ইথময়েডাল, তারপর স্পিনোইডাল। এবার যদি মিউকোসিল কাদের বেশি হয়, আপনারা সবাই জানেন যে হচ্ছে এটা ফ্রন্টালদের হয়, তারপর ইথময়েড, তারপর ম্যাক্সিলারি, তারপর স্পিনয়েড। এবার ফাঙ্গাল বল কার বেশি হয়? ম্যাক্সিলারি হয়, তারপর স্পিনয়েড, তারপর ইথময়েড, তারপর ফন্ডাল। অস্টিওমাইলাইটিস কার বেশি হয়? ফিমেল অ্যাডাল্টদের বেশি হয়, তারপরে মেল ইনফ্যান্টদের বেশি হয় অস্টিওমাইলাইটিস, মানে অস্টিওমাইলাইটিস অফ নেজাল, মানে আপনার মনে করেন যে এই কার্টিলেজ আর কি এরকম। মিউকোসিল এবং অস্টিওমা দুইটাই একসাথে হলে কি হবে? তাহলে সেই একই কথা, এই মিউকোসিল এবং অস্টিওমা দুইটাই কিন্তু কমন, একই কথা। মিউকোসিলোজা অস্টিওমাটাই একই, এপিএমএস দিয়ে মনে রাখেন। অরবিটাল সেলুলাইটিস ইথময়েড সাইনাসে বেশি হয়, স্বাভাবিক, আমরা জানি অরবিট তো ইথময়েডের সাথে কানেক্টেড। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোফ্লিবাইটিস সেটা ইথময়েড এবং স্পিনয়েডের সব থেকে বেশি হয়, তারপর হয় ফ্রন্টালের, ঠিক আছে? আচ্ছা, এরপরে সোয়ানোমা ইএমএস, তার মানে ইথময়েডের সবচেয়ে বেশি, তারপর ম্যাক্সিলারি, তারপর স্পিনয়েড। ফাইব্রাস ডিসপ্লাসিয়া এমইএফ, মেফ। অ্যামাইলোব্লাস্টোমা বা অ্যাডামান্টিনোমা এম। বিলিভ মি, এই পেজ, এই এক পেজের মধ্যে যে কত ইনফরমেশন আছে আর কত সুন্দর গোছানো আছে, আপনারা লেখার পরে হয়তো বুঝবেন না, যখন নিজেরা বই পড়বেন, যারা পড়ছেন আর কি, তারা বুঝতে পারবেন যে এই পেজটার গুরুত্ব কত, ঠিক আছে? কারণ আপনি দেখবেন যে এগুলো আপনি পড়বেন আর ভুলে যাবেন, আপনার সর্বোচ্চ মনে থাকতে পারে যে সবচেয়ে বেশি কোনটা, এটা মনে থাকতে পারে,
কিন্তু ইদানিং ছাড়া কিন্তু সবচেয়ে কম কোনটা সেটাও কিন্তু দেয়। ঠিক আছে, সো ইভেন সেকেন্ড মোস্ট কমন, এই যে একবার পরীক্ষা দিয়েছিল সেকেন্ড মোস্ট কমন অর্গানিজম অফ এএসওএম, আপনি সবচেয়ে বেশিটা জানেন কিন্তু এএসওএম এর সেকেন্ড মোস্ট কোনটা সেটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছিল। তো সেজন্য আপনারা সবাই এভাবে লিখে ফেলেন, আমার বিশ্বাস এভাবে লিখলে আপনাদের পরে এটা মনে রাখতে সহজ হবে। ঠিক আছে, তাহলে সাইনোসাইটিস এমফেস, সাইনোসাইটিস এমফেস, মিউকোসিল ফেমস, ফাঙ্গাল বল এমসেফ। যদি শুনতে খারাপ লাগতেছে আপনি যেভাবে মনে রাখেন, ঠিক আছে। অস্টিওমাইলাইটিস ফিমেলদের বেশি হয়, মিউকোসিল ফেমস, অরবিটাল সেলুলাইটিস ইথময়েডের বেশি হয়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ইথময়েড এবং স্পিনয়েডের বেশি হয়, সোয়ানোভা ইথময়েডের সবচেয়ে বেশি হয়, ইএমএস, ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটা এমইএফ, এরপরে আছে অ্যামাইলোব্লাস্টোমা বা অ্যাডামান্টিনোমা, এটা ম্যাক্সিলা বা ম্যান্ডিবল এখানে বেশি হয়, ম্যাক্সিলাতে বেশি হয়। অ্যামাইলোব্লাস্টোমা অ্যাডামান্টিনোমা এটা কিন্তু ওই সাইনাস না কিন্তু, হ্যাঁ এটা বোনস বোঝাচ্ছে, ম্যাক্সিলারি বোনস। ঠিক আছে, ম্যাক্সিলার ম্যান্ডিবল হয় বোন, হ্যাঁ ম্যান্ডিবল বোন। ঠিক আছে, এই পেজ হয়েছে সবার? চলে সাইনোসাইটিস এমফেস, মিউকোসিল লাস্টে ফেমস, কি বললাম, ম্যাক্সিলা ম্যান্ডিবল, ম্যাক্সিলা বা ম্যান্ডিবল এটা বোন, এটা বোনস, এটা কিন্তু সাইনাস না কিন্তু। মানে এগুলো কিন্তু সব সাইনাস, তাই না? এই যে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইকুয়াল সাইনাস, এগুলো তো বোনস না। বাট অ্যামাইলোব্লাস্টোমা বা অ্যাডামান্টিনোমা এটা তো একটা বিনাইন কন্ডিশন, এটা কিন্তু সাইনাস না। এটা ম্যাক্সিলারি বোনস বা ম্যান্ডিবল বোনে হয়, সেটা বুঝেছি, এটা সাইনাস না। তো একসাথে লেখার সুবিধা হয় সেজন্য এখানে লিখছি। ক্লিয়ার? পরের পেজে যাবো। জি ভাইয়া। আচ্ছা, এবার ওই জি একই ভাইয়া। জিনিস আরেকটু গুছাই দিচ্ছি, সেটা দেখেন ফ্রন্টাল সাইনাসে কোনটা কোনটা সবচেয়ে বেশি হয় সেগুলো একসাথে লিখে দিচ্ছি। এটা হচ্ছে মিউকোসিল, অস্টিওমাইলাইটিস, অস্টিওমা, পটস পাপি টিউমার, এটা ফ্রন্টাল সাইনাসে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, ফ্রন্টাল সাইনাসে সবচেয়ে বেশি হয়। এবার ম্যাক্সিলারি সাইনাসে কি কি বেশি হয় তাহলে সেগুলো লিখে ফেলি। ম্যাক্সিলারি সাইনাসে সাইনোসাইটিস বেশি হয়, ফাঙ্গাল বল হয়, ম্যালিগন্যান্সি বেশি হয়, ফাইব্রাস ডিসপ্লাসিয়া হয়, এবং বিনাইন ম্যালিগন্যান্সি অর্থাৎ আপনার অ্যামাইলোব্লাস্টোমা বা অ্যাডামান্টিনোমা। ঠিক আছে, এগুলা ম্যাক্সিলারি সাইনাস না, এগুলো বোন হবে আর কি। আপনার মনে রাখতে পারলে হচ্ছে সেজন্য লেখা। এরপরে আসেন ইথমার্ট সাইনাসে কোনটা কোনটা বেশি হয়, অরবিটাল সেলুলাইটিস, সিএসটি, সোয়ানোমা, চাইল্ড সাইনোসাইটিস, এগুলা ইথমার্ট সাইনাসে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা সাইনাসের সবগুলো এক জায়গায় লিখে দিলাম, তাহলে আপনার আর বাদ থাকলো, মনে থাকবি না কততে। ঠিক আছে, কততে মনে থাকবে না সেইভাবে চেষ্টা করবেন। ঠিক আছে, মনে থাকতেই হবে ইনশাআল্লাহ। তাহলে এটা আপনার মনে রাখবেন। ঠিক আছে, ফ্রন্টাল সাইনাসে কি কি হচ্ছে, মিউকোসিল, অস্টিওমাইলাইটিস, অস্টিওমা, পটস পাপি টিউমার। ম্যাক্সিলারি সাইনাসে সাইনোসাইটিস, ফাঙ্গাল বল, ম্যালিগন্যান্সি, ফাইব্রাস ডিসপ্লাসিয়া। বিনাইনের মধ্যে অ্যামাইলোব্লাস্টোমা, অ্যাডামান্টিনোমা। ইথমার্ট সাইনোসাইটিস সাইনাসে অরবিটাল সেলুলাইটিস, সিএসটি, সোয়ানোমা, চাইল্ড সাইনোসাইটিস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা আছে, এটা আরেকটা বক্স আরেকটার মধ্যে লেখেন। ঠিক আছে, এটা আরেকটার মধ্যে লেখেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, কাদের বেশি হয়? ম্যালিগন্যান্ট নিওপ্লাজম হচ্ছে, আমরা এটা উপরে লিখে দিচ্ছি ম্যাক্সিলার বেশি হয়, রিঙ্গার্ডস প্যাপিলোমা। হ্যাঁ, এই যদি লেস কমনলি লিখছি, এটা আমাদের নাকের ল্যাটারাল ওয়ালে হয়, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিলারি ফ্রন্টাল, সবচেয়ে বেশি ম্যাক্সিলারি, তারপর ফ্রন্টাল, তারপর স্পিনাটাল। লেস কমনলি এই সাইনাসও ইনভলভ হতে পারে। নেজাল এনকেফালোসিল অক্সিপিটাল বোনে সবচেয়ে বেশি হয়, তারপরে ফ্রন্টাল। জন্মের শুরু থেকে অ্যাট বার্থে ম্যাক্সিলা এবং ইথময়েড উপস্থিত থাকে, এই জন্য চাইল্ড সাইনোসাইটিস ইথময়েড সাইনাসে বেশি হয়। ঠিক আছে, এই কথাগুলো লিখতে হবে। তাহলে ম্যালিগন্যান্সি নিওপ্লাজমে কোনটা বেশি হয় সেটা আপনারা লিখে ফেলেন। ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, ম্যাক্সিলা, রিঙ্গার্ডস প্যাপিলোমা, এমএফএস, যেহেতু লেস কমনলি, মনে রাখতে হবে লেস কমনলি হয় এটা। এনকেফালোসিল অক্সিপিটাল বোনে বেশি হয়, ফ্রন্টাল বোন তারপর কম, এট বার্থ হচ্ছে চাইল্ড সাইনোসাইটিস। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে এফসিপিএস এ আসেনি, কিন্তু যারা ক্লিনিক্যালি কাজ করেন তাদের জন্য ইম্পর্টেন্ট, তবে এফসিপিএস এ আসতে পারে কোনো না কোনো বার, ঠিক আছে? এক্স রে অফ দ্য নোজ এন্ড প্যারানাসাল সাইনাস, আমি সব এক জায়গায় গুছাই দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, দেখেন নর্মাল অক্সিপিটো মেন্টাল ভিউ, এর আরেক নাম নোজ সিন পজিশন, বা আরেক নাম হচ্ছে ওয়াটার্স ভিউ। এটা কিন্তু আমাদের ওই ইসে ঢিংরার যে ক্লিনিক্যাল মেথড ওই চ্যাপ্টারে আছে এটা, ঠিক আছে? এই নর্মাল ওএম ভিউ বা নোজ সিন পজিশন বা ওয়াটার্স ভিউ, ঠিক আছে, এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা সাইনাস, অল সাইনাস আমরা দেখতে পারি, ভালো দেখতে পারি, এক্সেপ্ট স্পিনয়েড সাইনাস প্লাস সুপিরিয়র অরবিটাল ফিশার, এটা লেখা। তাহলে আমরা কি কি সাইনাস গুলো দেখতে পারি এখানে এই ভিউতে? ফ্রন্টাল, ম্যাক্সিলারি, ইথময়েড, এই তিনটা আমরা দেখতে পারি। দেখতে পারি না কি কি? সেটা হচ্ছে এক্সেপ্ট স্পিনয়েড এবং সুপিরিয়র অরবিটাল ফিশার, এই দুটো কিন্তু আমরা দেখতে পারি না, ঠিক আছে? আর দেখতে পারি হচ্ছে এটা, এটা আমরা দেখতে পারি। তাহলে কোনটা দেখতে পারি কোনটা দেখতে পারি না, এটা আপনারা লিখুন। কি বলেন, সুপিরিয়র অরবিটাল ফিশার? হ্যাঁ, সুপিরিয়র অরবিটাল ফিশার, এটা আমরা দেখতে পাই না নর্মাল ওএম ভিউতে, ঠিক আছে? এগুলো সব আপনার বই আছে, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এরপর একটা আসেন ল্যাটারাল ভিউ বা ওয়াটার ভিউ উইথ মাউথ, উইথ ওপেন মাউথ। যদি আমরা এই ভিউটা করি তাহলে আমরা স্পিনয়েড সাইনাস দেখতে পারি। তাহলে আপনাকে যদি কোনো একটা সাসপেক্ট করেন যে একজনের স্পিনয়েড সাইনোসাইটিস হতে পারে, তাহলে তাকে কি আপনি ওএম ভিউ দিবেন, ওয়াটার ভিউ দিবেন? হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন ল্যাটারাল ভিউ বা ওয়াটার ভিউ, মানে এই ওয়াটার ভিউর সাথে মাউথ থাকবে ওপেনিং, ওপেন মাউথ থাকলে স্পিনয়েড সাইনাস দেখতে পারবেন। ওয়াটার ভিউতে কিন্তু মাউথ ওপেন থাকে না, ঠিক আছে? মাউথ কিন্তু বন্ধ থাকে, ফাঁক করে যেটা হয়। এরপর আসছেন বেজাল ভিউ, এখানে আমরা স্পিনয়েড, পোস্ট স্পিনয়েড এবং ম্যাক্সিলাই তিনটাই দেখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেজাল ভিউ। এরপর হচ্ছে কার্ডোয়েল ভিউ বা অক্সিপিটো ফ্রন্টাল ভিউ বা নোজ ফ্রন্টাল ভিউ। এখানে আমরা ফ্রন্টাল বোন ভালো, ফ্রন্টাল সাইনাস ভালো দেখতে পারি, তারপরে ইথমেট সাইনাসও দেখতে পারি, আর এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম না, সেটা আমরা কল্ডওয়েল ভিউ বা অক্সিপিটো ফ্রন্টাল ভিউতে ভালো দেখতে পাবো। এরপর আছে টাউন্স ভিউ। টাউন্স ভিউতে আমরা পেট্রাস পিরামিড বা পেট্রাস অ্যাপেক্স, এই আপনার টেম্পোরাল বোনের এই পেট্রাস পিরামিড বা পেট্রাস অ্যাপেক্স ওই সাইডটা ভালো দেখতে পারি। এছাড়া থাকে শুলার্স ভিউ, এখানে আমরা ম্যাস্টয়েড দেখতে পারি। এগুলো আসলে খুবই লেস ইম্পর্টেন্ট, এখন আর আমরা যদি এক্সট্রা তেমন একটা করি না, সেহেতু দেখা যায় স্যার এক্সট্রা থেকে কোশ্চেন তেমন একটা দেয় না, কিন্তু যদিও বইয়ে আছে বলে আমি এটা একটু অ্যাড করে এখন এক জায়গায় বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে নর্মাল ভিউ, ল্যাটারাল ভিউ, বেজাল ভিউ, কর্ডওয়েল ভিউ, টাউন্স ভিউ, শুলার্স ভিউ, এই প্রত্যেকটা ভিউ এবং কোন ভিউতে কি দেখা যায়। ম্যাক্সিলারি এসএম এ কি? ম্যাক্সিলারি পরে যে এসএম লেখা ওটাতে কি হয়? এস তে স্পিনয়েড, এম তে ম্যাক্সিলারি, এটা জাস্ট শর্ট ফর্ম। বেজাল ভিউ, আচ্ছা, এস বুঝতে এম, পারছি। এবার মনে রাখো, ঠিক আছে? শর্ট ফর্ম। কি ভাইয়া এসএম মানে? এস এম মানে এস তে স্পিনয়েড, এস তে স্পিনয়েড, আর এম তে ম্যাক্সিলা, যেটা আমি আগেই লিখছি, এই যে স্পিনয়েড লিখছি, ম্যাক্সিলারি লিখছি, সেটা শর্টে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো মানে ভাইয়া আপনি লিখতে বললেন পারেন যে বেজাল এখন ভিউ। এক্সরে করা হয় না, কি করা হয় তাহলে? এক্সরে না করলে কি করা হয় আমরা সেগুলো দেখার জন্য? না এক্সরে না করলে আমরা সিটি স্ক্যান করি এখন ম্যাক্সিমাম। দেখবেন যে নোজ প্যারানাসাল সাইনোসাইটিস বা এরকম ধরনের পেশেন্ট বা পলি, আমরা কিন্তু ম্যাক্সিমাম তাহলে সিটি স্ক্যান করি আর কি, ঠিক আছে? এখন সিটি স্ক্যান বেশি করি। অর্থাৎ আপনারা যেটা বললাম, আপনারা এটা নিউমোনিক দিয়ে কেন মনে রাখবেন, এরকম লাগবেন ওয়াটার এফএমই বা ফাহামি, ওয়াটার ফাহামি এরকম মনে রাখলেন, ঠিক আছে? তারপরে ওয়াটার উইথ ওপেন মাউথ, ওয়াটার উইথ ওপেন মাউথ, সেটা শুধু এস। তারপরে বেজাল, বেজাল এস এম, আপনার মনে রাখতে হবে, আপনি কিভাবে মনে রাখবেন সেটা আপনার বিষয়, ঠিক আছে? আমি ওই জন্য শর্ট ফর্ম গুলো লিখে দিচ্ছি। বিষয় হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, আপনি মনে রাখার জন্য যেভাবে মনে রাখেন, কারণ এগুলো কি মনে থাকতে চায় না, বুঝছেন? সেই জন্য আপনি তারপরে এগুলো লিখে সাথে সাথে এক্সরে গুলো দেখে ফেলবেন, ঠিক আছে? তাহলে মনে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে নোজ এন্ড পিএনএস এর নিওপ্লাজম। আচ্ছা, আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি যাবো এখন, ঠিক আছে? নোজ এন্ড পিএনএস এর নিওপ্লাজম, কনজেনিটাল এক্সটার্নাল নোজের নিওপ্লাজম যদি বলি, তাহলে মেইনলি ডারময়েড সিস্ট, এটা কনজেনিটালি এক্সটার্নাল নোজে সবচেয়ে বেশি হয় হচ্ছে ডারময়েড সিস্ট। বিনাইন নিওপ্লাজম এক্সটার্নাল নোজে সবচেয়ে বেশি হয় রাইনোফাইমা।
ঠিক আছে, নোজ এন্ড পিএনএস এর নিওপ্লাজম। কনজেনিটাল যদি বলি, এক্সটার্নাল নোজের ক্ষেত্রে কনজেনিটাল যদি বলি তাহলে ডারমাইটোসিস। যদি বলি বিনাইন এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা হয়, তাহলে রাইনোফাইমা। ঠিক আছে, এরপরে মোস্ট কমন বিনাইনের বিনাইনের নোজের ক্ষেত্রে মোস্ট কমন কি ক্যাপিলারি হেমানজিওমা অফ দ্য সেপ্টাম, যেটা সরি ক্যাপিলারি হেমানজিওমা যেটা সেপ্টামে বেশি ইনভলভ হয়। আচ্ছা, মোস্ট কমন বিনাইন মানে এটা আপনার এভাবে এই শর্টে লেখা যেত, মোস্ট কমন বিনাইন ডিজিজ অফ নোজ। ঠিক আছে, তাহলে ক্যাপিলারি হেমানজিওমা যেটা মেইনলি সেপ্টাম ইনভলভ করে। মোস্ট কমন বিনাইন ডিজিজ অফ দ্য প্যারানাসাল সাইনাস সেটা হচ্ছে অস্টিওমা। ঠিক আছে, যেটা ফ্রন্টাল সাইনাস ইনভলভ করে। মোস্ট কমন ম্যালিগন্যান্সি অফ নেজাল স্কিন যেটা বেজাল সেল কার্সিনোমা। ঠিক আছে, এটা খুব আসছে। এরপরে ম্যালিগন্যান্ট নোজের পিএনএস এর ম্যালিগন্যান্সি হলে কোনটা বেশি হয়? স্কোমাস সেল কার্সিনোমা, কখনো কখনো অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখতে হবে। ভাইয়া আগের স্লাইডটা আরেকবার একটু দেখাবেন, আগের স্লাইডটা। আচ্ছা, এটা হচ্ছে ভাই ঠিক আছে, নর্মাল বা ওয়েভ ভিউ। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি লিখেন, হ্যাঁ, আমাদের 2 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি শেষ করবো, বেশি লেন্দি হলে সমস্যা। তো দ্রুত লেখেন, নোজ এন্ড প্যারানাসাল সাইনাসে কনজেনিটাল হচ্ছে এক্সটার্নাল নোজ বা ডারমাইটোসিস, বিনাইন হচ্ছে এক্সটার্নাল নোজ বা রাইনোফাইমা, বিনাইন হচ্ছে নোজ বা ক্যাপিলারি হেমানজিওমা যেটা সেপ্টাম, বিনাইন ডিজিজ অফ দ্য প্যারানাসাল সাইনাস হচ্ছে অস্টিওমা, ম্যালিগন্যান্সি অফ নেজাল স্কিন বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্সি অফ নোজ এন্ড প্যারানাসাল সাইনাস হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা বা এডিনোকার্সিনোমা। ঠিক আছে, জি ভাই, নেক্সট পেজ। আচ্ছা, মেমব্রেন ইন থ্রোট এগুলো খুবই সহজ, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনারা লিখতে পারেন। থ্রোটের উপর যদি কোনো মেমব্রেন হয়, এটা আমরা এবার মনে রাখি আলি মাফা কেন ভিন্ডি পাই, সেবার মনে রাখতে পারেন। এটা গ্রানুলোসাইটোসিস, এলতে লিউকেমিয়া, ইতে একটা কিছু একটা হবে আমার মনে নাই, এমতে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, আফাতে অ্যাপটাস আলসার, কেনতে ক্যান্ডিডিয়াসিস, ভিনতে ভিনসেন্ট অ্যাঞ্জাইনা বা ট্রেন্স মাউথ, ডিতে ডিপথেরিয়া, পাইজেনিক কক্কা ইনফেকশন। মেমব্রেন ইন থ্রোট মানে ওই যে আপনার টনসিলে বা মনে করেন যে হোয়াইট বা গ্রেইশ মেমব্রেন তৈরি হয় আমাদের টনসিলের পিলারে বা অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার বা ফ্যারিংসে, সেটাকে আমরা বলি মেমব্রেন। ঠিক আছে, সেই মেমব্রেন কোন কোন কিসে হয় আমাকে নিয়মিত মনে রাখে, আলি মাফা কেন ভিন্ডি পাই, তাহলে গ্রানুলোসাইটোসিস, লিউকেমিয়া, ইতে কি যেন একটা হবে, এখানে এপিগ্লিফাইটিস হবে নাকি একটা যেন হবে, হ্যাঁ, আমাকে খেয়াল নেই। ঠিক আছে, এরপরে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, অ্যাপটাস আলসার, ক্যান্ডিডিয়াসিস, মনিলিয়াসিস, ভিনসেন্ট অ্যাঞ্জাইনা, ডিপথেরিয়া, পাইজেনিক কক্কা ইনফেকশন, রাইট? এটা আপনি এমনি মনে রাখতে পারেন, নিউমোনিকও নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। গ্রানুলোসাইটোসিস, লিউকেমিয়া, মনোনিউক্লিওসিস, অ্যাপটাস আলসার, ক্যান্ডিডা, ভিনসেন্ট অ্যাঞ্জাইনা, ডিপথেরিয়া, পাইজেনিক কক্কা ইনফেকশন। ঠিক আছে, ওকে, তাহলে পরের স্লাইডে যাই। কিছু স্পট আছে, হ্যাঁ, সেটা মনে রাখেন। সেটা হচ্ছে দেখেন, ফোর শেমার স্পট, এটি স্কারলেট ফিভার বা রুবেলা ইনফেকশাস মনিলিয়াসিস এখানে হয়। রোথিস স্পট ইনফেকশাস এন্ডোকার্টাইটিস হলে হয়। রোজ স্পট টাইফয়েড ফিভারে হয়। পপলিক স্পট মিজেলসে হয়। স্কারলেট মরবিলিফর্ম র্যাশ ডেঙ্গুতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সাম স্পট, যে কটা স্পট আছে স্পট গুলো একসাথে লিখে দিচ্ছি। আর আছে কিছু বায়োল্যাটারাল কন্ডিশন যেটা এফেক্টিং ল্যারিংস, সেটা কি কি? রেনকেস ইডিমা, প্যাকাইডার্মিয়া ল্যারিঙ্গাইটিস, ভোকাল নডিউল। ঠিক আছে, রেনকেস ইডিমা, প্যাকাইডার্মিয়া, ভোকাল নডিউল। ঠিক আছে, তার উপরটা কি বললাম? ফরসিমার স্পট, যেটা স্কারলেট ফিভার বা রুবেলা ইনফেকশন। এই এগুলো হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি যখন কোশ্চেন হবে পেপার 3 তে,
সেখানে হ্যালো, স্ক্রিন কি ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যালো, আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো, সবাই একটু কমেন্ট করে। স্লাইড দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এক মিনিট, আমি একজন কো হোস্ট করে রাখি, নাহলে দেখা গেল। ঠিক আছে, মিনাজ ভাই, আপনাকে একটু কো হোস্ট করে রাখলাম। হ্যাঁ, দেখা গেলো আমারটা ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি হচ্ছে অফ করেন না, ঠিক আছে? আচ্ছা কারণ এখন ঠিক তো আছে। কেউ নাই। আমি দুই তিনজনকে কো হোস্ট করে রাখতেছি, কারণ আমি ডিউটিতে এসে ক্লাস নিচ্ছি, তো দেখা গেলো কেউ ফোন দিল, ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আয়শা ওকে আপু ভাই, আছে, আয়শা আপুকে করে রাখলাম। মানে আপনারা অন্তত কোনোভাবে ডিসকানেক্ট করবেন না, তাহলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা লিখেন তাহলে। হ্যাঁ হয়েছে, নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে ল্যারিংস এর এই কিছু কিছু ডিজিজ ল্যারিংস এর কোন কোন এরিয়াতে ইনভলভ করে, এটা আপনারা লিখে ফেলেন। ল্যারিংস এর কোন কোন পার্টে এটা ইনভলভ হয়। যেমন টিবি, পোস্টেরিয়র হাফ অফ দ্য ল্যারিংস বা ইন্টার এরিটিনয়েড ফোল্ড বা ভেন্ট্রিকুলার ফোল্ড, তারপর ভোকাল ফোল্ড, তারপর এপিগ্লটিস। মানে সবার প্রথমে ইন্টার এরিটিনয়েড ফোল্ডকে ইনভলভ করে, তারপর ভেন্ট্রিকুলার ফোল্ডকে ইনভলভ করে, তারপর ভোকাল ফোল্ড, তারপর এপিগ্লটিস। যেহেতু টিবি আমাদের গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবেন। এবং পোস্টেরিয়র হাফ অফ দ্য ভোকাল। জি ভাইয়া, ঝাপসা লেখা আসতেছে ভাই, আপনার নেটের প্রবলেম ভাই, আমাদের ঝাপসা কেন ক্লিয়ার হবে? আছে। লেখা তো আরো ক্লিয়ার হওয়ার কথা। একটু নেটটা একটু রিফ্রেশ করেন, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নেটের প্রবলেম? আচ্ছা, দাঁড়ান, এই যে দেখতেছি। ভাই এখন ঠিক আছে, এখন ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আপনারা সবাই যেটা লিখেন, যেটা হচ্ছে এটা হচ্ছে ল্যারিংসে, এই ডিজিজ ঠিক গুলা হয় নাই ল্যারিংসে এখনো। বা ভোকাল ফোল্ডের কোন কোন জায়গায় এফেক্ট। এখনো হয়নি? এটা কেমন কথা? আমার তো এখানে ঝামেলা হয়ে গেল। হচ্ছে আপনার ভাইয়া প্রবলেম হচ্ছে, ভাইয়া আপনার সম্ভবত নেটে একটু প্রবলেম আছে। আমি যেমন ওয়াইফাই থেকে ডাটাটা শিফট করার পরে আমারটা ক্লিয়ার আছে, তো আপনি এটা একটু ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। আমি তো ফোনের নেট দিয়ে ক্লাস নিচ্ছি, বুঝছেন? রবি সিম দিয়ে ক্লাস নিচ্ছি, এটা ফুল আমরা স্পিড তো ক্লিয়ার দেয়। দেখতে পাচ্ছি। হিদায়ত ভাইয়ারটা ঠিক আছে, যে ভাইয়ের প্রবলেম হ্যাঁ, হচ্ছে হয়তো। ক্লিয়ার দেখা যাচ্ছে না? মেজাজ ভাই হ্যাঁ, আপনারটা আমাদের ঠিক ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার তো দেখতে পারার কথা। ডাটা দিয়ে দেখছি। ক্লিয়ার তো দেখতে পাওয়ার কথা। একদম মানে ক্লিয়ার যার আছে। যার হচ্ছে মনে করেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, তার হচ্ছে নেটের প্রবলেম, বুঝছেন? কারণ আমার এখানে ফুল স্পিডে নেট আছে, আপনার আমার এখান থেকে তো দেখার কথা না। ঠিক আছে, যার দেখতে সমস্যা হচ্ছে আমি বলতেছি, আপনি শুনে লিখে ফেলেন, ঠিক আছে? যার দেখতে একটু সমস্যা হচ্ছে, দেখেন প্রথমটা হচ্ছে টিবি। টিবিতে ইউজুয়ালি পোস্টেরিয়র হাফ অফ দা ল্যারিংস বা ইন্টার এরিটিনয়েড ফোল্ড, মানে প্রথমে পোস্টেরিয়র হাফ অফ দা ল্যারিংস না, পোস্টেরিয়র হাফ অফ দা ভোকাল ফোল্ড, ভোকাল কর্ড আর কি, ঠিক আছে? এগুলো সব ভোকাল কর্ড আর কি, যেটা ইন্টার এরিটিনয়েড ফোল্ড কে প্রথমে ইনভলভ করে, তারপর ভেন্ট্রিকুলার ফোল্ড, তারপর ভোকাল ফোল্ড, তারপর এপিগ্লটিস। টিবিতে এই জায়গাতে ইনভলভ হয়। আপনারা সিরিয়ালি এটা তুলে ফেলেন, ঠিক আছে? যে তাহলে কি করেন, টিবিতে কোন জায়গা প্রথমে পোস্টেরিয়র হাফ কে ইনভলভ হয়, তারপর ইন্টার এরিটিনয়েড ফোল্ড, তারপর ভেন্ট্রিকুলার ফোল্ড, তারপর ভোকাল ফোল্ড, তারপর এপিগ্লটিস, এভাবে ইনভলভ হয়। এরপরে লুপাস, লুপাস হলে অ্যান্টেরিয়র পার্ট ইনভলভ হয়। সিফিলিসেও অ্যান্টেরিয়র পার্ট, লেপ্রোসিতেও অ্যান্টেরিয়র পার্ট। তাহলে লুপাস, সিফিলিস, লেপ্রোসি, এই তিন জায়গাতে কিন্তু অ্যান্টেরিয়র পার্ট ইনভলভ হয়। স্ক্লেরোমার ক্ষেত্রে সাবগ্লটিক পার্ট ইনভলভ হয়।
জিপিএ, হ্যাঁ, গ্রানুলোমা, ওয়েজনার গ্রানুলোমা, যেটা নাকেও হয়, ল্যারিংসেও হতে পারে, সেটা সাবগ্লটিক রিজিয়নে ইনভলভ হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে প্যাকাইডার্মিয়া ল্যারিঙ্গাইটিস, হ্যাঁ, বা কন্টাক্ট আলসার বলি আমরা যেটা। কন্টাক্ট আলসার কিন্তু আপনার এই পোস্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড বা ইন্টার এরিথিনয়েড এরিয়া, এই জায়গাটাতে হতে পারে। ঠিক আছে। ইনটিউবেশন গ্রানুলোমা, যেটা পোস্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ডে হয়। ভোকাল নোডিউল কোথায় হয়? জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র 2/3 অফ দ্য ভোকাল কর্ডে হয়। ঠিক আছে। গ্লটিক ক্যান্সার, ফ্রি এজ এন্ড আপার সারফেস অফ দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড, অথবা টু ভোকাল কর্ড আর কি, যেটা আছে টু ভোকাল কর্ডে হয়। রেন্টিয়াস ইডিমা, যেটা অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য মেমব্রেনাস কর্ড, এখানে বেশি হয়। প্যাপিলোমা, অ্যান্টেরিয়র হাফ অফ দ্য ভোকাল কর্ড আর অ্যান্টেরিয়র কমিশন, এই জায়গাটাতে হয়। এটা একটু অনেক অনেক টেস্ট, তো আমি সময় দেবো, আপনারা লেখেন, কোনো সমস্যা নেই, লিখে ফেলেন সবাই। ঠিক আছে। দেখতে অসুবিধা হলে বলেন। আর যার একটু ভিউতে প্রবলেম আছে, সে একটু নেট ঠিক মতো কানেক্ট করে ঢোকেন, তাহলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তাহলে টিবিতে হচ্ছে পোস্টেরিয়র হাফ ইনভলভ হয়। লুপাস, লেপ্রোসি, এগুলো তিনটা একই সাথে। স্ক্লেরোমা হলে সাবগ্লটিস, জিপিএ তে সাবগ্লটিস, প্যাকাইডার্মিয়া, কন্ট্রাক্ট হচ্ছে ল্যারিংস, এগুলো সব এক জায়গা করে সুন্দর করে লিখে ফেলুন। ঠিক আছে। জি ভাইয়া, হয়েছে। জি ভাইয়া, হয়ে গেছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ওটা পরে করলে হবে। হুম হুম, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, আমি একটু, একজন ফোন আসছিল তো, একটু প্রবলেম হচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? একটু আমার কথা শোনা যাচ্ছে মনে হয়, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন যেটা ইসোফেগাসে, আচ্ছা শোনা যাচ্ছে তো? সবাই একটু কমেন্ট করেন আমাকে, হ্যাঁ। জি ইসোফেগাসে, ভাইয়া, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ইসোফেগাসের কার্সিনোমা বা ইসোফেগাসের যে রোগগুলো আছে, ইসোফেগাস থেকে যখন দিবে, এটা কোন জায়গাটাতে ইনভলভ করছে, সেখান থেকে আসলে প্রশ্নগুলো বেশি আসে। যেমন কার্সিনোমা ইসোফেগাস, এটা পুরুষদের ক্ষেত্রে মিডিল এবং লোয়ার থার্ড অফ ইসোফেগাসে ইনভলভ হয় বেশি। এই সবগুলা নোট আমি রবিন্স প্যাথোলজি থেকে, এবং হচ্ছে সিনপসিস, রবিন্স প্যাথোলজি, সিনপসিস, তারপরে হচ্ছে বেইলি অ্যান্ড লাভ, প্লাস হচ্ছে ভিঙ্গা, এই তিন জায়গা মিলাই আমি এই পেজটা নোট করা। ঠিক আছে, মানে আপনি এই পেজটা পড়লে এই তিন জায়গার নোটগুলো একসাথে পেয়ে যাবেন। ঠিক আছে। তো আপনার এই জন্য দেখা যায় বই টু বই ভ্যারি করতে পারে, বাট আমার মনে হয় এখানে যা ইনফরমেশন আছে সঠিক আছে। ঠিক আছে। এটা তাহলে আমি যেটা বলছি, কার্সিনোমা ইসোফেগাস যদি পুরুষদের ক্ষেত্রে হয়, তাহলে মিডিল এন্ড লোয়ার থার্ড অফ ইসোফেগাস ইনভলভ করে। যদি ফিমেলদের ক্ষেত্রে হয়, তাহলে আপার থার্ড কে ইনভলভ করে। আর যদি যদি মেল ফিমেল এরকম না থাকে, যদি বিনাইন কেসে
বিনাইন কেস সেটা মেল হোক ফিমেল হোক, তাহলে সেটা আপার এন্ড অফ ইসোফেগাস। যদিও মানে কোথাও আপার থার্ড, কোথাও ওয়ান থার্ড, মিডল থার্ড, এভাবে লেখা আছে। তো যেভাবে লেখা আছে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক আপনি পারবেন, যদি এই একটা পেজ আপনার ভালো মতো লেখা থাকে। তাহলে মেন কথা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস যদি বলি, মেল আর ফিমেল বললে কিন্তু সাইট কিন্তু আলাদা হয়ে যাবে। মেল বললে মিডিল প্লাস লোয়ার থার্ড, ফিমেল বললে হলে আপার থার্ড। আর যদি আমি বলি বিনাইন ম্যালিগনেন্সি, মানে বিনাইন কেস অফ ইসোফেগাস, মানে বিনাইন টিউমার অফ ইসোফেগাস, যে টিউমার গুলো আছে সেই টিউমারের ক্ষেত্রে আপার এন্ড ইউজ হবে, সেটা মনে রাখবেন। এবার হচ্ছে স্ট্রিকচার, ইসোফেগাসের স্ট্রিকচার বা একালেশিয়া। স্ট্রিকচার হলে লোয়ার ওয়ান থার্ড, যেটা পোস্ট ট্রমাটিক, অথবা এরকম দিতে পারে যে পোস্ট ট্রমাটিক, অথবা মনে করেন যে করোসিভ এজেন্ট পয়জনিং, মানে ওপিসি পেশেন্ট বা পয়জনিং এর পেশেন্ট, এরকম পেশেন্ট স্ট্রিকচার নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে স্ট্রিকচার নিয়ে যদি আসে তাহলে সেটা কেন আসছে, সেটা কোন জায়গা তাহলে প্রবলেম হতে পারে সেটা আপনাকে জানতে হবে পয়জনিং এর পেশেন্ট। তাহলে ইউজুয়ালি লোয়ার ওয়ান থার্ড, মানে আপনার ট্রমাটিক হলে লোয়ার ওয়ান থার্ড অফ ইসোফেগাস ইনভলভ হয়। একালেশিয়া বা ইসোফেগেকটেশিয়া এই ধরনের পেশেন্টদের লোয়ার টু থার্ড ইনভলভ হয়। এরপর যেটা, এই কয়টা ইনফরমেশন সোললি রবিন্স থেকে নেওয়া, ঠিক আছে। সেটা হচ্ছে আপার প্লাস মিডল পোর্শন হলে ইউসিনোফিলিক ইসোফেগাইটিস, এটা হচ্ছে আপার প্লাস মিডল পোর্শনকে ইনভলভ করে। প্রক্সিমাল পার্ট, এটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস, এটা হচ্ছে প্রক্সিমাল ইসোফেগাস। ডিস্টাল পার্ট হলে অ্যাডিনোকার্সিনোমা অফ ইসোফেগাস, হচ্ছে ডিস্টাল পার্টকে ইনভলভ করে। আপার ওয়ান থার্ড হলে একটোপিক ইসোফেগাইটিস, আপার ওয়ান থার্ড। এগুলো মনে হতে পারে আনকমন কথা, কিন্তু বইয়ে যা আছে আমি এক জায়গায় করে দিচ্ছি। মিডল ওয়ান থার্ড হচ্ছে স্কোমাস্টাল কার্সিনোমা প্লাস স্ট্রিকচার। অর্থাৎ আপনার যদি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ভুলবেনই না, সেটা হচ্ছে এই পয়েন্টটা ভুলবেন না, আর এই উপরে লাল পয়েন্টটা ভুলবেন না, এই দুটো গুরুত্বপূর্ণ। এর সাথে আপনি ব্যারেট ইসোফেগাস, স্ট্রিকচার, একালেশিয়া, এই তিনটা আপনারা একটু মিলাই, এই যেগুলো আমি টিক দিছি এগুলো তো একদমই মুখস্থ রাখতে হবে। আর যেগুলো আমি মোটামুটি, মানে আপনার এই সবই মনে রাখতে হবে। হ্যাঁ, যেগুলো টিক দিছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এগুলো আপনারা লিখে ফেলেন। কার্সিনোমা ইসোফেগাস মেন এর মিডল প্লাস লোয়ার থার্ড অফ ইসোফেগাস ইনভলভ হয়। কার্সিনোমা ইসোফেগাস ফিমেল আপার থার্ড, বিনাইন কেসে আপার এন্ড, স্ট্রিকচার হলে লোয়ার ওয়ান থার্ড, পোস্ট ট্রমাটিক মোস্ট কমন। একালেশিয়া হলে ইসোফেগেকটেশিয়া, এটা লোয়ার টু থার্ড ইনভলভ করে। ইসোফেগাসে আপার প্লাস মিডল পোর্শন ইসোনোফিলিক ইসোফেগাইটিস। ব্যারেট ইসোফেগাস হলে প্রক্সিমাল। এই ব্যারেট ইসোফেগাস দিয়ে কিন্তু কোশ্চেন আসে, ঠিক হ্যাঁ। ব্যারেট ইসোফেগাস থেকে কিভাবে আসতে পারে, এখানে কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়, ঠিক আছে। অথবা মেটাপ্লাসিয়া হয় কোন জায়গায় সেটাও দিতে পারে, তাহলে প্রক্সিমাল পার্টে হয়, ঠিক আছে। এইভাবেও আসতে পারে। পেপার 3 তে এভাবে কিন্তু কোশ্চেন আসছে বিগতবার, হ্যাঁ, সেই জন্য অ্যাড করে দেয়া। তাহলে এই পেজ হলে আমরা পরের পেজে যাব। আমাদের মনে হয় আর বেশি নাই, আর আর একটা দুটা, ওরে আল্লাহ, এখানে তো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু, একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আমাদের 2 ঘন্টার উপর হয়ে গেছে। হয়েছে ভাইয়া, নেক্সট স্লাইড। আচ্ছা, এবার হচ্ছে আমি কিছু জিনিস, কনফিউজিং পেয়ারস নামে এটা একটা টপিক, যেটা হচ্ছে সবাই পরীক্ষার সময় একটু ভালো না জানা থাকলে একটু কনফিউশনে ভোগে সবাই। সেটা হচ্ছে দেখেন, ল্যারিংস হচ্ছে সার্ভাইকাল 3 থেকে সার্ভাইকাল 6 ভার্টিব্রা পর্যন্ত আছে আমাদের। থাইরয়েড হচ্ছে সার্ভাইকাল 5 থেকে T1 ভার্টিব্রা পর্যন্ত আছে। লাম্বার পাংচার লাম্বার 3 থেকে লাম্বার 4 এ হয়। থাইরয়েড যেটা, এখানে ব্রাকিয়াল প্লেক্সাস, এটা একটু অ্যাড করে নেন। হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে সার্ভাইকাল 5 থেকে T1 নার্ভ, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম, দেখেন এই থাইরয়েডের যে ভার্টিব্রাল লেভেল যত, ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভাল লেভেলও কিন্তু সেই একই একই, ঠিক আছে। তো তাহলে আমি কি বললাম, ল্যারিংসের C3 থেকে C6 ভার্টিব্রা পর্যন্ত এক্সটেনশন, থাইরয়েডের এক্সটেনশন C5 থেকে T1 পর্যন্ত। লাম্বার পাংচার করি আমরা লাম্বার 3 থেকে 4। ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে C5 থেকে T1 নার্ভ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ট্রাকিওস্টমি করি কত, ট্রাকিয়াল রিং 2, 3, 4 বরাবর। আর থাইরয়েডের ইসমাস আছে কত, ট্রাকিয়াল রিং 2, 3, 4 বরাবর, ঠিক আছে। আর লাম্বার পাংচার করি আমরা লাম্বার 3 আর 4 বরাবর, ঠিক আছে। এগুলো আপনারা লিখেন। এরপরে আমরা কি, হাইপার সেন্সিটিভিটির কিছু কনফিউজিং পেয়ারস আছে। এটা আমাদের যাদের কিওয়ার্ড বই আছে সেখানেও লেখা আছে, আমার বই যারা কিনছেন তাদের কাছে আছে, আর যাদের নাই তারা একটু নোট করে নেন। সেটা হচ্ছে দেখেন, অ্যাটোপিক ডার্মাটাইটিস এর টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, কন্টাক্ট ডার্মাটাইটিস এর টাইপ 4, সেরাম সিকনেস টাইপ 3, ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন টাইপ 2, রিউমেটিক ফিভার টাইপ 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস টাইপ 3, আর্থাস রিঅ্যাকশন টাইপ 3। মানে এগুলো খুব কাছাকাছি কথা তো ভুল হয়ে যায়। এইটা ডায়াবেটিস মেলাইটাস, এটা মনে রাখবেন রুল অফ 4,
ঠিক আছে? তাহলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 4, তাহলে 1 আর 4 গুণ করলে 4 হয়। তাহলে টাইপ 2 ডায়াবেটিস, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে এটা টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। তাহলে এটা রুল অফ 4, তাই না? 1 ইনটু 4 আর 2 ইনটু 2, এবার মনে রাখবেন। তাহলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 4, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2, এবার মনে রাখবেন। আর টাইপ 4 ডায়াবেটিস তো হয় না, সেজন্য আপনি এইভাবে মনে রাখতে পারবেন। হাইপার অ্যাকিউট ট্রান্সপ্লান্ট রিজেকশন, এটা টাইপ 2 তে হয়। অ্যাকিউট সেলুলার ট্রান্সপ্লান্ট রিজেকশন, এটা টাইপ 4 এ হয়। অটো ইমিউন থাইরয়েডাইটিস টাইপ 2 তে হয়। হাশিমোটোস থাইরয়েডাইটিস টাইপ 4 এ হয়। ঠিক আছে? এই কনফিউশন যে পেয়ারটা আছে, পরীক্ষার সময় এই কনফিউশন পেয়ার থেকে আসে। তো আপনার এগুলো একটু নোট করে ফেলেন যেন আপনার ভুল না হয়। আচ্ছা, আজান মনে হয় দিয়ে দিছে, হ্যাঁ? তাহলে আপনারা এটা নোট করেন, নোট করে আমরা একটু নামাজের ব্রেক দিব, ঠিক আছে? 10 মিনিটের নামাজের ব্রেক দিব। 10 মিনিট পরে আমরা আবার শুরু করব। জাস্ট 10 মিনিট, হ্যাঁ? 5:30টার সময় আমরা শুরু করব। আহ অনেকের জায়গায় আজান নাও দিতে পারে, আপনার একটু 10 মিনিটের মধ্যে নামাজ পড়ে নেন, পড়ে নিয়ে তারপরে আসেন আর কি, ঠিক আছে?
আচ্ছা, আমি মনে হয় হচ্ছে আমাকে ডিসকানেক্ট হয়ে গেছিল। আয়শা আপু মনে হয় এখন হোস্ট আছেন, আমাকে হোস্ট বানাই দেন তো আয়শা আপু। হয়েছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের 2/3 1/3 রিলেশন। আমাদের ইএনটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন। এই 2/3 1/3 এর একটা প্যাচ আছে, এই প্যাচ আমরা অনেকেই পড়ে যাই পরীক্ষার সময়। দেখা যায় যে অনেকেই এই কনফিউশনে পড়ে যায় যে কোন সময় কোনটা কি হবে। তা আমি সবগুলো এক জায়গায় লিখে রাখছি। দেখেন আমাদের এই এক্সটার্নাল নোজ, এক্সটার্নাল অডিটরি মেটাস, অডিটরি টিউব, ঠিক আছে, নেজাল ক্যাভিটি, এই সবগুলোর হচ্ছে কিছু বিষয় আছে। সেটা দেখেন, এক্সটার্নাল নোজের আপার 1/3 হচ্ছে বনি, এটা বনি হবে, হ্যাঁ, আর লোয়ার 2/3 হচ্ছে কার্টিলেজিনাস। আচ্ছা, এই এক্সটার্নাল অডিটরি মেটাস যার টোটাল লেন্থ হচ্ছে 24 মিলিমিটার, যার ইনার পার্টটা হচ্ছে বনি, যেটা 2/3, ইনার বনি পার্ট হচ্ছে 2/3, তার মানে 24-এর 2/3 করলে হয় 16 মিলিমিটার। তাহলে ইনার বনি পার্ট হচ্ছে 16 মিলিমিটার, আর আউটার কার্টিলেজিনিয়াস পার্ট হচ্ছে 8 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এলো 16 আর 8 24। আর অডিটরি টিউবের ক্ষেত্রে দেখেন, এর আউটার পার্ট বা পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট, মানে এর আউটার পার্টটা হচ্ছে বনি। দেখেন, তাহলে এক্সটার্নাল অডিটরি মিউটাসের ক্ষেত্রে ইনার পার্টটা হচ্ছে বনি, আর অডিটরি টিউবের ক্ষেত্রে আউটার পার্টটা হচ্ছে বনি, যেটা 1/3, আর এর ইনার পার্টটা হচ্ছে 2/3, আর এর ইনার পার্টটা হচ্ছে মানে মানে দুইটারই ইনার পার্ট হচ্ছে 2/3, হ্যাঁ, দুটারই আউটার পার্ট হচ্ছে 1/3, কিন্তু একটা হচ্ছে বনি, একটা হচ্ছে কার্টিলেজিনাস। তাহলে এখন 36-এর 1/3 মানে 12 মিলিমিটার। আর ইনার পার্ট হচ্ছে আপনার অ্যান্টেরোমিডিয়াল, যেটা কার্টিলেজিনিয়াস পার্ট, সেটা 2/3, যেটা 24 মিলিমিটার। এটা একটু দেখতে কষ্ট হচ্ছে আপনাদের, একটু লিখে নেন, হ্যাঁ। আউটার পার্ট, পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট বনি, যেটা 1/3 বা 12 মিলিমিটার, ঠিক আছে, এটা 12। আর ইনার পার্ট, অ্যান্টেরোমিডিয়াল পার্ট, যেটা কার্টিলেজিনিয়াস পার্ট, এটা 2/3 পার্ট, এটা 24 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এই 24 আর 12 যোগ করলে হয়ে যায় 36, ঠিক আছে। আচ্ছা, এরপর এক্সটার্নাল নোজের যে বনি আপার 1/3 যে পার্ট, সেটাতে থাকে, সেটাতে অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা হয়। আর লোয়ার কার্টিলেজিনাস তো 2/3 পার্ট থাকে, তাই অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা ইউজুয়ালি আপার 1/3 হয়, ঠিক আছে। আর নেজাল ক্যাভিটির ক্ষেত্রে আপার 1/4 যে পার্টটা, এটাকে আমরা বলি অলফ্যাক্টরি পার্ট, আর লোয়ার 3/4 পার্টটাকে আমরা বলি রেসপিরেটরি পার্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার ওয়ান মানে 2/3 1/3 গ্রসেটিং এ কানেকশন, এইগুলো একটু আসে। এর সাথে আবার দেখেন রিমা গ্লটিটিস, যেটা হচ্ছে বিটুইন ভোকাল ক্লোডের মধ্যে থাকে, যেটা মেলদের ক্ষেত্রে 24 মিলিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 16 মিলিমিটার, ঠিক আছে। যার অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে মেমব্রেনাস, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি জানি যে এই রিমা গ্লটিটিস এর অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে মেমব্রেনাস, আর যেটা ফোনেটরি গ্লটিস বলি আমরা। আর পোস্টেরিয়র 1/3 হচ্ছে কার্টিলেজিনিয়াস, যেটাকে আমরা বলি রেসপিরেটরি গ্লটিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গেল আপনার রিমা গ্লটিসের পার্ট। আর নন নিওপ্লাস্টিক একটা কন্ডিশন আছে, আমরা বলি ভোকাল নডিউল বা সিঙ্গার্স নডিউল। দেখেন এটার ক্ষেত্রে আবার কাহিনী আলাদা। এখানে ছিল অ্যান্টেরিয়র 2/3, এখানে হচ্ছে অ্যান্টেরিয়র 1/3 প্লাস পোস্টেরিয়র 2/3 এর যে জাংশন, এই জাংশনে এখন পরীক্ষার সময় কি হয়, এটা চেঞ্জ করে দিয়ে যায় অ্যান্টেরিয়র 2/3, এটা চেঞ্জ করে দিয়ে যায় পোস্টেরিয়র 1/3। তাহলে আপনি এই নিওপ্লাস্টিক কন্ডিশন আর রিমা গ্লটিটিস এর কন্ডিশন, এই দুই কন্ডিশনের মধ্যে আপনি যাবেন গুলায়, ঠিক আছে। তো গুলায় যাওয়া যাবে না, ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসগুলো এক জায়গায় লিখে রাখছি। আর এছাড়া এই এই কথাটা কিন্তু অন্য কথা দিয়ে স্প্লিট থিকনেস স্ক্রিন গ্রাফটে আমরা এপিডার্মিস এবং ডার্মিস নিই, এটা একবার পরীক্ষা আসছে জন্য অ্যাড করছি আর কি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের টপিক, আপনারা সুন্দর করে এই তিনটা টপিক এক জায়গায় লিখে নিন যেন ভুল না হয়। তাহলে যেটা বলছিলাম, এক্সটার্নাল নোজের আপার 1/3 হচ্ছে বনি, লোয়ার 2/3 হচ্ছে কার্টিলেজিনাস। এক্সটার্নাল অডিটরি নিউট হচ্ছে 24 মিলিমিটার, যার ইনার ইনার 2/3 হচ্ছে বনি, আউটার 1/3 হচ্ছে কার্টিলেজিনাস। অডিটরি টিউব বা 36 মিলিমিটার, যার আউটার বা পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট হচ্ছে বনি, যেটা 1/3 হচ্ছে 12 মিলিমিটার। ইনার পার্ট, যেটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল পার্ট, যেটা কার্টিলেজিনিয়াস, যেটা 2/3 বা 24 মিলিমিটার। এক্সটার্নাল নোজের বনি আপার 1/3 হচ্ছে নিউরোব্লাস্টোমা হয়, আর লোয়ার 2/3 তো কার্টিলেজিনাস আগেই বলছি আর কি।
আর নেজাল ক্যাভিটির আপার 1/4 হচ্ছে অলফ্যাক্টরি পার্ট থেকে, আর লোয়ার 3/4 হচ্ছে রেসপিরেটরি পার্ট। ঠিক আছে, এখানে 1/4 এর জায়গায় 1/3 দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে সমস্যাটা কোথায় হয়, এই জায়গাটা সমস্যাটা কোথায় হয় সেটা দেখেন। অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা কিন্তু আপার 1/3 এর ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ যেটা ম্যালিগন্যান্সি অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা সেটা হচ্ছে আপার 1/3, আর যেটা অলফ্যাক্টরি মিউকোসা, যে বলে অলফ্যাক্টরি মিউকোসা, সেটা হচ্ছে আপার 1/4। ঠিক আছে, তাহলে প্যাথোলজি হচ্ছে 1/3 রিজিয়ন, মানে একটু বেশি রিজিয়ন, আর অলফ্যাক্টরি মিউকোসা কিন্তু 1/4। তো এটাই প্রবলেম হয়, আপনি অলফ্যাক্টরি মিউকোসা 1/4 জানেন, যে অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা আসবে আপনি 1/4 দিয়ে নাচতে নাচতে চলে আসবেন, এসে দেখবেন যে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভুল হতে পারে। ঠিক আছে, সবার হয়, আমারও হয়। ঠিক আছে, কয়দিন না পড়লে আমি এগুলা ভুলে যাই, সেই জন্য আমি আমার পড়ার সময় এগুলো নোট করে এক জায়গায় লিখে রাখছিলাম। ঠিক আছে, আপনারাও লিখে ফেলেন। তাহলে রিমার গ্লটিটিস হচ্ছে এটা, এন্টার 1/3 মেমব্রেনাস এটা, এর সাথে নন নিউপ্লাস্টিক কন্ডিশন, এগুলো সব একসাথে পেয়ার পেয়ার করে লিখবেন। হ্যাঁ, এটা এক পেয়ার, এটা এক পেয়ার, এরকম পেয়ার পেয়ার করে লিখবেন। যারা নোট করতেছেন একবারে নোট করে ফেলতেছেন। ঠিক আছে, এইভাবে করেন, তাহলে আপনার আর ভুল হবে না। সবার লেখা শেষ হলে পরের স্লাইডে যাবে। দেখা যাচ্ছে তো সব, না? একটু আনমিউটে বলেন তো, কেউ কোনো সারা শব্দ করতেছেন না। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরে আমরা তাহলে পরের পেজে যাই। এবার হচ্ছে নার্ভ ইনভলভমেন্ট, এটা ঢিঙ্গা থেকে নেয়া, ম্যাক্সিমাম ঢিঙ্গা থেকে নেয়া, কিছুটা সিনাপসিস থেকে নেয়া। কোন কোন প্যাথোলজিতে মানে নার্ভ রিলেটেড ডিজিজ যেখানে নার্ভ ইনভলভমেন্ট থাকে, যেমন কেরাটোসিস অবটুরেন্স যেটা আমাদের কানে হয়, সেখানে ক্রেনিয়াল নার্ভ 7 ইনভলভমেন্ট থাকে। র্যামজে হ্যান্ড সিনড্রোম আপনারা পড়ছেন সবাই, এখানে ক্রেনিয়াল নার্ভ সব, এটা অনেকে মেনলি 7 কিন্তু 5 এবং 8 ইনভলভমেন্ট থাকতে পারে। ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটারনা, এটা ক্রেনিয়াল নার্ভ 7 থেকে 12, 7, 9, 10, 11, 12 এই এই সব জায়গাতেই হয়, এবং 8 মেনলি হয়, 8 ইনভলভমেন্ট থাকে। তাহলে এইটা হচ্ছে কি, আপনার দেখবেন কি লেখা আছে, ঢিঙ্গাতে লেখা আছে জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেন ইনভলভমেন্ট হয় এখানে। জুগুলার ফোরামেন আপনারা জানেন যেখানে 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ আছে, কিন্তু 12 ক্রেনিয়াল নার্ভ তো নাই। তাহলে এটার উত্তর, ঢিঙ্গাতে লেখা আছে 7, 9, 10, 11, ইভেন কোনো কোনো জায়গায় 8ও লেখা আছে, কিন্তু 12 কিন্তু লেখা নাই। কিন্তু সিনপসিস যে বইটা আছে, সিনপসিস, সেইখানে আবার লেখা আছে যে 12 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হয়। তো যদি 12 থাকে আপনি 12টাকেও ট্রু দিবেন, তাহলে 7, 9, 10, 11, 12, 8 এই সবগুলাতে হবে। এরপরে অ্যাকোস্টিক নিউরোমা, এখানে ক্রেনিয়াল নার্ভ 5 হচ্ছে আর্লিয়েস্ট ইনভলভমেন্ট হয়, এটা আর্লিয়েস্ট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5। এবার যদি আমি বলি মোস্ট কমন কোনটা, তাহলে আপনি বলবেন ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ, ক্রেনিয়াল সেন্সরি পার্ট অফ দ্য ক্রেনিয়াল নার্ভ 7 মানে ফেসিয়াল নার্ভ, আর ক্রেনিয়াল নার্ভ 9, ক্রেনিয়াল নার্ভ 10, 11। তাহলে মোস্ট কমন বললে আপনি এটা বলবেন, মোস্ট কমনলি এটাই হচ্ছে সবার আগে, এসবিএফ যদি দেয় দেবেন ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ, এটা মোস্ট কমন ইনভলভ হয়। এর সাথে আবার আরো থাকে এই 7 ক্রেনিয়াল নার্ভ এবং 9, 10 ইনভলভ হতে পারে। তাহলে এই জায়গাটার প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, তাহলে আমি বলি যদি আর্লিয়েস্ট বলে, অ্যাকোস্টিক অ্যাকোস্টিক নিউরোমাতে কোন নার্ভ আর্লিয়েস্ট ইনভলভ হয়, তাহলে 5। যদি বলে মোস্ট কমন ইনভলভ নার্ভ কোনটা, তাহলে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ। আর যদি বলে যে মোস্ট কমন কোন কোন নার্ভ ইনভলভ হতে পারে, যদি এমসিকিউতে আসে, তাহলে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভের সাথে 7, 9, 10 এটাও হবে। তাহলে দেখেন এখানে কিন্তু 7, 9, 10 আছে, 11, 12, 8 এগুলো কিন্তু এইভাবে এখানে নাই। ঠিক আছে, সরি 8 আছে, 8 আছে, ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ যেটা, এটাই তো 8 নার্ভ। ঠিক আছে, তো এটাও হতে পারে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এরপরে গ্লোমাস টিউমার, গ্লোমাস টিউমারে মেনলি সবার আগে 7 ইনভলভ হয়, 7 না সবচেয়ে বেশি 7 ইনভলভ হয়, এছাড়া 9, 10, 11, 12 ইনভলভ হতে পারে। তাই এটা এসবিএ তে দিলে 7, আর যদি 9, 10, 11, 12 থাকে এমসিকিউ তে, তাহলে এমসিকিউ তে ওটা দিবেন। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরি হলে ক্রেনিয়াল নার্ভ 4 সবার সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হবে, কিন্তু এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে রেইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি হয়, তাহলে ক্রেনিয়াল নার্ভ 6। তাহলে এই জায়গাটা একটু ভুল করে সবাই, অনেকে এই পেয়ারটা ভুল করে, তাহলে এই পেয়ারটা খেয়াল রাখবেন। হেড ইনজুরিতে 4, রেইজড আইসিপি হলে ক্রেনিয়াল নার্ভ 6 বা অ্যাবডুসেন্স নার্ভ, কারণ এটা লং ইন্ট্রাক্রেনিয়াল কোর্স ফলো করে, লং ইন্ট্রাক্রেনিয়াল
ইন্ট্রাক্রেনিয়াল কোর্স, এটাও একটা প্রশ্ন। কোন নার্ভ সবচেয়ে লংগেস্ট ইন্ট্রাক্রেনিয়াল কোর্স ফলো করে? ঠিক আছে, সেটা অনেকে ভেগাস দিয়ে আসে। সেটা উত্তর হবে কিন্তু ক্রেনিয়াল নার্ভ 6। এই জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে বা কোনো কিছু হইলে সবার আগে ক্রেনিয়াল নার্ভ 6 ইনভলভমেন্ট হয়। সিএসওএম এর ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ 7 মোস্ট কমন ইনভলভমেন্ট হয়। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ক্ষেত্রে, সেক্ষেত্রে জানেন ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস যেটা আমাদের ইন্ট্রাক্রেনিয়াল একটা প্যাথোলজি, সো ক্রেনিয়াল নার্ভ 6 সবার আগে ইনভলভমেন্ট হবে, তারপর ক্রেনিয়াল নার্ভ 3 4। জুভেনাইল নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা ক্রেনিয়াল নার্ভ 2 3 4 5 6 এই সবগুলো ইনভলভমেন্ট হতে পারে। সিএল নাসোফ্যারিঞ্জ প্রথমে ক্রেনিয়াল নার্ভ 6, তারপরে 5, তারপরে মাল্টিপল বললে 9 10, ফার্স্ট বললে ক্রেনিয়াল নার্ভ 7। এভাবে যেভাবে আসে সেভাবে উত্তর দিবেন, ঠিক আছে? তার মানে এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আবার একটু গুছাই দিই। সো আপনার এইভাবে পড়তে হবে, ঠিক আছে? কোন নার্ভ কখন ইনভলভমেন্ট হয় খুবই গুরুত্বপূর্ণ। এগুলা সুন্দর করে এখানে যেভাবে লেখা আছে লিখে ফেলেন। কেরাটোসিস অবটুরেন্সে ক্রেনিয়াল নার্ভ 7, টেমসে হান্টে 5 7 8, মেলিগন্যান্ট অটিটিস এক্সটার্না 7 9 10 11 12 8, অ্যাকোস্টিক নিউরোমা 5, মোস্ট কমন ইনফেরিয়র ভেস্টিবুলার নার্ভ ক্রেনিয়াল নার্ভ 7 9 10 এরকম, ঠিক আছে? এগুলো লিখেন, লেখা হয়ে গেলে আমাকে জানান। ওকে, তাহলে ভাইয়া আমরা নেজোফ্যারিঞ্জিয়াল পরে কার্সিনোমাটা একটু বলেন তো। নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ 6 সবার সবচেয়ে বেশি যদি বলে যে কোন নার্ভে সবার আগে হয়, তাহলে ক্রেনিয়াল নার্ভ 6, তারপরে 5। আর যদি বলে আর্লি ফার্স্টে কোন নার্ভ হয়, তাহলে ক্রেনিয়াল নার্ভ 7, ঠিক আছে? মানে এটা আমি আসলে একটু কনফিউজড আছি। এক বইতে আমি এটা লেখা দেখছি, ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ 7 সবার প্রথম ইনভলভমেন্ট হয়, কিন্তু আমার এটা মানে লজিক্যালি মনে হয় না, ঠিক আছে? এটা এক জায়গায় লেখা দেখছি বলে ওটা অ্যাড করে দিচ্ছি। আর মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ 9 10। তাহলে আপনি যদি নেজোফ্যারিংসে মেইনলি 6 গ্রেটার দেন 5, অনেক সময় 9 10 এটা ইনভলভমেন্ট হতে পারে, 7ও হতে পারে। এখানে একটা আছে, দেখবেন ট্রটার সিনড্রোম নামে একটা জিনিস আছে, ট্রটার্স সিনড্রোম, আপনারা এখান থেকে পড়ে নেবেন। হ্যাঁ, এখানে ওই যে আমরা পড়ি ইপসিল্যাটারাল টেম্পোরো ফেসিয়াল নিউরালজিয়া, ঠিক আছে? এরকম একটা জিনিস আছে ট্রটার সিনড্রোম, এটা আপনারা পড়ে নেবেন, ঢিংরাতে আছে। একবার এটা আসছিল পরীক্ষায়। ট্রটার সিনড্রোম যখন পড়বেন দেখবেন ওখানে ক্রেনিয়াল নার্ভ 5, ক্রেনিয়াল নার্ভ 10, ক্রেনিয়াল নার্ভ 7 এগুলো সব ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ওই সিএনএসোফ্যারিক্সের সাথে ইনভলভমেন্ট, তো এই জন্য এখানে লেখা দিয়েছেন। তো আমরা এরপরে থাইরয়েড সার্জারি কিছু ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো আমাদের কোনো বইতেই সুন্দর করে কোথাও লেখা নেই, ঠিক আছে? তো আমি সেগুলো হচ্ছে নেট থেকে নামাই সুন্দর করে এক জায়গায় লিখে রাখছি। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল দেখেন, বিয়ার্স ট্রায়াঙ্গেল, সিমন্স ট্রায়াঙ্গেল, লোরিস ট্রায়াঙ্গেল, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ট্রায়াঙ্গেল, জলস ট্রায়াঙ্গেল, পিকোথাইরয়েড স্পেস অফ রিভিস, ট্রায়াঙ্গেল অফ কনসার্ন। তাহলে দেখেন এই এতগুলা ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের থাইরয়েড সার্জারিতে আছে, কিন্তু পরীক্ষায় আসছে কোনটা? পরীক্ষায় শুধু একবারই আসছে এই লোরিস ট্রায়াঙ্গেল কোন নার্ভকে, মানে লোরিস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষা একবার আসছে, লোরিস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, এই আইডেন্টিফিকেশন অফ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা পড়লে লোরিস ট্রায়াঙ্গেলে, ঠিক আছে? তো এইভাবে আপনার কিন্তু সরি লোরিস ট্রায়াঙ্গেল, আর আরেকবার আসছে জোলস ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আইডেন্টিফিকেশন করে। তো এই দুইটা ট্রায়াঙ্গেল পরীক্ষায় আসছে, তো বাকি ট্রায়াঙ্গেল কি আসতে পারে না? আসতে পারে কিন্তু, হ্যাঁ, সেই জন্য আমি সবগুলো এক জায়গা করে ছবি সহ আপনার রেখে দিচ্ছি যাতে আপনার পড়তে সহজ হয়। হ্যাঁ, এখন এইটা আপনারা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ছবি দেখে একটু পড়তে হবে, তো আপনারা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা সেটা হচ্ছে দেখেন বিয়ার্স ট্রায়াঙ্গেল, বা আমরা এটা আরেক নাম বলছি রিডলস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল। তাহলে থাইরয়েডের যতগুলো ট্রায়াঙ্গেল আছে সব থেকে ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল হচ্ছে বিয়ার্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবং এর রিলেশন কি দেখেন, এখানে আমরা ছবিতে এই যে বিয়ার্স ট্রায়াঙ্গেলকে নীল কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা আমার বিয়ার্স ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অফ কনসার্ন, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল অফ কনসার্ন, আমি দেখাই আপনাদের, এটা আমার বিয়ার্স ট্রায়াঙ্গেল।
এটা আমার ট্রায়াঙ্গেল অফ কনসার্ন, এটা হচ্ছে আমার সিমন্স ট্রায়াঙ্গেল। এখানে এটা হচ্ছে আমার সিমন্স ট্রায়াঙ্গেল। তাহলে আপনি যখন এগুলো পড়বেন এই ছবির সাথে মিলে পড়বেন। তাহলে দেখেন বিয়াস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, কমন কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে তার বেজে। তাহলে এটা আমার, এই যে আমার এই উপর দিকে এটা কমন ক্যারোটিড আর্টারি, তাহলে এটা হচ্ছে আমার বেস। ঠিক আছে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে সুপিরিয়রলি, এই যে আমার ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এটা আমার সুপিরিয়রলি তৈরি করতেছে। ঠিক আছে, এই যে এটা গেছে, এটা সুপিরিয়রলি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ থার্ড সাইড, এই যে এই পাশে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ গেছে। ঠিক আছে, তাহলে দ্য ট্রায়াঙ্গেল লাইজ পোস্টেরিয়র টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে আমার থাইরয়েড গ্ল্যান্ড যে এটা, এই থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি আছে in the tracheoesophageal group. Boundaries of the Beer's triangle can be identified by retracting the ipsilateral thyroid lobe medially to safeguard the recurrent laryngeal nerve. আপনারা সবাই জানেন যে আমরা থাইরয়েড সার্জারির সময় রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভকে সেভ করার জন্য আমরা অনেক কাহিনী করি। তখন সবার প্রথমে দেখবেন আমাদের স্যাররা অপারেশন শুরু করলে সবার আগে বলে এই তো বিয়ার্স ট্রায়াঙ্গেল। তাহলে বিয়ার্স ট্রায়াঙ্গেল যখন পায় তারপরে একটু পরে বলে এই তো আমার রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। স্যাররা কিন্তু এভাবে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ আইডেন্টিফাই করে। এছাড়া আরো কিছু ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, এটা লেখা হয়েছে আপনাদের, এটা আপনারা লিখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে যাতে আপনারা একটু মিলে লিখতে পারেন। তাহলে কমন ক্যারোটিড আর্টারি বেজে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সুপিরিয়রলি, রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ থার্ড সাইড, এবং এটা দিয়ে আমরা মূলত রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ দেখি। এই কথাগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ দেখি। তাহলে আমাদের মেন লাগবে হচ্ছে এই এই একটা লাইন, বাউন্ডারির এই তিনটা লাইন লাগবে, এটা এটা এটা, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চারটা লাইন আমার লাগবে এই জায়গায়। তাহলে কমন ক্যারোটিড আর্টারি বেস, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সুপিরিয়রলি, রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ থার্ড সাইড, posterior to the thyroid gland in the tracheoesophageal group, আচ্ছা রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ সেট কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এর পরের পেজে যাই। এটা হচ্ছে সিমন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে সিমন্স ট্রায়াঙ্গেল কোনটা, যেটা দেখালাম আপনারা ওই সময়, এই লালটা, এটা হচ্ছে আমার সিমন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই লালটা সিমন্স ট্রায়াঙ্গেল। তাহলে সিমন্স ট্রায়াঙ্গেল কি দেখেন, ক্লাসিক্যালি দ্য রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ ইজ আইডেন্টিফাইড ইন্ট্রাঅপারেটিভলি ইন সিমন্স ট্রায়াঙ্গেল। তাহলে অনেক সময় সিমন্স ট্রায়াঙ্গেল দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি দ্য কমন কিন্তু সিমন্স ট্রায়াঙ্গেলের কথা আমাদের স্যাররা অত বেশি বলে না, স্যাররা বিয়ার্স ট্রায়াঙ্গেল ধরেও আইডেন্টিফাই করে, কিন্তু সিমন্স ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়। এক্ষেত্রেও একই কথা, কমন ক্যারোটিড আর্টারি কিন্তু ল্যাটারালি থাকবে, ইসোফেগাস থাকবে মিডিয়ালি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সুপিরিয়রলি। দেখেন দুইটার ক্ষেত্রে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি কিন্তু সুপিরিয়র কন্টেন্ট। ঠিক আছে, এন্ড রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ ক্রসেস দিস ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল কে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ কাকে ক্রস করে, কোন ট্রায়াঙ্গেল কে ক্রস করে, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এখনো দেয়নি, দিতে পারে। অপশনে যদি বিয়ার্স ট্রায়াঙ্গেল থাকে সবাই কিন্তু এটা ভুল করে বিয়ার্স ট্রায়াঙ্গেলে দিতে দাগায় আসতে পারে, অপশন কিন্তু বিয়ার্স ট্রায়াঙ্গেল হবে না। ঠিক আছে, অপশন হবে সিমন্স ট্রায়াঙ্গেল। তাহলে আপনারা করতে হবে কি, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আর তার কন্টেন্টের স্পেশালিটি এইটুকু একটু পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সিমন্স ট্রায়াঙ্গেল কি কি, তাহলে সবার লেখা হইলে আমি পরের স্লাইডে যাবো। ল্যাটারালি হচ্ছে ক্যারোটিড, ইসোফেগাস মিডিয়ালি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সুপিরিয়রলি। ঠিক আছে, আর রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ ক্রসেস দিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা আমাদের সিমন্স ট্রায়াঙ্গেল। এরপরে হচ্ছে আমাদের লোরিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলও আমরা কিন্তু যদি এই ছবিতে আমরা দেখাইনি, এই ট্রায়াঙ্গেল ডিসক্রাইবড বাই লোরি ফর আইডেন্টিফিকেশন অফ দ্য রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। এখানে মিডিয়াল বর্ডার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ফাউন্ড বাই দ্য ট্রাকিয়া আর ইসোফেগাস। দেখেন এর আগেরটাও কিন্তু দেখেন ইসোফেগাস ছিল মিডিয়ালি সিমন্স ট্রায়াঙ্গেলে। তাহলে এখানেও দেখেন লোরিস ট্রায়াঙ্গেলও ইসোফেগাস বা ট্রাকিয়া আছে মিডিয়ালি, আর ল্যাটারাল বর্ডার বাই ক্যারোটিড আর্টারি। তাহলে দেখেন এখানেও ল্যাটারাল বর্ডার কিন্তু ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, আর হচ্ছে সুপিরিয়র বর্ডার বাই দ্য সার্ফেস অফ দ্য ইনফিরিয়র পোল অফ দ্য থাইরয়েড। এবার কিন্তু ওইখানে সুপিরিয়র ছিল কি এইটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, কিন্তু এর সুপিরিয়র বর্ডার হচ্ছে কি ইনফিরিয়র পোল অফ থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে যে এটা যদি থাইরয়েড গ্ল্যান্ড হয়, এর ইনফিরিয়র পোল, ছবিতে আসলে ওইভাবে দেখা যায়নি, কিন্তু ওভারঅল চিন্তা করলে এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে আপনি এর মধ্যেও পাবেন আপনি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার লোরিস ট্রায়াঙ্গেল। তাহলে লোরিস ট্রায়াঙ্গেলও কিন্তু রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। তাহলে আমাদের কথা হচ্ছে তিনটা ট্রায়াঙ্গেল, সিমন্স, লোরিস এবং হচ্ছে বিয়ার্স বা রিডেলস, এই তিনটাই কিন্তু আমরা রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ আইডেন্টিফাইতে ইউজ করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি লেখেন সবাই, মিডিয়াল বর্ডার অফ দ্য ট্রায়াঙ্গেল ট্রাকিয়া, ল্যাটারাল বর্ডার ক্যারোটিড, সুপিরিয়র বর্ডার বাই দ্য ইনফিরিয়র পোল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এটা লোরিস ট্রায়াঙ্গেল। এরপরে আসেন রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ ট্রায়াঙ্গেল, এটাও আর একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের নামই রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। দিস ইজ অ্যান ইনভার্টেড ট্রায়াঙ্গেল। ইনভার্টেড ট্রায়াঙ্গেল, এখানে অ্যাপেক্স ফর্ম করতেছে বাই থোরাসিক ইনলেট। এটা হচ্ছে কি, এটা একদম অনেক বড় করে আর কি। হ্যাঁ, এই এই এইরকম ভাবে একটা ট্রায়াঙ্গেলটা তৈরি হয়। হ্যাঁ, এটা আমি আন্দাজে দেখাচ্ছি আর কি। অ্যাপেক্স ফর্ম বাই থোরাসিক ইনলেট, এর ট্রাকিয়া থাকবে মিডিয়ালি, আর মিডিয়াল এজ অফ দ্য রিট্রাক্টিভ স্টাফ মাসেল অ্যাজ দ্য ল্যাটারাল মার্জিন
superior border of the lower edge by the inferior pole of the thyroid gland। ঠিক আছে, ছবিটা একটু ভুল হলো, আপনারা যদি ছবি আঁকেন এই যে এইরকম ভাবে ওরা নেয়। ঠিক আছে, মানে ছবিটা আসলে দেয়নি তো, আপনারা একটু মানে এই পরে এইভাবে একটু মিলাই এঁকে নেবেন। ঠিক আছে, তাহলে এটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল, অ্যাপেক্স বাই দ্য থোরাসিক ইনলেট, ট্রাকিয়া থাকবে মিডিয়ালি, সবসময় দেখবেন ট্রাকিয়া বা ইসোফেগাস কিন্তু মিডিয়ালি থাকতেছে। আর medial edge of the retractile stab muscle at the lateral margin, superior border is the lower edge of the inferior pole of the thyroid gland। ঠিক আছে, রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ এক্সিটস অ্যাজ এ সিঙ্গেল ট্রাঙ্ক হেয়ার এট দ্য thoracic inlet। তাহলে রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ এক্সিট করে কোন ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে সেটা হবে রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মানে এটা একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল, সো এটা আপনার রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ ট্রায়াঙ্গেল। এরপরে আসেন জোলস ট্রায়াঙ্গেল। জোলস ট্রায়াঙ্গেল তাহলে আমরা এতক্ষণ সব কিন্তু এই নিচের দিকে ছিলাম, এখন আমরা যাবো উপরের দিকে, তাই না? তাহলে কনসার্ট উইথ আইডেন্টিফিকেশন অফ দ্য এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা আমরা পিকোথাইরয়েড, মানে আপনার পিকোথাইরয়েড মাসেল বা মাসেলকে সাপ্লাই দেয় যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটাকে আমরা আইডেন্টিফাই করি। তাহলে এর সুপিরিয়র বর্ডার ইজ ফর্মড বাই দ্য সুপিরিয়র অ্যাটাচমেন্ট অফ দ্য স্টাফ মাসেল, medial border by the midline, lateral border by the upper pole of the thyroid gland at the superior thyroid vessel। ঠিক আছে, এটা আসলে এই ছবিতে ভালো বোঝা যাবে না, এটা আপনার একটু ইয়া দিন, আমি একটা ছবি দেখাচ্ছি তো এই ছবিতে বোঝা যাচ্ছে না। এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এই ফ্লোরে থাকে। পরীক্ষায় যেটা আসছিল এটার আবার আরেকটা নাম আছে, যেটা হচ্ছে স্টার্নোথাইরয়েড ল্যারিঞ্জিয়াল ট্রায়াঙ্গেল। এটা পরীক্ষায় যেটা আসছিল যে জোলস ট্রায়াঙ্গেলের মধ্যে কোন ব্রাঞ্চ, কোন মানে জোলস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি, এটা পরীক্ষায় আসছিল এসবিএ। ঠিক আছে, তাহলে এসবিএ তে এটা আসছিল, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে জোলস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর একটা হচ্ছে ক্রিকোথাইরয়েড স্পেসেস অফ রিভিস। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ, ক্রিকোথাইরয়েড স্পেসেস অফ রিভিস। এটা হচ্ছে কি একই কথা, এটা হচ্ছে একটা এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা অ্যাভাস্কুলার স্পেস। ঠিক আছে, এবং এটাও কিন্তু আমরা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ ল্যারিঞ্জিয়াল নার্ভ আইডেন্টিফাই এর জন্য ইউজ করি। তাহলে স্পেস অফ রিভিস, রিভিস স্পেসে আমরা ক্রিকোথাইরয়েড মাসেলকে দেখতে পারি মেনলি। ঠিক আছে, gland and the identified cricothyroid muscle identification and opening of the space is important for preservation. This space opens up as once the medial dissection is performed by the superior pole of the thyroid gland. Ipsilateral lobe is given in a traction in downward and outward direction, laryngeal triangle or Jolls triangle। হ্যাঁ, মানে Jolls triangle এর পাশেই থাকে। হ্যাঁ, আমি ভালো আপনাদের বুঝাইতে পারতেছি না, আপনারা একটু দেখে এটা একটু পড়ে নিন। ঠিক আছে, আমি আর ডিটেলস এখন যাচ্ছি না। এরপর আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কনসার্ন, এটা সবার লাস্টের ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ট্রায়াঙ্গেল অফ কনসার্ন কি, কারণ এইটা হচ্ছে মনে রাখতে হবে কমনেস্ট সাইট অফ ব্লিডিং কোথায় হয়, পরীক্ষায় কোশ্চেন দিবে কমনেস্ট সাইট অফ ব্লিডিং রিলেটেড টু হুইচ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এভাবে কোশ্চেন দিতে পারে। এখানে ট্রাকিয়া মিডিয়ালি, রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ ল্যাটারালি, Beer's ligament at the apex. This triangle has small branches of the inferior thyroid artery, হ্যাঁ, মেটিকুলাস আর্টারি। তাহলে ট্রায়াঙ্গেল অফ কনসার্ন মূলত ইনফিরিয়র থাইরয়েড আর্টারিকে আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রায়াঙ্গেল অফ কনসার্ন নিয়ে কনসার্ন থাকি। ঠিক আছে, এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি কিন্তু ভিসিনিটি, হ্যাঁ, মেটিকুলাস হিমোস্ট্যাসিস উইথ দ্য ভিসিনিটি অফ দ্য রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ। কারণ এই ট্রায়াঙ্গেল অফ কনসার্ন কেন বলছে, এখানে যদি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থাকে, এখানে আমাকে মেটিকুলাসকে ডিসেকশন করতে হবে। এখানে যদি কোনো ইনজুরি করি আমরা বা এখান থেকে যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা কিন্তু আমরা হিমোস্ট্যাসিস করতে গেলেও আমাদের প্রবলেম হবে, কারণ আশেপাশে তো রিকারেন্ট লাইনজিয়াল নার্ভ থাকে, আমরা ঠিকমতো হিমোস্ট্যাসিসও করতে পারবো না। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কনসার্ন। আচ্ছা, আমাদের লাস্টের টপিক আজকের মনে হয়, হ্যাঁ আমাদের লাস্টের টপিক, সেটা হচ্ছে আমাদের যত অর্গানিজম আছে, এটা আমরা হচ্ছে ট্রিপল ই, এন্ট্রান্স ফর ইএনটি, এই যে ট্রিপল ই, এই বইটা যার কাছে আছে, এই বইয়ের শেষের দিকে আছে, যার কাছে এই বই আছে সে এই বই থেকেও পড়তে পারেন, সেখান থেকে নিয়ে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সুডোমোনাস আরগুইনেসা, মানে প্রত্যেকটা অর্গানিজম আমাদের কি কি ডিজিজ করে, পেরিকন্ড্রাইটিস করে, ডিফিউজ অটিটিস এক্সটার্না, ম্যালিগনেন্ট অটিটিস এক্সটার্না, সিএসএম এর মিক্স, মোস্ট কমন হচ্ছে সুডোমোনাস। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের সুডোমোনাস দিয়ে এই কটা অর্গানিজম সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আমাদের এএসওএম করে, ম্যাস্টোরাইটিস করে, সাইনোসাইটিস, প্যানিনজাইটিস, মাইরিঙ্গোটিক বুলোসা, মেনিনজাইটিস। তাহলে দেখেন সব কিন্তু আপনার মানে অর্গানিজম, যদি আপনি এই কয়টা পড়েন আপনার সব অর্গানিজম, ইএনটি রিজনে সব অর্গানিজম পড়া হয়ে যাবে। এরপরে আসেন গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এটা একটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা হচ্ছে এএনওএম, অ্যাকুট নেক্রোটাইজিং ওটিটিস মিডিয়া। ঠিক আছে, এটা যদি বলে তাহলে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, অ্যাকুট টনসিলাইটিস, অ্যাকুট এপিজুটাইটিস। ঠিক আছে,
এই ওয়ার্ডটা এইভাবে দেওয়া হয়েছে কারণ বইতে এইভাবেই লেখা আছে। আর স্ট্যাফাইলোকোকাস অরিয়াস সেটা ফারাঙ্কল ক্রনিক সাইনোসাইটিস, অথবা মনে করেন ফারাঙ্কল যেটা ওই মানে আপনার ওই অটাইটিস এক্সটার্না, ডিফিউজ অটাইটিস এক্সটার্না, ডিফিউজ বা লোকালাইজ যে কোনো একটা হবে, আমার একটু ভুল হতে পারে। ফারাঙ্কল ডিফিউজ বা লোকালাইজ যে কোনো একটা হবে, সেটার অটাইটিস এক্সটার্নাতে হচ্ছে স্ট্যাফ অরিয়াস হবে। আপনারা কেউ জানলে একটু বলতে পারেন। আচ্ছা, বোরেলিয়া ভিনসেন্টি, হ্যাঁ, আর হচ্ছে এটা বলেছি ইকাইনোকক্কাস ফিউজিফর্মিস, হ্যাঁ, এটা হচ্ছে ভিনসেন্ট অ্যাঞ্জাইনা করে। আপনার এটার দরকার নেই, হ্যাঁ, আপনার এটা মনে রাখবেন, বরেলিয়া ভিনসেন্টি হচ্ছে ভিনসেন্ট অ্যাঞ্জাইনা করে। ক্লেবশিয়েলা ওজানি অ্যাট্রোপিক রাইনাইটিস আপনারা জানেন, ক্লেবশিয়েলা রাইনোস্ক্লেরোমাটিস রাইনোস্ক্লেরোমা করে। রাইনোস্পোডিয়াম সিভেরি অ্যাকোয়াটিক প্রোটোজোয়া, অনেক বইতে এইটাকে ফাঙ্গাস বলছে, এখন কিন্তু আর এটাকে ফাঙ্গাস বলা যাবে না, নতুন এডিশনের বইয়ে এটা চেঞ্জ করছে, অ্যাকোয়াটিক প্রোটোজোয়া এটাই বলতে হবে। অ্যাসপারজিলাস নাইগার এটা হচ্ছে মোস্ট কমন। এছাড়া ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস ফিউমোগেটাস এগুলো হচ্ছে অটোমাইকোসিস করে। মানে এখানে ভুল হচ্ছে, না না ঠিক আছে, অ্যাসপারজিলাস নাইগার ঠিক আছে। অটোমাইকোসিস মোস্ট কমন হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার, তারপরে হচ্ছে আপনার ফিউমিগেটাস, তারপর ক্যান্ডিডা, এরা হচ্ছে করে। আপনার এগুলো সহজ, আপনি বইয়ে পাবেন, এগুলো ডিটেলস বলতেছি না, আপনি একটু জাস্ট দেখে নেবেন। ক্লেবশিয়েলা জানি এগুলো বলছি। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস আর ফ্লাভাসের আরেকটা স্পেশাল ডিজিজ হচ্ছে, এটা হচ্ছে ফাঙ্গাল বল তৈরি করে। অ্যালার্জিক ফাঙ্গাল সাইনোসাইটিস, ইনভেসিভ ফাঙ্গাল সাইনোসাইটিস, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের এরা করে। এছাড়া হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, মিউকোরা রিজোপাস, এটা মিউকর মাইকোসিস করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট উইথ ডায়াবেটিস ম্যানেজার, যাদের ডায়াবেটিস থাকে তাদের এটা করে। আচ্ছা, এরপরে ইনফ্লুয়েঞ্জা মাইরিঙ্গেটিস বুলোসা করে, খুব বেশি ইম্পর্টেন্ট না। ভেরিসেলা জোস্টার র্যামজেহার্ড সিনড্রোম করে। HSV1 বেলস পলসি করে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ক্রুপ করে। আচ্ছা, এরপরে রাইনো ভাইরাস মোস্ট কমন হচ্ছে রাইনাইটিস। HPV 6 আর 11 হচ্ছে এইটা, আর 16 আর 18 হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এপিস্টিন বারবারাস হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। খুবই সহজ, এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। ঠিক আছে, তো আজকে মোটামুটি অনেকক্ষণ ধরে ক্লাস হলো, মোটামুটি আমাদের ক্লাসের প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে কি, যারা এখনো আমাদের বইগুলো কেনেননি, চাইলে হচ্ছে ইএনটি ফিজিওলজি এবং এফসিপিএস পার্ট 1 ভাইয়া, ইএনটি কিউ ওয়ার্ল্ড এই বইটা আপনারা হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, মাইক্রো একটু সাজেশন দিলে ভালো হতো। মাইক্রো কি এইগুলো পড়লেই হবে? না না, এখানে তো আপু শুধুমাত্র আমি অর্গানিজমের ইম্পর্টেন্ট নামগুলো বলছি, কিন্তু আপনাকে মাইক্রোবায়োলজি কিন্তু ডিটেইলসই পড়তে হবে। এর মাইক্রোবায়োলজি পড়তে গেলে আপনি যে অর্গানিজম গুলো আমি বললাম, যেমন এই যে সুডোমোনাস আরগুইনেসা, তাহলে এই সুডোমোনাস আরগুইনেসা আপনি লেন্স থেকে ডিটেইলস পড়ে নেন যদি আপনার হাতে সময় থাকে, আর আগে যদি না পড়া থাকে এখন নতুন করে পড়ার দরকার নেই। ঠিক আছে, মানে যারা ভালো প্রিপারেশন নেয় তারা কি করবে, আমাদের ইএনটি রিজনে অর্গানিজম তো কম, তা যে কয়টা অর্গানিজম আছে আপনি সেই কয়টা অর্গানিজমের ডিটেইলস পড়ে ফেলবেন, তাহলে আপনার পরীক্ষায় মানে আপনি যেখান থেকে প্রশ্ন দেখে আপনি আটকাবে না। ঠিক আছে, যেমন আপনি মনে করেন যে আপনি সুডোমোনাস আরগুইনেসা এটা ডিটেইলস পড়লেন, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া লেন্স থেকে দেখে নিলেন। এরপর আমাদের যেহেতু ফাঙ্গাস আছে, যে অ্যাসপারজিলা, ক্যান্ডিডা, এই ফাঙ্গাস গুলো যদি আমাদের অ্যাটাক হয়, তাহলে আপনি ফাঙ্গাস গুলো একটু লেন্স থেকে পড়ে নিলেন। ঠিক আছে, হ্যাঁ এরকম ক্লেবশিয়েলা এটা একটু লেন্স থেকে পড়ে নিলেন, সবগুলো দেখবেন যে স্টাফিলোকোকাস অরিয়াস এটা যদি আমাদের আসে তাহলে লেন্স থেকে পড়ে নিলেন। যেহেতু গ্রুপ এ বিটা হিমোলাইটিক আছে, তাহলে গ্রুপ বি কোনটা, গ্রুপ বি কোনটা, গ্রুপ ডি কোনটা। ঠিক আছে, মানে স্ট্রেপ্টোককাসের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন আপনার লেন্স থেকে পড়ে নিলেন। বুঝছেন, পড়াটা এরকম। আর হচ্ছে কি, আর আপনি সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে আপনি সিনাপসের যে শীটটা আছে, আমাদের মাইক্রোবায়োলজি শীটটা আছে, ওইটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। আপনার ওইটা যদি খুব ভালোভাবে পড়া হয়ে যায়, তারপরে আপনি হচ্ছে আপনার এই অন্যান্য অর্গানিজম গুলার ডিটেলস পড়বেন। ওইটা ভালো না পড়া হইলে আপনার অন্য অর্গানিজম পড়ার দরকার নেই। তো এই যে মিউকরমাইকোসিস রিজোপাস, এটা হচ্ছে করোনার সময় এই অর্গানিজমকে অনেক ডিজিজ হচ্ছিল, তাহলে এটা আপনি লেন্স থেকে পড়ে নেন। করোনা ভাইরাস থেকে এখন তার প্রশ্ন আসার কথা না, সো আপনার এখন লেন্স থেকে ওটা তো পড়ার দরকার নেই। ঠিক আছে, এভাবে চলবেন। আচ্ছা, তারপর আমরা লাস্টে একটু আসি, যারা হচ্ছে বই নিতে চান, ইএনটি ফিজিওলজি এবং এফসিপিএস পার্ট 1 ইএনটি কিউ ওয়ার্ল্ড বইটা এখনো পাওয়া যাচ্ছে। আপনারা এখনো যদি চান, বই অর্ডার দিলে 2 দিনের মধ্যে আপনাদের কাছে বই ডেলিভারি হবে। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিলেই হবে। ঠিক আছে, আপনারা বই নিতে পারবেন 7 দিন, মানে এখন 7 দিন না, 2 থেকে 3 দিনের মধ্যে বই ডেলিভারি সম্ভব, আপনাদের অ্যাড্রেসে চলে যাবে। আমাদের ভলিউম 1 এর, হ্যাঁ হ্যাঁ ঈদের পরে নেওয়া যাবে, হ্যাঁ যেটাই হোক আপনারা নিলে 2 থেকে 3 দিনের মধ্যে বই আপনাদের বাসায়, যদি ঢাকায় ঠিকানা হয় তাহলে যেদিন অর্ডার দিবেন তার 2 দিনের মধ্যে পৌঁছানো যাবে, আর যদি ঢাকার বাইরে হয় 3 দিনের মধ্যে
বই আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে ইএনটি ফিজিওলজির যে বইটা, আমাদের কন্টেন্ট গুলো আমরা এইভাবে সব সাজাই দিছি। যারা আমাদের বই পড়ছেন, আমার বই পড়ছেন, তারা সবাই জানেন। আমরা নতুন যেটা অ্যাড করছি, যারা আছে আজকে ক্লাসে বলতেছিলেন যে পার্ট ওয়ান এর সাথে সেকেন্ড এডিশনে কি পার্থক্য। সেকেন্ড এডিশনে আমি শুধু গাইটনের স্যালাইভা, ডিগ্লুটেশন এবং ভমিটিং, এই তিনটা কন্টেন্ট হচ্ছে আমি শুধু যোগ করছি। আপনারা গাইটন বই থেকে জাস্ট এই স্যালাইভার একটা চ্যাপ্টার আছে, ওইটা একটু নিজেরা নিজেরা পড়লেই হবে। আমি কিন্তু যখন এই ক্লাসটা নিছি তখন আমরা এটা পড়াই দিছি, আমি বলছি যে এটা এটা আপনারা পড়বেন। সেটাই একটু নতুন এডিশনে অ্যাড করা হয়েছে, আর বাকি সব যা ছিল তাই আছে। তো তাদের ফার্স্ট এডিশন আসে, তাদের নতুন করে আর এই এডিশন কেনা লাগবে না। ঠিক আছে, তো এটাই ছিল। থ্যাংক ইউ অল। আমাদের আজকের সেশন এখানে। আপনাদের কারো কোনো কমেন্ট বা জানার কিছু থাকলে, পরীক্ষার এখন শেষ মুহূর্ত, সেটা আমাদের জানাতে পারেন। না হলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করে দিব। কারো কোনো মানে কোয়েরি আছে কিনা সেগুলো আমাদের একটু জানাতে পারেন। ভাইয়া ওই যে নেজাল গ্লিওমার পরে আমি দুইটা স্লাইড একটু মিস করছিলাম, একটু দেওয়া যাবে স্লাইড দুইটা? নেজাল গ্লায়োমার পরে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি তো বিরোধী ব্রেক করছি। ভাই ক্লাসটা খুব ফ্রুটফুল ছিল, থ্যাংক ইউ, অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনাদের মনোযোগ দিয়ে অনেকেই ছিলেন, আমি তো মনে করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন না। আচ্ছা, এই এই এর পরের পেজ এটা, এটা যিনি চাচ্ছেন নেজাল গ্লায়োমার পরের পেজ তো এটাই ছিল। ঠিক আছে, আপনার এইটা এবং এর পরের পেজ এটা। আপনাদের সাথে আমার মনে হয় লেকচার ক্লাসটা আজকের মাধ্যমে শেষ হয়ে গেল। ঠিক আছে, এর পরেরটা আমরা লেকচার আর হয়তো আমাদের নাই। এখন কিন্তু আমাদের পরীক্ষা আছে, পরীক্ষা আপনারা দিবেন। পরীক্ষা শেষ করার পরে আমাদের সাথে আপনার সাথে আমার নেক্সট আবার দেখা হবে হচ্ছে এই কোশ্চেন সলভিং যে সেশনটা আছে, ওখানে দেখা হবে। 23 তারিখ এবং 25 তারিখ পরীক্ষা। 25 তারিখ পরীক্ষা দিয়ে 26 তারিখে আমি হচ্ছে সলভ যে সেশনটা ওটা অ্যারেঞ্জ করবো। আপনারা অবশ্যই ওই সেশনটা থাকার চেষ্টা করবেন, লেন্দি করবো না। 1 ঘন্টার মধ্যেই আমরা মোটামুটি পড়াই ফেলবো। ঠিক আছে, সো দেখা যাচ্ছে কি যে, কারণ যেহেতু পরীক্ষার আগে আপনাদের বেশি সময় নষ্ট করা যাবে না, সো আপনারা ওই সেশনটাতে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। আশা করি আপনারা সবাই আজকে সেশনে উপকৃত হয়েছেন। আচ্ছা, সবার কমেন্ট দেখে ভালো লাগলো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আপনাদের কমেন্টই হচ্ছে আসলে আমাদের প্রাপ্তি আর কি বলা যায়। আচ্ছা আচ্ছা, আজকে অনেকেই মানে পুরাটা সময় ক্লাসে ছিলেন, আমার এটাই খুব ভালো লাগছে যে আজকের সেশন মানে করি ভবিষ্যতেও থাকবেন। এবং আপনাদের বলে রাখি, আমরা কিন্তু খুব এক্সক্লুসিভ আরো কিছু কাজ করতে যাচ্ছি সিনাপস থেকে। তো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, চান্স পান না পান। আর সবার কাছে সবার লাস্ট আমি শুধু একটাই অনুরোধ রাখবো যে ভাই, আপনারা চান্স পাওয়ার পরে অবশ্যই আমাদেরকে একটু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। কারণ আপনারা চান্স পাওয়ার পরে যদি আমার সাথে যোগাযোগ না করেন, তাহলে আমার অফিস থেকে বলে যে আপনার স্টুডেন্টদের কি পড়ালেন, একজনও চান্স পালো না, বুঝছেন। তো এত ইফোর্ট দিয়ে এত কিছু করার পরেও যদি এইগুলো শুনতে হয়, তখন আসলে খারাপ লাগে। এই জন্য আমরা একটু, আমি মাঝে মাঝে আপনাদের এই কথাগুলো বলি, আপনারা মন খারাপ করেন না কেউ যে ভাইয়া বারবার একই কথা বলে। আসলে বলতে হয় এই কারণে, কারণ আমি মনে করি যে আপনারা সবাই পড়াশোনা করবেন, আমি গুছাই এনে দেবো, তাতে যদি কিছুটা হলে আপনাদের উপকার হয়। চান্স পাওয়ার পরে অন্তত যদি আপনাদের সিনাপস যে গ্রুপ আছে, ওখানে যদি একটা পোস্ট দেন যে না আপনি চান্স পাইছেন এতটুকু, আমার কথা বলার দরকার নেই, চান্স পাইছেন এতটুকু আমার জন্য এনাফ, যে না আমাদের সিনাপস থেকে। কারণ আপনারা যখন এটা বলবেন তখনই না এটা প্রচার হবে। কারণ আমি এটুকু জানি যে ইএনটি তে আমরা সিনাপস যে পরিমাণ এফোর্ট দিচ্ছি, আর মনে হয় না আর কোথাও আর কেউ এইভাবে প্রফেশনাল ভাবে, অনেকে টাকা অনেক বেশি নিচ্ছে, অনেকে নামে চলতেছে, ঠিক আছে, বাট আমাদের মতো কিন্তু কেউ মানে কাজ করতেছে কম আর কি, আমার যেটা মনে হয়। তো সেটাই আমি বলি যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর সবার শুরুতে আমি যে কথা বলছিলাম যে আপনারা আজকের সেশনটা কিন্তু মকের ডিসকাউন্ট একটা সেশন, যারা মকে ভর্তি এখনো হননি, তারা কিন্তু আমাদের যে এক্সিকিউটিভ যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে ফোন দিয়ে আপনারা অবশ্যই মকে, আপনারা সবাই মক দিবেন। আমি কিন্তু এই মকে যেদিন ক্লাসটা নেব, আমি চাই ওই দিন যেন আমি
নাম্বারটা, হ্যাঁ, আমি যে কারা কে কত নাম্বার পাচ্ছেন, আমি যেন ওইটা একটু সবাই আপনাদের সামনে এসে দেখাতে পারি যে না ভাই আপনারা এরকম নাম্বার, কাউকে ছোট করার জন্য না, ঠিক আছে, যে হ্যাঁ আপনি এত পাচ্ছেন, আপনি এই পাচ্ছেন, আপনারও ভালো লাগবে। তো আপনারা টাইমলি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। 25 কেউ কিছু মকের বললেন? নাম্বার ভাই আর মোবাইল নাম্বারটা একটু দিলে ভালো হতো। মানে আপনি এখন ভর্তি হননি তাই তো? আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বারটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে 01844232793, অথবা 08844232774। এটা আমি যেটা বলছি, আপনারা 23 এবং 25 তারিখ মক, 23 এবং 26 তারিখ মক দিবেন, ইনশাল্লাহ 27 তারিখে আমি সেশন নেব। এবং আমি চাই যে এই সেশনে যেন আমি দেখি যে অন্তত 20-25 জন, যদি আমাদের অনেক স্টুডেন্ট মিনিমাম অন্তত 25 জন আপনারা অন্তত পরীক্ষাটা দিচ্ছেন, যেন তাদের সবার মার্কটা আমার হাতে থাকে। তাহলে যার যেখানে ডেফিসিয়েন্সি আছে আমি ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান যেন কথা বলতে পারেন। আপনারা যদি পরীক্ষায় না দেন তাহলে তো আর আমার কথা বলার সুযোগ থাকবে না। ঠিক আছে, আপনারা পরীক্ষাটা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে কার কোনটা ভুল হয়েছে সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করবেন, তখন ওই ভুলগুলো আপনার কারেকশন হবে। এবং ওই যে আমার সাথে যখন ডিসকাস করে আপনার কারেকশন হবে, ওই ভুল আর আপনারা এই বাপের জন্য কোনোদিন হবে না। সেজন্য আমি বলি 23 এবং 26 এই দুইটা তারিখে আপনার রেগুলার টাইমে পরীক্ষাটা দিবেন। আমাদের কিন্তু আপনারা রেগুলার পরীক্ষা দিলে আমাদের কিন্তু সেন্ট্রাল মেরিট লিস্ট হয়। তো সেন্ট্রাল মেরিট লিস্টে আপনাদের নাম এখানে ফার্স্ট সেকেন্ড হওয়াতে ক্রেডিটের বিষয় না, কারণ আপনার কিন্তু এটা তো রেসিডেন্সি না যে আপনি মানে কম পাইলে আরেকজন পাইলে আপনি চান্স পাবেন না। এখানে বিষয়টা হচ্ছে যে পরীক্ষা প্রতিযোগিতা নিজের সাথে নিজে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই টাইমলি পরীক্ষা দিবেন এবং আমার সাথে সেশনে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি তাহলে আজকে সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই আজকে ধৈর্য নিয়ে সেশনে ছিলেন বলে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আশা করি সবার ভালো একটা প্রস্তুতি হোক, ভালো একটা পরীক্ষা হোক, এবং এবার সিনার্স থেকে অনেক ভালো রেজাল্ট করুক এই আশা রাখতে আজকে সেশনটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।